আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। এই কদিন আমি অসুস্থ ছিলাম। সো আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি। আশা করি তোমরা মতো সুস্থ আছো। এবং সুস্থ হওয়ার পর ইবিআই লাস্ট ফ্রাইড যে প্লেলিস্ট আমাদের চলতেছিল, সেই প্লেলিস্টের ১৬ নাম্বার লেকচারে আমরা ব্যাক করছি। বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড ৩ টা সাবজেক্ট শেষ করার পর আরেকটা সাবজেক্ট আমরা হাত দিয়েছি। সেই সাবজেক্টের নাম হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটার চ্যাপ্টার 1 এবং 2 দিয়ে আমরা শুরু করতেছি। হ্যাঁ, তোমাদের প্রবলেম নাম্বার সিস্টেমে, ডিজিটাল ডিভাইসে, লজিক গেটে, এইচটিএমএল, সি প্রোগ্রামিং আসবে। সবই আসবে ওয়ান বাই ওয়ান। কথা হচ্ছে রুটিন আমি তোমাদেরকে দিছিলাম ইবিআই লাস্ট ফাইটের। সেই রুটিন ওয়াইজ আমি ক্লাসগুলো নিচ্ছি এবং রুটিন ওয়াইজ এই ক্লাসটা আগে আসে। সো সেজন্য আমি রুটিন ওয়াইজ এই ক্লাসটা আগে রাখতেছি। ইনশাআল্লাহ আগামী দিন তোমরা চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমের ক্লাসটা পেয়ে যাবে এবং সেই ক্লাসে আমি পুরা একদম একটা ক্লাসের মধ্যেই শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যা যা দরকার সিকিউ অ্যান্সার করো কি এমসিকিউ অ্যান্সার করো, আমি পার্ট বাই পার্ট ডিটেইলে এক্সপ্লেইন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং একটা ক্লাস এমন ভাবে নিব যেন দ্বিতীয়বার আর কিছু দরকার না হয়। So আজকে চ্যাপ্টার 1 এবং 2 টা আমরা আগে শেষ করি, তারপর ধীরে সুস্থে 1 বাই 1 আমরা সেগুলোর দিকে আগাবো। এখন কথা হচ্ছে ভাইয়া, চ্যাপ্টার 1 আর 2 এগুলো তো পুরা মুখস্থ বাংলা রচনার মতো চ্যাপ্টার। এগুলা কি মানে এগুলা কি পড়াবেন? এখন দেখো চ্যাপ্টার 1 টা পুরো রচনামূলক, মানে তোমার তথ্য প্রযুক্তির বেসিক কথাবার্তা, ওই গ্লোবালাইজেশনের ধারণা, বায়ো ইনফরমেটিক্স, ন্যানোটেক, ক্রায়োসার্জারি, ওগুলাই সব ভর্তি। সবই মানে রচনামূলক লেখা। এখানে আসলে বোঝানোর কিছু নাই। বাট চ্যাপ্টার 2 নেটওয়ার্কিং এর যে চ্যাপ্টারটা আছে, যে ডেটা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং সিস্টেম, এই জিনিসটা অনেকে ঠিক মতো বুঝে না। চ্যাপ্টার খুব ইজি, চ্যাপ্টার খুব ইজি, চ্যাপ্টার খুবই শর্ট। নাম্বার সিস্টেম এইচটিএমএল তুলনায় এটা ফার ফার ইজিয়ার, কিন্তু তারপর দেখা যায় কিছু বেসিক জিনিসে প্যাচ লেগে যায়। এজন্য এইটা আজকে একটু ডিটেলসে পড়ায় দিব এবং নেক্সট দিন থেকে আমরা 1 আর 2 বোঝার পর, 1 এ তো আসলে বোঝার কিছু নাই, চ্যাপ্টার 2 টা শেষ করার পর আমরা চ্যাপ্টার 3 4 পড়বো এবং চ্যাপ্টার 5 এর পর আমার আলাদা একটা ম্যারাথন ক্লাস আসবে ইনশাআল্লাহ। একটু বড় ক্লাস হবে, বাট ইনশাআল্লাহ এক ক্লাসের মধ্যে সব কভার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটার প্লেলিস্ট আকারে করব না, একটাই ম্যারাথন ক্লাস দিব। ঠিক আছে? সো চ্যাপ্টার 1 টা আমরা আগে শেষ করি। আসলে শেষ করা বলতে কি, এটার কিছু বোর্ড কোশ্চেনের টাইপ দেখবো আর এখান থেকে অ্যাকচুয়ালি কি টাইপের কোশ্চেন, কি টপিকের কোশ্চেন আসতে পারে সেটা জানবো। কারণ এখানে অ্যাকচুয়ালি আমার পড়ানোর কিছু নেই। ক্লাসে আমি এখানে দাঁড়ায় তোমাদের সামনে যে পড়াবো, তোমাকে যে আমি ক্লাসে ডেকে এনে কিছু বুঝাবো, ওই জিনিসটা যদি আসলে বুঝার মতো কিছু না হয়, তাহলে তো বলতে গেলে তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। ব্যাপারটা এমন না। সো আমার কাজ যে ভাই তোমাকে আমি এই চ্যাপ্টার সাজেশন দিয়ে দিই। এই চ্যাপ্টার তোমাকে সাজেশন দিয়ে, প্রত্যেক চ্যাপ্টার আগে সেই চ্যাপ্টার অনুযায়ী একটা করে সাজেশন থাকবে। বাট ওই চ্যাপ্টারের এক্সপ্লেনেশন থাকবে, কিন্তু এই চ্যাপ্টার যে সাজেশন তুমি দেখো এখানে আসলে আমার এক্সপ্লেন করার মতো কিছু নাই। এখানে বইয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করো, তুমি নিজেও বুঝো এটা কি হবে, কি লিখতে হবে। ঠিক আছে? সো আমি জাস্ট তোমাকে সাজেশন হিসেবে বলে যাচ্ছি কোন টপিকগুলো তুমি একটু হাই প্রায়োরিটি দিবা যদি এখান থেকে অ্যান্সার করো। বিশ্বগ্রামের ধারণা, এখান থেকে নরমালি এমসিকিউ এর বাইরে কোশ্চেন আসে না। এটা এত আহামরি করে দেখা দরকার নেই। এমসিকিউ আসবে 1 থেকে 2টা, বড় জোর একটা, তারপর তার বড় জোর 2টা, আর নরমালি আসে একটা। এখান থেকে খুব বেশি আহামরি দেখার দরকার নেই। রিসেন্ট ট্রেন্ডস এর মধ্যে তোমার ভার্চুয়াল রিয়েলিটি, এআই আর রোবোটিক্স। ঠিক আছে? এখন তো তোমার এগুলোর যুগ বেশি এবং এগুলো নিয়ে একটু এক্সটেন্সিভলি লেখাও আছে। এখানে নিউরাল নেটওয়ার্ক নিয়ে একটু খুব বেশি একটা ধারণা দেওয়া আছে। সো আমি বলবো ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এই তিনটা জিনিস এমসিকিউ এর জন্য একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে? এবং ভার্চুয়াল রিয়েলিটির যে সিমুলেশনের যে পার্টটা আছে না, এখান থেকে যে সিমুলেশনের পার্টটা আছে না, এই সিমুলেশনের পার্টটা থেকে মাঝে মধ্যে সিকিউ আসে, মাঝে মধ্যে এখান থেকে সিকিউ আসে। এছাড়া নরমালি পুরো জিনিস থেকেই এমসিকিউ, নরমালি পুরোটা থেকে এমসিকিউ আসে। এমসিকিউ জন্য এটা ঠিক আছে ইম্পর্টেন্ট। তাহলে সিকিউ এর পার্ট কি? সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ক্রায়োসার্জারি, সবচেয়ে বড়, যেটা করে বোল্ড করে রাখছি। এই ক্রায়োসার্জারি থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে। ঠিক আছে? এটা সিকিউ এমসিকিউ দুটোর জন্য ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন ভ্যালুজ আছে, বিভিন্ন জিনিসপত্র আছে। এই জিনিসটা একটু ভালো করে পড়ো। ন্যানোটেকের মধ্যে ন্যানোটেকের ইউজ আর মহাকাশ অভিযানের একটু ডিটেলস, এইগুলা মাঝে মধ্যে আসতে পারে, বাট এখান থেকে ন্যানোটেক আসার সম্ভাবনা বেশি যদি আসে। আর ক্রায়োসার্জারি তো কোনো কথা নেই, পুরো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কিছু বলতে বলবো ক্রায়োসার্জারি। বায়োলজি রিলেটেড যদি তুমি আসো নেক্সট সেক্টরে, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক্স। বায়োমেট্রিক্স দিয়ে আসবে যে একজন তার বাসায় স্মার্ট হোম বানাইছে, এখন এই স্মার্ট হোমের মধ্যে সে আঙ্গুলের ছাপ দিয়ে ঢুকতেছে, তার ফেস আইডি দিয়ে সে তার আইফোন আনলক করতেছে। মানে এই টাইপের সিকিউরিটি কাইন্ড সিস্টেম গুলো বায়োমেট্রিক্স দিয়ে দেখাবে। এবং সেখান থেকে সে কোনো একটা অসুস্থ হয়েছে বা তার শরীরে ক্যান্সার বা তার কোনো আত্মের ক্যান্সার হয়েছে, ক্রায়োসার্জারি করতে নিয়ে গেছে, বা ন্যানোটেকের কিছু একটা দেখালো। মানে এইভাবে জিনিসগুলো আসে। ঠিক আছে? বায়োমেট্রিক্স সেখান থেকে লাগে। বায়োমেট্রিক্স সিকিউর জন্য একটা অপশন হলেও হইতে পারে, বাট ক্রায়োসার্জারি যেরকম একদম 3 স্টার, সেরকম বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স, এগুলোও ইম্পর্টেন্ট, বাট এগুলো তোমার 2 স্টার টাইপের।
আর বাকি সব হচ্ছে তোমার 1 স্টার টাইপের টপিক, ঠিক আছে? বাকি সবগুলো থেকে নরমালি এমসিকিউই আসে। বাকি সবগুলো থেকে নরমালি এমসিকিউই আসে, এর বেশি কিছুই আসে না। এখান থেকে যে আমি পড়াবো সেরকম ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি পড়ানোর মধ্যে এখানে কিছুই না, এটা তোমরাও জানো, ঠিক আছে? বাট যদি আমাকে বলো যে ভাই এখান থেকে সাজেশন দেন, আমি বলবো এই যে এই দুইটা যে স্টার দিয়ে দিছি, এই দুটো টপিক একদম, এই দুইটা স্টারের ভিতর যা যা টপিক পড়ছে এগুলোই ভালো করে পড়া যা। আর হচ্ছে এখান থেকে ভার্চুয়াল রিয়ালিটির সিমুলেশনটা একটু ভালো করে দেখে যাও, কারণ সিকিউ যদি আসে লিখতে হয় এগুলা থেকে সিকিউ আসে, বাকিগুলা থেকে সিকিউ খুবই রেয়ার, বলতে গেলে আসেই না একরকম, ঠিক আছে? আসলেও খুবই রেয়ার। তো যাই হোক, এই গেল হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার, ফার্স্ট চ্যাপ্টার সাজেশনস। সিকিউর দিকে যদি তাকাই, দেখো সিকিউর দিকে দিয়ে কি বলছে, এটা হচ্ছে ক্রপ করছি, তো হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো আমি যাই ক্রপ করে আনছি, সব জায়গায় রেজলিউশন ভালো না, এই জন্য আমি আগে আন্তরিকভাবে দুঃখিত। সো দেখো, এটা হচ্ছে তোমার এটা খুব সম্ভবত ঢাকা বোর্ড অথবা কুমিল্লা বোর্ডের মধ্যে যে কোনো একটা হবে, 2024 এটা, বুঝছো? সো এখানে যা দেখো, ডাক্তার রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করলেন। এই যে নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা সম্পন্ন করা, এটাই কিন্তু ক্রায়োসার্জারি। কারণ ক্রায়োসার্জারিতে অ্যাকচুয়ালি করা কি হয়, ক্রায়োসার্জারিতে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অতি নিম্ন তাপমাত্রায় হচ্ছে ক্যান্সার কোষ ধ্বংস করে। অতি নিম্ন তাপমাত্রায় হচ্ছে তোমার ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। ক্যান্সার কোষ বা ক্ষতিকর কোষ ধ্বংস করা হয়, ঠিক আছে? তো এটাই মেনলি ক্রায়োসার্জারি। এখন এইটা কোন টেম্পারেচার কিভাবে কি করতে হয়, বা কিভাবে টেম্পারেচার ডিক্রিজ করে ইনক্রিজ করে ক্রায়োসার্জারির প্রসেস, এটার উপকারিতা, এটার হওয়ার ফলে কি কি সুবিধা হয় না অসুবিধা হয় সেগুলোর কথাবার্তা। এবং এই যে দেখো, এটার সাথে কি লাগাইছে, চিকিৎসা পর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করে। তো সিমুলেটেড অপারেশন, সিমুলেশনটা কোথা থেকে আসছে? ওই ভার্চুয়াল রিয়ালিটি থেকে আসছে। কারণ ভার্চুয়াল রিয়ালিটি মানে কি, ইট ইজ ভার্চুয়াল বাট ইট ফিলস লাইক রিয়েল। জিনিসটা কৃত্রিম কিন্তু লাগতেছে বাস্তব, ঠিক আছে? এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সে কিন্তু রিয়েলি অপারেশন করতেছে না, তার কিন্তু অপারেশনটা মানে ভার্চুয়ালি লাইফে হইতেছে, বাট ইট ফিলস লাইক রিয়েল। তো উনি ওখানে প্র্যাকটিসের মাধ্যমে উনি ওনার এক্সপার্টিস বিল্ড আপ করে তারপর একজন রোগীর উপর হচ্ছে অ্যাপ্লাই করতেছেন। তো এই যে সিমুলেটেড অপারেশন, এখানে ভার্চুয়াল রিয়ালিটির একটা ইন্টারফারেন্স আমরা দেখতে পাইতেছি। তো এই যে অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি মানে ভার্চুয়াল রিয়ালিটি, এটা শিক্ষা গবেষণা ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত, এটা বর্ণনা করো। ওই যে বললাম যে এখান থেকে অ্যান্সার করলে এই জিনিসটা একটু জেনে রাখবা। সো ওই যে এগুলাই আসছে, ঠিক আছে? এরপর যেটা বাসায় হচ্ছে বাসার সাহেব কম্পিউটার মেলায় একটি হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্ক আকারে খুব ছোট কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। তিনি হার্ড ডিস্ক দেখার জন্য অফিসে গেলেন। অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মকর্তাগণ একটি যন্ত্রের দিকে তাকিয়ে অফিসের অফিসের দরজা হচ্ছে খুলে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি, হার্ড ডিস্ক যে তৈরি হয়েছে, এই হার্ড ডিস্ক বলো, প্রসেসর বলো, র্যাম বলো, জিপিইউ বলো, এই যে নতুন নতুন জিনিস যে আসতেছে, 9800X3D, RTX 5090, iPhone 16, আবার নতুন বড় ভালো ভালো ফোন, বিভিন্ন চিপস, এই যে এত কিছু আসছে, এগুলো কি দিয়ে বানাইতেছে? এত ছোট লেভেলে ফ্যাব্রিকেশন করা কিভাবে পসিবল হইতেছে? এগুলো হচ্ছে তোমার যে প্রসেসরের মধ্যে ট্রানজিস্টর সাইজ দেখো না, যে প্রসেসর বলা হয় 3 ন্যানোমিটার চিপ, 4 ন্যানোমিটার চিপ, স্ন্যাপড্রাগনের 8s Gen 2, 8+ Gen 2, এগুলো কোত্থেকে আসে? এই যে তোমার এত সূক্ষ্মভাবে, এত মলিকিউলার, মানে অলমোস্ট মলিকিউলার লেভেলে গিয়ে যে কাজ করা হয়, ন্যানো লেভেলে, এইখানে কোন প্রযুক্তিটা কাজ করে? অবশ্যই ন্যানো টেকনোলজি কাজ করে। এই ন্যানো টেকনোলজি নিয়ে কোশ্চেন আসবে যদি আসে, কারণ ক্রায়োসার্জারির পর কিন্তু আমরা ন্যানো টেকনোলজি রাখছি। যদি কোশ্চেন আসার মতো হয় যে এই যে তোমার বিভিন্ন আমাদের টেক রিলেটেড, গ্যাজেট রিলেটেড জিনিসপত্রগুলো যে বানানো হইতেছে, এগুলো কিভাবে বানানো হয়েছে, তৈরির প্রযুক্তিটা কি? তৈরির প্রযুক্তি অবশ্যই হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি। সো এই যে প্রযুক্তি ব্যাখ্যা করো, তোমাকে ন্যানোটেক নিয়ে কথাবার্তা বলতে ন্যানোটেক ব্যাখ্যা করতে হবে। আর অফিসার দরজা ব্যবহৃত প্রযুক্তি, এই যে উক্ত অফিসার কর্মচারীগণ একটা যন্ত্রের দিকে তাকাইলেই হচ্ছে দরজা খুলে গেছে। তো এই যে একটা ডিসপ্লের সামনে ক্ষমা ধরলে হচ্ছে দরজা খুলে যায়, এই জিনিসটা আশা থেকে এই ফেস আনলকের যে ব্যাপারটা, আইফোনের সামনে হচ্ছে নিজের চেহারাটা ধরলেই আইফোন আনলক হয়ে যায়, এইগুলো আসে থেকে? এই ফেস আনলকটা আসলে হচ্ছে তোমার কোন সেক্টরের মধ্যে পড়ছে? বায়োমেট্রিক্স এর মধ্যে পড়ছে। ওই জিনিসটা তোমার ব্যাখ্যা করতে হবে, বায়োমেট্রিক্স নিয়ে কথাবার্তা বলতে হবে, এটাকে বিশ্লেষণ করতে বলছে, এগুলাই ঘুরে ফিরে আসবে। এখান থেকে আমি আরো সিকিউ আনতে পারতাম, বাট সেম জিনিস রিপিটেড ক্লাস লেংথি হবে, আমার দরকার নেই। আমি হচ্ছে তোমাকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য জাস্ট এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি, এবং এই চ্যাপ্টারটা থেকে কিভাবে কি আসতে পারে, আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা সেটা নিয়ে একটা বেসিক ধারণা দিছি। কারণ এই চ্যাপ্টার তোমরা এমনিই পারো, স্টিল একটু ধরায় দেওয়া যে ভাই আগাইতেছো, ঠিক পথ আগাইতেছো, একটু এই কয়টা জিনিস মাথায় রেখো। ওকে, চ্যাপ্টার দেখানো আমার শেষ। এখন আমার কাজ হচ্ছে চ্যাপ্টার 2 তে চলে যাবে, এবং চ্যাপ্টার 2 তে হচ্ছে আমরা একটু ভালো টাইম দিব, কারণ এই চ্যাপ্টার আমরা হচ্ছে বুঝলেও আমাদের বুঝার মধ্যে ঘাটতি থাকে, আমাদের বুঝার মধ্যে, আমাদের পড়ার মধ্যে ঘাটতি থাকে। অনেকে দেখা যায় আমরা মেইন বুক যেটা এনসিটিভির বইটা পড়ি, সাথে এক্সট্রা করে কোনো বই না পড়ার কারণে যখন এমসিকিউতে একটু ডিপে যায় আমরা কই এটা তো বইয়ে না, এটা কইতে এলো। তো ওই জিনিসটা হচ্ছে কিছু একটু এক্সট্রা বই থেকে দেখাবো আমি, বুঝছো? শুধু যে ক্লাস থেকে পড়াবো না, কিছু কিছু যেগুলো ইন ডিটেলসে দরকার ওগুলো হচ্ছে আমি তোমাদের জন্য বইয়ের পিডিএফ নিয়ে আসি, সেই পিডিএফ থেকে দেখাবো, ঠিক আছে? সো চ্যাপ্টার 2টা আমরা শুরু করি, এবং চ্যাপ্টার 2 কত হচ্ছে ভাইয়া? চ্যাপ্টার 2 পড়াবেন, চ্যাপ্টার 2 এর সাজেশন দিবেন না? অবশ্যই সাজেশন দিব না কেন? আসছি তো সাজেশন নিয়ে।
তো যাই হোক, সাজেশনটা কি শুরুতে হচ্ছে ডেটা কমিউনিকেশন। যে ডাটা মানে কি? উপাত্ত। ইনফরমেশন মানে তথ্য, আর ডাটা মানে উপাত্ত। ঠিক আছে? সো এই যে তথ্য উপাত্ত, যেগুলো ইনফরমেশন, যেগুলো হচ্ছে মানে সেটস অফ ইনফরমেশনকে ডাটা বলা হয়। ঠিক আছে? এখন যদি একটা সেট হয় সেটা ডেটা, যদি একাধিক সেটস হয় সেটা ডেটা। তা এখন ডেটা বলে কি বুঝেছে? একাধিক ইনফরমেশনের সেট, একাধিক ইনফরমেশনের সমন্বয়। এগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়েছে, এটাই তো কমিউনিকেশন, এইটাই তো যোগাযোগ, এটাই তো ডেটা কমিউনিকেশন, তাই না? সোজা ভাষায় চিন্তা করো, আমি একটা জিনিস জানি। কি জিনিস জানি? সাপোজ ধরো ইংলিশ রাইটিং পার্ট, যেটা তোমরা চাইতেছো আমার কাছে। ইংলিশ রাইটিং পার্টে সাজেশন, ইংলিশ রাইটিং পার্টে প্যারাগ্রাফের জন্য কি কি পড়া লাগবে এটা আমি জানি। এখন তোমার সাথে আমার দেখা হয়েছে, ফিজিক্যাল লাইফে দেখা হয়েছে, এই ইনফরমেশনটা, এই ডাটাটা আমি তোমাকে কনভে করলাম। তো এই যে আমি ডাটাটা বললাম, তুমি ডাটাটা রিসিভ করলা, তোমার সাথে আমার কমিউনিকেশন হলো, এই যে তুমি আমার কাছ থেকে ইনফরমেশনটা জানলা, ডাটাটা পাইলা, এটা কি ডাটা কমিউনিকেশন না? দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। বাট ইন দ্য সাইবার ওয়ার্ল্ড এই জিনিসটা হচ্ছে যে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে, একটা সার্ভার থেকে একটা সার্ভার, একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা যে কোনো কিছু হতে পারে, ডিভাইস টু ডিভাইস হতে পারে, সার্ভার টু সার্ভার হতে পারে, যে কোনো কিছুর মধ্যে মানে ইনফরমেশনের যে ফ্লোটা, ইনফরমেশনের ট্রান্সফারটা, ইনফরমেশনের মাধ্যমে এই যে একটা সাথে একটা কমিউনিকেট করতেছে, এটাই ডাটা কমিউনিকেশন। এই কনসেপ্টটা লাগে, এবং এই কনসেপ্টটা তো তুমি তো বুঝলে এখন। তো এটা পার্টস গুলো হতে জানবো, এইটা লাগবে ডাটা কমিউনিকেশনের পার্টস। আসতে পারে এটা সিকিউতে না, না আসলেও এমসিকিউতে আসতেই পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ কোনটা হচ্ছে মানে কোন রকম ডিভাইস ডাটা কমিউনিকেশনের কোন অংশ পার্ট হিসেবে কাজ করবে সেটা লাগতে পারে। ব্যান্ডউইথ জিনিসটা লাগবে, ব্যান্ডউইথ জিনিসটা এমসিকিউর জন্য খুবই 5 স্টার, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এভারেজ, সিকিউর জন্য এভারেজ। ডেটা ট্রান্সমিশন মোড, মেথড, মিডিয়াম। আচ্ছা, মোড, মেথড, মিডিয়ামের মধ্যে মোডটা আসতে পারে, মোডটা মোটামুটি 1 স্টার। মেথড যেটা, মেথডটাও মোটামুটি 1 স্টার, বাট মিডিয়াম যেটা, মিডিয়ামটা হচ্ছে 2 স্টার। বোথ ফর সিকিউ এন্ড এমসিকিউ। মোড আর মেথড এই দুটো নরমালি ঘুরে ফিরে আসে এমসিকিউতে। ওয়্যারলেস মিডিয়া এটা 3 স্টার। এই ওয়্যারলেস মিডিয়া এই জিনিসটা 3 স্টার, এখান থেকে ভালো পরিমাণ কোশ্চেন আসে, এমসিকিউতে আসে, সিকিউতে আসে। মোবাইল ফোন জেনারেশন এটা এমসিকিউ এর টপিক, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, বাট সিকিউতেও চলে আসতে পারে, সিকিউতেও চলে আসতে পারে, সিকিউর জন্য হচ্ছে 1 স্টার। ঠিক আছে? এবং এই ফুল চ্যাপ্টারটা কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা যদি আমাকে জিজ্ঞেস করো, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, এই দুটো বোর্ড আমি বেশি আসতে দেখতেছিলাম, হচ্ছে তোমার 2023 সালে এবং 2019 সালে আর 18 সালে আমি দেখলাম যে এই চ্যাপ্টার থেকে ওই দুই বোর্ডে বেশি কোশ্চেন আসছে, বাকিগুলো আসছে মডারেট পরিমাণে, মানে কিন্তু এই দুটো বোর্ডে বেশি আসে। সো যারা এই দুই বোর্ডে আসছে তারা একটু এই চ্যাপ্টারটার ব্যাপারে কনসিয়াস থেকো। নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং লাগবে। নেটওয়ার্কিং হচ্ছে নেটওয়ার্কিং থেকে বেশি কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে কখর কোশ্চেন আসে, এখান থেকে ক খর জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে ছোট ছোট ডিভাইসের জিনিসপত্র, টাইপস ব্যাপারে, কনসেপ্টস ব্যাপারে এখান থেকে ক খ আসে। অ্যাকচুয়ালি এই পুরো চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কোশ্চেন যে জায়গা থেকে সেটা হচ্ছে টপোলজি। এটার আমি একমাত্র 4 স্টার দিব। যদি তুমি আরো একটা স্টার দিয়েছো, আচ্ছা তো 5 স্টার দিয়ে দে। এই একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটার সাথে সবচেয়ে বেশি বাজার জিনিস সাথে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটার সাথে ক্লাউড কম্পিউটিং কে বাজায় দেয়, অথবা এটার সাথে হচ্ছে তোমার ওয়্যারলেস মিডিয়া অথবা হচ্ছে মিডিয়াম, মানে এই দুটো জিনিসে বাজায় দেয়। ঠিক আছে? মিডিয়ামও কিছু ক্ষেত্রে 3 স্টার পর্যন্ত চলছে, মানে এটা 2 স্টার আসলে বলা উচিত না, 3 স্টার বলা উচিত সিকিউর জন্য। তো এটা হচ্ছে বোথ ফর সিকিউ এমসিকিউ দুইটাই। আর মিডিয়ামটা আমি বলবো যে এটা তোমার সিকিউ এর জন্য 2 স্টার, এমসিকিউ এর জন্য হচ্ছে 2 স্টার। আমি আপাতত এটুকুই বললাম। সো মোটামুটি একটা সাজেশন দিয়ে চ্যাপ্টারে কি কি বলবো তোমাকে হচ্ছে আমার একটা ওভারভিউ দেওয়া শেষ, কোনটা কতখানি ইম্পর্টেন্ট এটা তোমাকে বোঝানো শেষ। এবার হচ্ছে আমরা পড়াশোনায় আগাবো। ঠিক আছে? এবার হচ্ছে আমরা পড়াশোনায় আগাবো। ফার্স্ট অফ অল ডেটা কমিউনিকেশন দিয়ে শুরু করি। ঠিক আছে? ফার্স্ট অফ অল ডেটা কমিউনিকেশন দিয়ে শুরু করি। আচ্ছা, একটা কথা কই নি ভাইয়া, আপনি পড়াইতেছেন ভাইয়া, আমি তো জানি আপনি সলিমুল্লাহ মেডিকেলে পড়েন। এখন কথা হয়েছে ভাইয়া, সলিমুল্লাহ মেডিকেলে পড়তেছেন, বায়োলজি আলোচনা পড়ছেন, এটা তো ইঞ্জিনিয়ারিং টপিকের মতো লাগে, আইসিটি ব্যাপারটা, এটা একটা কেমন হয়ে গেল না? সেক্ষেত্রে একটা কথা বলি, আমি আমার ফুল একাডেমিক লাইফে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, বুঝছো? এই জিনিসটা কখনো বলা হয়নি, আজকে হচ্ছে হঠাৎ কন্টেক্সচুয়ালি যেহেতু পড়াইতেছি জিনিসটা রিভিল করে দেই তোমাদের কাছে। আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম ফুল একাডেমিক থেকেই। টেস্ট পরীক্ষা দেওয়ার পর যখন আমি বায়োলজি চ্যানেলটা খুঁজে পাই, সাদা ভাইয়ের ক্লাস করে, তখন আমার মনে হয় শুরু করে যে না, মেরে কো ডক্টর বাননা হয়। তখন হচ্ছে আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং থেকে ডক্টর বা হওয়ার দিকে সুইচ করা এবং আস্তে আস্তে মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করা। বাট স্টিল ওই ছোটবেলার স্বপ্ন থেকে হচ্ছে আমি বুয়েটে পরীক্ষা দিছিলাম, কিন্তু হচ্ছে একটা অক্ষরও তো পড়ি নাই। ওই যে আগের একাডেমিক প্রিপারেশন, ওই যে টেস্ট পর্যন্ত একাডেমিকের সাথে ইঞ্জিনিয়ারিং টুকটাক জিনিস ঘাটছিলাম, ওই একাডেমিক স্টাইল প্রিপারেশন নিয়ে হচ্ছে বুয়েটে পরীক্ষাতে চলে গেছিলাম, তাও রিভিশন ছাড়া। আমি জানিও না আমার প্রিলি কিভাবে ক্লিয়ার হয়েছে। রিটেনে যে 220 মার্ক আমি অ্যান্সার করে আসছি, আমার কাছে এটাই বেশি।
ঠিক আছে? মানে জাস্ট আমি কোনো কিছু রিভিশন না করে কোনো রকম প্রিপারেশনও এমন না যে একসময় প্রিপারেশন নিছি পরে ড্রপ করছি। আমি প্রিপারেশনই নেইনি। স্টিল আমি যা করছিলাম, যা পড়ছিলাম ওইটা দিয়ে হচ্ছে দিছি। আমার বইটা প্রিলি ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট একটুর জন্য হচ্ছে ক্লিয়ার হয়নি, কি বলে? রিটেনটা ক্লিয়ার হয়নি। নাহলে বইটাও চান্স পেয়ে যেতাম। সো যাই হোক, ফ্লেক্স না নেই যেহেতু চান্স হয়নি। বাট হচ্ছে আমি খুব ছোট থেকেই কাইন্ড অফ টেক রিলেটেড জিনিসপত্র নিয়ে খুব এক্সাইটেড। ঠিক আছে? আইসিটি জিনিসটা আমি খুব ভালো করেও পড়ছিলাম। আইসিটিতে আমার মার্কও ভালো ছিল। এখন হচ্ছে এজন্য ভাবলাম যে তোমাদের একবার ইংলিশ বাংলার সাথে আইসিটিটা আমি পড়ায় দেই। ঠিক আছে? যেহেতু মেডিকেল সেক্টরে আছি, সো এটা নিয়ে অনেকের মধ্যে একটু একটা ডিলেমা কাজ করতে পারে যে ভাই আইসিটি পড়াইতেছেন কেমনে কি? ইনশাআল্লাহ ইউ ওয়ন্ট রিগ্রেট। ঠিক আছে? সো ডেটা কমিউনিকেশন একটু ঘাঁটি আমরা। ডেটা কমিউনিকেশনে কি? তথ্য আদান প্রদানের জন্য দুইটা পয়েন্টের মধ্যে সংযোগ বা লিঙ্ক, দুইটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট বলতে কি? দুইটা বিন্দু। এখন এই দুইটা বিন্দুর মধ্যে কি থাকতে পারে? বিন্দুর মধ্যে যেকোনো কিছু থাকতে পারে। একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার হইতে পারে, একটা ফোন থেকে একটা ফোন হইতে পারে, একটা সার্ভার থেকে একটা সার্ভার হইতে পারে, একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্ক হইতে পারে। তুমি তোমার ফোন, এই যে আরে ফোনের ব্র্যান্ডিং কেন করতেছি? তুমি তোমার এই ফোন এইটার সাথে আরেকটা ফোনের যদি ব্লুটুথ কানেক্ট করো, বা হচ্ছে তুমি ধরো তোমার এই ফোনে কোনো একটা পিডিএফ আছে, কোনো একটা জরুরি পিডিএফ, কোনো একটা বইয়ের পিডিএফ, তুমি এখন এটা অন্য একটা ফ্রেন্ডকে দিবা, ও তার লাগবে, তুমি শেয়ার ইট দিয়ে তাকে পিডিএফটা ট্রান্সফার করলা। এই যে ডাটাটা তোমার ফোন থেকে তার ফোনে গেল, দিস এ কমিউনিকেশন। তুমি ব্লুটুথ স্পিকার কানেক্ট করলা, তুমি যেটা সাউন্ড প্লে করছো সেই সাউন্ডটা ব্লুটুথ স্পিকার পর্যন্ত যাচ্ছে, সেখানে প্লে হচ্ছে, এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে, দিস অলসো কমিউনিকেশন। ঠিক আছে? সো এর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে প্রেরিত তথ্য উৎস হতে গন্তব্য বোঝায়। উৎস যে কোনো ডিজিটাল ডিভাইস হতে পারে, গন্তব্য যে কোনো ডিজিটাল ডিভাইস হতে পারে। প্রেরিত তথ্য কি? জাস্ট অনলি টেক্সট না, টেক্সট, ভিডিও, অডিও, ইমেজ, এনিথিং ক্যান বি। ঠিক আছে? ডেটা কমিউনিকেশনের মূলত 5টা অংশ আছে। ঠিক আছে? 5টা অংশ আছে। এই 5টা অংশ যদি বলি, প্রথমে আসবে উৎস বা সোর্স, উৎস বা সোর্স। তারপর আসবে হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার, যে হচ্ছে তোমার এই সোর্স যেখানে হচ্ছে তোমার তথ্যটা আছে, সেই তথ্যটা হচ্ছে এখান থেকে নিয়ে সে হচ্ছে পাঠানোর জন্য ব্যবস্থা করবে। তথ্যটা প্রথমে সে সংগ্রহ করে পাঠানোর ব্যবস্থা করবে, সে হচ্ছে প্রেরক। এবং যার মাধ্যমে পাঠাবে সে হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। মাধ্যম বা মিডিয়াম, আমি বলছিলাম না ডেটা ট্রান্সমিশন মিডিয়াম আসে, ওই মিডিয়ামটা হচ্ছে এই যে এই মিডিয়াম। ঠিক আছে? গ্রাহক কি? গ্রাহক হচ্ছে এই যে ট্রান্সমিট করার পর এইটা যে আসছে, এখন আসার পর তুমি দেখো, তুমি তোমার আত্মীয়ের বাসায় ঘুরতে গেছো চিটাগাঙে, বুঝছো? চট্টগ্রামে তুমি ঢাকা থেকে ঘুরতে গেছো। এখন কথা হচ্ছে, তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাও, ট্রেন কি তোমার একদম তোমার আত্মীয় বাসার সামনে না? এটা কি আদৌ পসিবল? হ্যাঁ, ট্রেনের পাশে স্টেশনের পাশে বাসা থাকলে অবশ্যই পসিবল, বাট সবাই তো আর এরকম এত প্রিভিলেজ না। আর স্টেশনের পাশে বাসা আমি প্রিভিলেজ মনে করি না। স্টেশনের মধ্যে যে ভিড়, যে পরিমাণ মানুষ, আমি স্টেশনের পাশে কখনোই বাসা প্রেফার করি না। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই যে গ্রাহক, তুমি স্টেশনে নেমে তারপর স্টেশন থেকে তো হচ্ছে তোমার গন্তব্যে আসতে হবে। সো তোমার গ্রাহক এখানে কি? গ্রাহক কি তোমার স্টেশনটা না? সো আগে রিসিভ হচ্ছ, তারপর গন্তব্যে যাচ্ছ। সো তোমার এই হলো ব্যাপার। ওকে? ডেস্টিনেশনে তোমার যাওয়ার আগে আগে রিসিভার পর্যন্ত আসতে হবে। তথ্যকেও আগে হচ্ছে ট্রান্সমিটার, আগে যে সে যে জেলায় যাবে সেই জেলায় যাওয়ার জন্য তাকে যে ট্রেন ধরতে হবে, সেই ট্রেনের স্টেশনে আগে আসতে হবে। সোর্স থেকে ইনফরমেশন আগে ট্রান্সমিটারে আসবে। ট্রান্সমিটার সেই ইনফোটাকে ট্রান্সমিট করবে একটা মিডিয়ামের মাধ্যমে। মিডিয়ামের মাধ্যমে ওই ইনফোটা ট্রান্সমিট হয়ে রিসিভারের কাছে যাবে। রিসিভার ওটাকে রিসিভ করে তারপর হচ্ছে গন্তব্যে পাঠাবে। এটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের বেসিক কনসেপ্ট। তুমি যখন একটা ফোনের সাথে একটা ফোনকে শেয়ার দিয়ে কানেক্ট করতেছো, তখন তোমার জন্য মিডিয়াম হিসেবে কাজ করতেছে, ওই যে ওয়্যারলেস সিস্টেম, ব্লুটুথটা। কথা হচ্ছে ভাইয়া আমার ফোন তো সোর্স বুঝলাম, ট্রান্সমিটারকে, এই তোমার ফোনের মধ্যে ব্লুটুথ রিসিভার আছে না? তোমার ফোনের মধ্যে একটা বিল্ট ইন ব্লুটুথ ডিভাইস আছে না? তো তোমার ফোন পুরা ইটসেলফ, এই স্মার্টফোনটাই একটা ইনফরমেশন সোর্স, এই স্মার্টফোনটাই ট্রান্সমিটার। যখন কেউ রিসিভ করে তখন তার স্মার্টফোনটাই হয় রিসিভার, তার স্মার্টফোনটাই হয় ডেস্টিনেশন। ঠিক আছে? সো ওই জন্য আমরা আলাদাভাবে এই সোর্স আর ট্রান্সমিটারকে সেভাবে দেখি না। ওকে? এই হলো একটা ব্যাপার। এখন কথা হচ্ছে এগুলোর উদাহরণটা একটু দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। যে উৎস নিয়ে যদি কথা বলি, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যেসব ডিভাইস হতে ডেটা বা উপাত্ত তৈরি করা তাকে উৎস বলে। যেমন হচ্ছে কম্পিউটার, টেলিফোন, এগুলো থেকে যে উপাত্তটা যেখান থেকে তোমার ইনফরমেশনটা হচ্ছে ক্রিয়েট হইতেছে, জেনারেট হইতেছে, সেই জায়গাটাকে উৎস বা আমরা সোর্স বলবো। ঠিক আছে? আর এটা জেনারেটও হইতে পারে, স্টোরও হইতে পারে। তো কম্পিউটার, টেলিফোন এগুলোকে আমরা বলবো। আর প্রেরক বা ট্রান্সমিটারকে, উৎস থেকে ডাটা সরাসরি প্রেরণ করা যায় না। তোমার ফোনে যদি ব্লুটুথ ট্রান্সমিটার না থাকতো, তুমি কি জীবনে আরেকজনের ব্লুটুথে কানেক্ট করতে পারতা? একটা পিসির কথা চিন্তা করো, ফোন তো নিলে ফোন, একটা পিসির কথা চিন্তা করি। পিসির মধ্যে যদি তোমার ব্লুটুথ কানেক্টর ডঙ্গল না থাকে, ডঙ্গল ছাড়া কিন্তু তুমি পিসির ব্লুটুথ কানেকশন করাতে পারবা না, যে কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করাতে পারবা না। কারণ কি? ও সোর্স হইলো, ওর মধ্যে ট্রান্সমিটার নাই। এই জন্য দেখো কম্পিউটারকে সোর্স বলা হয়েছে বা ট্রান্সমিটার বলা হয় নাই। কারণ কি? ওর মধ্যে ওই ডঙ্গলটা, ওই ব্লুটুথ ডিভাইসটা নাই, ওই ব্লুটুথ কানেক্টরটা নাই, ট্রান্সমিটারটা নাই। ওইটা যখন থাকবে তখন সে ট্রান্সমিট করতে পারবে।
ঠিক আছে? তো এজন্য প্রেরকের প্রয়োজন হয় উৎস থেকে প্রাপকের নিকট ডাটা পাঠানোর জন্য। প্রাপক মানে হচ্ছে যে রিসিভ করবে। ডাটা পাঠানোর জন্য যন্ত্র ব্যবহার করা তাকে প্রেরক বলে। এখন এরকম যন্ত্র আগে একটা ছিল হচ্ছে মডেম। বর্তমানে মডেমের ইউজ খুবই কমে গেছে। কিন্তু মডেম ছাড়াও আর এই যে তোমার ডঙ্গল হইতে পারে, বিভিন্ন হচ্ছে তোমার ব্লুটুথ রিসিভার গুলো হইতে পারে, ওয়াইফাই রিসিভার গুলো হইতে পারে, সেগুলো হইতে পারে, এগুলো হচ্ছে তোমার প্রেরকের মতো। আবার ওয়াইফাই রিসিভার যেটা সেটা আসলে প্রেরকটা, সেটা প্রাপক। মাধ্যম, মিডিয়াম, যার মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে। এই যে তোমার ট্রান্সমিটার আছে, রিসিভার আছে, এই দুজন কমিউনিকেট কিভাবে করবে? মাধ্যমে কমিউনিকেট করবে, ওই মিডিয়ামের দ্বারা কমিউনিকেট করবে, যার মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হবে। সেটাকে আমরা বলবো প্রবাহের মাধ্যম, বাহক বা মাধ্যম। যেমন এটা কেবল হইতে পারে, তুমি তার দিয়ে হচ্ছে ইয়ার করতে পারো, ওয়ার্ড কানেকশন করতে পারো, তুমি পাবলিক টেলিফোন লাইন এটার মাধ্যমে নিতে পারো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এগুলোর মাধ্যমে নিতে পারো। রেডিও ওয়েভ হচ্ছে তোমার খুব লং ওয়েভ গুলা, লং ওয়েভলেংথ, এটা হচ্ছে খুব মানে কি বলা যায়, অনেক লং রেঞ্জে ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ হয়। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ বলতে হচ্ছে আমরা যে ওভেন মাইক্রোওয়েভ ইউজ করি ওইটা মনে করো না, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, ব্লুটুথ এগুলো সব মাইক্রোওয়েভ রেঞ্জে পড়ছে সেগুলো। অপটিক্যাল ফাইবার হতে পারে, স্যাটেলাইট হতে পারে, মডেম নিজেও একটা হচ্ছে তোমার ইয়া হিসেবে কাজ করে, মাধ্যম হিসেবে কাজ করে। কারণ কি মডেম, মডেম শব্দটা হচ্ছে মডেম, এম ওতে হচ্ছে মডুলেটর আর ডিইএম এ হচ্ছে ডিমডুলেটর। ঠিক আছে, মানে ও একাই আমাকে ডিভাইস যে হচ্ছে মডুলেট, যে প্রথমে হচ্ছে মডুলেট করবে, বহন করে আরেক জায়গায় নিয়ে ওটাকে ডিমডুলেট করে আবার পিসি পর্যন্ত নিয়ে যাবে। সো একাই হচ্ছে পুরো একটা সিস্টেম হিসেবে কাজ করতেছে প্রেরক, মাধ্যম, প্রাপকে। সো এই জন্য মডেমের নামটা এখানে উল্লেখ হয়েছে। উদাহরণগুলো মনে রেখো। গ্রাহক বা প্রাপক, যে যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করা হয়, আমি যে পাঠাইছি আমার পাঠানো জিনিসটা তো গ্রহণ করতে হবে। ট্রেন যে চালু হয়েছে, ট্রেন থামতে হবে কোথাও, থামার জন্য স্টেশন তো লাগবে, ওইটা হচ্ছে গ্রাহক বা প্রাপক। এই প্রাপক হিসেবেও মডেম ব্যবহার করা হয়, যেটা বললাম। কারণ মডেমের কাজটা কি, ও হচ্ছে প্রথমে ইনফরমেশনটাকে নিল, ও হচ্ছে সেখানে ইনফরমেশনটাকে মডিউলেট করলো, তারপর সেটাকে পাঠাইলো, পাঠানোর পর ডিমডিউলেট করলো। কারণ ইনফরমেশন আমি ঠিক যেভাবে পিসিতে স্টোর আছে বা যেভাবে আমার উৎসে স্টোর আছে সেইভাবে আমি হুবহু পাঠাতে পারবো না, একটু চেঞ্জ করা লাগবে ট্রান্সফার করার জন্য। ওই চেঞ্জের কাজটা, মডুলেশনটা করে হচ্ছে মডেমের মডুলেটর অংশ। সেখান থেকে হচ্ছে সে নিজেই মিডিয়াম হিসেবে কাজ করে, যেখানে দরকার সেখানে পাঠায়। পাঠানোর পরে যেহেতু গন্তব্য গ্রহণ করতে পারে না, ওটাকে আবার ডিমডুলেট করে গন্তব্যে গ্রহণ উপযোগী করে ফেলে। সো এই কাজটার জন্য মডেম করে, এবং এর জন্য মডেমের নামটা তুমি প্রেরক, মাধ্যম, প্রাপক 3 জায়গাতেই পাবা। গন্তব্য, গন্তব্য হচ্ছে সর্বশেষ যে ডিভাইসে যেটা সময় পাঠানো, সেটা তো গন্তব্য, আসলে বলার কিছু নেই। এটা সার্ভার হতে পারে, পার্সোনাল কম্পিউটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা আসলে বলার কিছু নেই, ইজি জিনিস। ব্যান্ডউইথ জিনিসটা কি, ব্যান্ডউইথে আসে। এখন কথা হচ্ছে, এই যে তুমি ডাটাটা পাঠাইলা, এই যে তুমি জিনিসটা পাঠাইলা, এখন কথা হচ্ছে পাঠানোই তো শুধু উদ্দেশ্য না, পাঠাইতেছি আমি কোথায় পাঠাচ্ছি জাস্ট এটাই ম্যাটার করে না, আমি কতগুলা জিনিস পাঠাচ্ছি, কিরকম গতিতে পাঠাচ্ছি, কি কি মাধ্যমে পাঠাচ্ছি, বা কি কি মাধ্যমে আমি পাঠাতে পারি। এখন কথা হচ্ছে আমি সবাই অনেককে পাঠাইতে হবে, আমি একজন একজন করে পাঠাবো, এটা এক ধরনের প্রসেস। অনেককে একসাথে পাঠাবো, এটা এক ধরনের প্রসেস। অনেক কাছে কিন্তু তার মধ্যে আমার স্পেসিফিক একজনকে লাগবে, এটা এক ধরনের প্রসেস। এই সব কিছু হচ্ছে এগুলোর মধ্যে ইনক্লুডেড। এখন ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশনের এই ফুল কনসেপ্টের ইন ডেপথে যাব, এবং এই জিনিসটা হেল্প করবে। ফার্স্ট অফ অল যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্পিড। কারণ এখন হচ্ছে আমরা রিলস দেখা মানুষ, আমরা হচ্ছে মাঝে মধ্যে বসে মুভি দেখতে পারি যখন আমরা কমিটেড থাকি, বাট এছাড়া নর্মালি আমরা রিলস দেখা পাবলিক। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের যত বেশি দ্রুত হবে, যত বেশি ফাস্ট হবে, তত হচ্ছে আমাদের জন্য ভালো হবে, তাই না? তো আমাদের জন্য স্পিড ম্যাটার্স। কথা হচ্ছে এই যে আমি স্পিডটা যে জানতেছি, আমি কত স্পিডে পাঠাবো বা হচ্ছে কত স্পিডে রিসিভ করতেছি, আমার হচ্ছে এই এক স্থান থেকে অন্য স্থানে ডেটা কত দ্রুত বা কত আস্তে স্থানান্তর হচ্ছে, এই ডেটা স্থানান্তরের, তথ্য স্থানান্তরের হারটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। এটাকে বিটস পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়, এবং এই জিনিসটাকে বলা হয় ব্যান্ড উইডথ। এই জিনিসটাকে বলা হয় ব্যান্ড উইডথ। ঠিক আছে, ব্যান্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে তোমার সাপোজ তুমি মনে করো একটা পাইপ, পাইপের মধ্যে দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় পানি প্রবাহিত হচ্ছে। পাইপ যত চওড়া হবে পানির প্রবাহ তত বাড়বে না? তুমি যদি এক অংশ থেকে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যে ওয়্যার বা ওয়্যারলেস মিডিয়ামে হচ্ছে তোমার যুক্ত হচ্ছে একজন একটা একটা পয়েন্ট একটা পয়েন্টের সাথে, সেইটার উইডথ, ওইটাকে তুমি যদি ব্যান্ড ধরো, ওই ব্যান্ডের উইডথ যত বেশি হবে তোমার ইনফরমেশন ট্রান্সফারের রেট তত বেশি হবে না? তো ওই যে যে ওয়ের মাধ্যমে, যে প্যাথের মাধ্যমে তোমার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে, সেই প্যাথটা, সেই ব্যান্ডটা যতখানি চওড়া হবে, যতখানি ওয়াইড হবে, যেহেতু ইনফরমেশনের ও তোমার ফ্লো তত বেশি বাড়বে, সেজন্য ওই ব্যান্ডের প্রস্থকে বা উইডথকে আমরা বলতে পারি ব্যান্ড উইডথ। এবং এটা হচ্ছে একটা কনসেপ্ট, কিন্তু এটাকে আমরা রিয়েল লাইফে মাপবো কি দিয়ে? বিটস পার সেকেন্ড দিয়ে, বিপিএস দিয়ে। বিটস পার সেকেন্ড, নট বাইট পার সেকেন্ড। বিট কি?
বিটস হচ্ছে যে আমরা যে তোমার কম্পিউটার কিন্তু আমাদের মতো ABCDEFGH এগুলা বুঝে না, ও বুঝে খালি একটা লাইট জ্বলছে আর নিভছে, ও খালি বুঝে একটা লাইট জ্বলছে আর নিভছে। যেমন এই লাইটটা জ্বলতেছে না, এখন অবস্থা 0, এখন জ্বলতেছে, এটা হচ্ছে 1, 0 আর 1, এই জিনিসটাই হচ্ছে বুঝে। ও হচ্ছে এই অন অফ ছাড়া কিছু বুঝে না। তো এই যে একটা জিনিস অন আছে, একটা লাইট বা একটা ট্রানজিস্টর অন আছে না অফ আছে, এই জিনিসটাই ও খালি বুঝে, 0 আর 1, এই কনসেপ্টটা মাথায় রেখো। এটা দিয়ে হচ্ছে আমরা বাইনারি পড়বো নেক্সট ক্লাসে। তো এই যে এই জিনিসটা, ও যে একটা বাল্ব জ্বলতেছে কি জ্বলছে না এটা স্টোর রাখে, এটা মনে রাখে, এই ইনফরমেশনটাকে আমরা বলি বিট। এই যে একটা ইনফরমেশন 0 বা 1, এটা হচ্ছে এক বিট। এরকম আরেকটা ইনফরমেশন 0, আরেকটা বিট, আরেকটা 1, আরেকটা বিট 1, আরেকটা বিট। এরকম করে যখন আমি আরো 4টা বিট লিখবো, এই যে আরো টোটাল 8টা বিট হইলো, এই 8 বিট মিলে হচ্ছে একটা বাইট হয়। 8 বিট মিলে আমরা একসাথে এই পুরো 8 বিটকে একসাথে বলি হচ্ছে 1 বাইট। ঠিক আছে? সো এই যে 1 বাইট এখান থেকে আসছে তোমার কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, ওভাবে আসছে। সো এই যে প্রতিটা বিট যে ট্রান্সফার হচ্ছে, প্রতি সেকেন্ডে কয়টা করে বিট, এই যে বিটের মধ্যে যেগুলো তথ্য আছে, কয়টা বিটের তথ্য প্রতি সেকেন্ডে, কয় বিটের তথ্য হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, এটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ, এটাই হচ্ছে আমার বিটস পার সেকেন্ড। এই অনুযায়ী হচ্ছে ব্যান্ডউইথকে ভাগ করা হয় 3 ভাগে। একটা হচ্ছে তোমার মানে কি বলা যায়, চাপা একটা ব্যান্ড যেটাকে ন্যারো ব্যান্ড বলে, এখানে খুব বেশি বিটস পার সেকেন্ড পাওয়া যায় না, 45 থেকে 300 বিটস পার সেকেন্ড, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 45 থেকে 300 করে বিটের তথ্য। 300 বিটের তথ্য হচ্ছে প্রতি সেকেন্ডে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কথা হচ্ছে 8 বিটে 1 বাইট, তার মানে বুঝতেছো 8 বিটস পার সেকেন্ড মানে 8 বিট পার সেকেন্ড মানে হচ্ছে 1 বাইট পার সেকেন্ড। যদি আমি দুইটার আগে মেগা বসাই তাহলে কি হয়, 8 MBPS সমান 1 MBPS। আমরা যে নেটের লাইন ইউজ করি, নেটের লাইনের মধ্যে যখন MBPS এ বলা থাকে যে এই নেটের লাইন আপনি যে চালাবেন ডট ইন্টারনেট, কেএস নেটওয়ার্ক, জেএস নেটওয়ার্ক, যে ইন্টারনেট চালান, গ্যালাক্সি নেটওয়ার্ক, যে ইন্টারনেটই চালান না কেন, স্টারলিংক চালান না কেন, তোমাকে যেটা বলা হবে তোমার ডেটা স্পিডটা এই MBPS এ শো করাবে মেগা বিটস পার সেকেন্ড, নট মেগা বাইটস পার সেকেন্ড। এখন তুমি ধরো তুমি চালাও সাপোজ 16 MBPS এর ইন্টারনেট, তুমি 16 MBPS ইন্টারনেট চালাও, 16 MBPS তোমার কাছে আর 16 মেগাবাইটস পার সেকেন্ড। আমি যখন ডাউনলোড করবো আমার প্রতি সেকেন্ডে 16 MB করে ডাউনলোড হবে, কিন্তু তুমি যখন কোনো কিছু ডাউনলোড করতে চাইছো তুমি দেখো সর্বোচ্চ তোমার ডাউনলোড স্পিড উঠে 2 থেকে 2.5 MBPS, 2 থেকে 2.5 MBPS। সো তোমার কাছে মনে হচ্ছে তোমার আসার কথা যা তোমার দিতেছে যাচ্ছে কম, আসলে ঠকাই দিতেছে। ইটস নট লাইক দ্যাট। ও কিন্তু ওর কথা ঠিক আছে, এমবিপিএস বলতে মেগা বিটস পার সেকেন্ড বুঝাইছে, ও মেগা বাইট পার সেকেন্ড বুঝাইনি। তো বিট আর বাইটের মধ্যে কিন্তু এখানে 8-এর একটা পার্থক্য আছে, 8 বিট সমান 1 বাইট, ও বিটস হিসেবে বলতেছে। সো তুমি যখন এটাকে বাইটে কনভার্ট করবে তোমার 8 দিয়ে ভাগ হয়ে যাবে তোমার স্পিডটা। তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভাওতা না, এটা কিন্তু একটা বিগ ব্রেন একটা ব্যাপার। ঠিক আছে, এই গেল। বাই দা ওয়ে, বাংলাদেশে হচ্ছে নেট স্পিডটা কম, অন্যান্য দেশে কিন্তু এভারেজ নেট স্পিড তোমার 100 MBPS এর উপরে থাকে, 100 MBPS এর উপরে থাকে এভারেজ ওদের নেট স্পিড। হ্যাঁ, ওদের নেটের খরচ প্রচুর বেশি, বাট হচ্ছে দে ক্যান অ্যাফোর্ড দ্যাট মাচ স্পিড। ওদের ওখানে যারা মনে করো তোমার ভালো লেভেলের স্ট্রিমার আছে, ওরা এমন অনেকে আছে তোমার জিবিপিএস নেট চালায়। তো যাই হোক, ওইদিকে আমরা না যাই, ওটা কোনোদিন হয়তো আসবে আমাদের ইনশাল্লাহ, বাট এখনো আসেনি। ভয়েস ব্যান্ড একটা আছে 9600 বিপিএস বা হচ্ছে আমরা 9.6 কেবিপিএস বলতে পারি। এটা হচ্ছে মানে ভয়েস ইনফরমেশন যেটা, সেটা পাঠানোর জন্য মিনিমাম আমার ভয়েসটা অক্ষতভাবে সুন্দর মতো পাঠানোর জন্য যে পরিমাণ মিনিমাম স্পিড দরকার, সেই স্পিডটা হচ্ছে আমরা ভয়েস ব্যান্ড ধরি। এবং এর উপরে যা যা আছে, এর চেয়ে হাই স্পিডে ভয়েস হচ্ছে বেশি, অডিও হচ্ছে বেশি, তোমার মনে করো কোনো ভিডিও বলো, কোনো ইমেজ বলো, কোনো হচ্ছে জুম লাইভ মিটিং বলো, কোনো লাইভ স্ট্রিম বলো, ঠিক আছে, মাল্টিপ্লেয়ার গেমিং বলো, অন্য যা যা আছে সবকিছু হচ্ছে আমার এই ব্রডব্যান্ডের মধ্যে পড়বে। ঠিক আছে, সবকিছু হচ্ছে আমার ব্রডব্যান্ডের মধ্যে। এবং আমরা যেসব নেট চালাই ওয়াইফাই এর মধ্যে, আমাদের ওয়াইফাই এর মধ্যে সবকিছু ভালো কেন চলে, এই যে অডিও, ভিডিও, স্ট্রিমিং, গেমিং সবকিছু, মাল্টিপ্লেয়ার গেমিং কেন চলে, কারণ আমরা ব্রডব্যান্ড চালাই। ঠিক আছে, আমরা হচ্ছে ব্রডব্যান্ড চালাই। এবং এখানে হচ্ছে এটা আমাদের মেইন বুকেরই একটা চার্ট, মেইন বুকের চার্টটা নিয়ে আসছে, এমসিকিউ আসে না, বাট আসলেও আসতে পারে, একটু দেখে রাখো। ঠিক আছে, একটু দেখে রাখো। এবার আসো মেথডে। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডউইথ।
এখন হচ্ছে মেথড নিয়ে যে কি কি পদ্ধতিতে ডেটাটা পাঠানো পসিবল। দুই রকম পদ্ধতি, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে প্যারালাল। সিরিয়াল আর প্যারালাল আমি একটু হাতে এঁকে যদি দেখাই, হচ্ছে সাপোজ ধরো এটা তোমার এই ডিব্বাটা হচ্ছে তোমার প্রেরক, এই ডিব্বাটা হচ্ছে প্রেরক, আর এখানে আরেকটা ডিব্বা আঁকবো, এই ডিব্বাটা হচ্ছে প্রাপক। ঠিক আছে, ডিব্বা নাম্বার 1, ডিব্বা নাম্বার 2। এখন প্রথম ডিব্বা থেকে পরের ডিব্বায় হচ্ছে তথ্য যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আঞ্চলিক অর্থে ডিব্বা বলি, কৌটা বা কন্টেনারে, এই জন্য ডিব্বা ওয়ার্ডটা ইউজ করতেছি। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে ডিব্বা দেখেছো তথ্য যাবে, এমনও হইতে পারে তুমি তথ্য, আচ্ছা তথ্যের চিন্তা আমরা পরে আসি, পানির কথা চিন্তা করি, যে ডিব্বার মধ্যে কতগুলি পানি আছে, বা এখন ওই ডিব্বা পুরো খালি হবে, ওই ডিব্বার মধ্যে পানি পাঠাবো। এখন কথা হচ্ছে আমি যদি এই ডিব্বা থেকে ডিব্বায় খালি একটা পাইপ লাগাই দিই, পানি ফ্লো হবে না? পানি যাবে না? যাবে, আস্তে আস্তে যাবে। এই যে একটা পাইপ দেওয়া যাইতেছে পানি, এই জিনিসটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। এখন কথা হচ্ছে তোমার হাতে সময় কম, তোমার কোথাও যাওয়া লাগবে, কই যাওয়া লাগবে সেটা না বললাম, বাট হচ্ছে তোমার কোথাও যাওয়া লাগবে। ঠিক আছে, তুমি হচ্ছে প্রচন্ড ব্যস্ততায় আছে এবং তোমার দ্রুত বের হওয়া লাগবে, না হলে সমস্যা হয়ে যাবে। সেরকম ক্ষেত্রে তোমার এটা মনে করো পানি তাতে ট্রান্সফার করা লাগবে, তুমি কি করবে? তুমি হচ্ছে দেখলে যে না এক পাইপে আমার কাজ হয়েছে না, এক পাইপে কাজ হবে, সময় প্রচুর লাগবে, সময় বাঁচানোর জন্য তুমি কি করলো? তুমি হচ্ছে আরো 3-4টা পাইপ লাগাই দিলা, সবটি দিয়ে পানি যা। ঠিক আছে, তুমি হচ্ছে আরো 3-4টা পাইপ লাগাই দিলে এবং সবগুলো দিয়ে সমান তাহলে হচ্ছে পানি ওই ডিব্বা নাম্বার 2 এ যাইতেছে। ইনফরমেশনের বেলা এরকম যে যখন আমরা এক জায়গা থেকে এক জায়গায় তথ্য আদান প্রদান করতে যাই, একটা চ্যানেলের মাধ্যমে বা একটা ওয়ের মাধ্যমে না গিয়ে দেখা যায় তোমার একাধিক চ্যানেলের মাধ্যমে তথ্য প্রবাহিত হয়, এবং এগুলোর মধ্যে কিছু হচ্ছে কন্ট্রোল চ্যানেলও থাকে, কিছু হচ্ছে কন্ট্রোল চ্যানেলও থাকে। ঠিক আছে, সো মানে বাকি সবগুলো ফ্লো কন্ট্রোল করার জন্য, কার যেন ওভারফ্লো না হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে তোমার যে পরিমাণ ট্রান্সফার রেট আছে তার চেয়ে বেশি, কম, তার চেয়ে মানে একটা লিমিটও থাকে, তার চেয়ে বেশি হয়ে গেলে যদি প্রবলেমস বা কমপ্লেক্সিটিস ক্রিয়েট হয় ইলেকট্রনিক ডিভাইস, বলা তো যায় না, সেজন্য কন্ট্রোলও থাকে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসটার জন্য অ্যাটলিস্ট ওভারহিট তো হবে যদি তোমার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, সেই জন্য কন্ট্রোল চ্যানেল থাকে। তো এই যে একাধিক চ্যানেলের মাধ্যমে যখন একাধিক পথে প্রবাহিত হয়েছে, তখন সেটাকে আমরা বলি প্রেরক থেকে প্রাপকের, এটাকে আমরা বলি প্যারালাল। আর যখন দেখি যে না এত কিছু না, জাস্ট একটা লাইনের মাধ্যমে, একটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে তোমার প্রবাহিত হইতেছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমার সিরিয়াল ট্রান্সমিশন। এই সিরিয়াল ট্রান্সমিশনও 3 প্রকার, সিরিয়াল ট্রান্সমিশনও 3 প্রকার, হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। এই জিনিসটা কি? এই জিনিসটা আমি হচ্ছে একটু তোমাকে বই থেকে দেখাই, একটু তোমাকে বই থেকে দেখাই, তাহলে তুমি বুঝবা। ঠিক আছে, একটু তোমাকে আমি বই থেকে দেখাই। আহ এটা না, এই যে এখানে একটু হচ্ছে বই থেকে দেখাই, তাহলে তুমি ভালো মতো বুঝবা। এই যে ডেটা ট্রান্সমিশন যে হচ্ছে তোমার সিগন্যাল বিটের মাধ্যমে, এখন ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য দুইটা কম্পিউটারের মধ্যে সিগন্যাল বিটের শুরু শেষ সম্মত হইতে হয়। কারণ শুরু শেষ বুঝতে না পারলে কোথেকে ইনফরমেশন যাচ্ছে এবং কোথেকে ইনফরমেশন আসছে এটা যদি না বুঝো, তাহলে কিন্তু সে কম্পিউটারের ইনফরমেশনটা মানে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আগে কোনো মাথা কোনো ইনফরমেশনটারে মানে ওর স্টোর করার জন্য ও স্টোরি করতে পারবে না অ্যাকচুয়ালি। ও তো বুঝতেছে না ইনফরমেশন আসলে কটটুক থেকে কটটুক, সেজন্য তোমার স্টার্ট আর এন্ড বোঝা লাগবে যে এখান থেকে ইনফরমেশন শুরু, এখান থেকে ইনফরমেশন এন্ড। নাইলে ও হচ্ছে ইনফরমেশন লোকেট করতে পারবে না, শব্দটা ভুলে গেছিলাম, লোকেট করতে পারবে না। ঠিক আছে, তো এই যে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের যে সমন্বয় করা লাগে, এই সমন্বয়টাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। ঠিক আছে, এই সিনক্রোনাইজেশনের উপর হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়, এবং প্রথম ভাগটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেখানে হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশনে প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হচ্ছে তোমাকে আমি 8 বিট করে দেখাইছি না, যে 8টা বিট মিলে 1 বাইট হয়। এখন কম্পিউটার তো 0 আর 1 ছাড়া, ওই ফ্ল্যাশের অন অফ ছাড়া কিছু বুঝে না। তো এই যে তোমার অন অফ দিয়ে আমরা হচ্ছে এটা লেটার ডিফাইন করি, যে 8টা বিটের মধ্যে এই কয়েকটা অন এবং এই কয়েকটা অফ থাকলে এই লেটার, আবার ওই কয়েকটা অন ওই কয়েকটা অফ থাকলে এই লেটার। এরকম করে আমরা কিন্তু প্রতিটা 8 বিট হচ্ছে ইয়ার জন্য, 8 বিটের জন্য একটা করে, 8 বিটের মানে 8 বিট তো এক একটা এক রকম হইতেই পারে, তাই না? একটা হয়তো চলছে, একটা চলতেছে না, সো প্রতিটা 8 বিটের জন্য আমরা একটা করে ক্যারেক্টার অ্যাসাইন করছি। এ বি সি ডি হচ্ছে ওভাবেই বানানো, এই যে ASCII কোড, ইউনিকোড, ওগুলো ওভাবেই বানানো। তো এই যে 8 বিট ক্যারেক্টার, এই 8 বিট ক্যারেক্টার আগে একটা স্টার্ট বিট, পর একটা স্টপ বিট। আমার যে ক্যারেক্টারটা একটা ইনফরমেশন, তার এজন্য এই ইনফরমেশনটা শুরু কোথায় শেষ কোথায় এটা বোঝানোর জন্য ওই ইনফরমেশনের শুরুর আগে একটা স্টার্ট বিট লাগাতে হবে, যে না এখান থেকে স্টার্ট বিটের পর থেকে ইনফরমেশন শুরু হবে। আর যদি আমি স্টপ বিট না লাগে, তাহলে সেই ইনফরমেশন মানে নিতেই থাকবে, আমি যাই পাঠাবো সে ওই সিঙ্গেল ইনফরমেশন হিসেবে নিয়ে থাকবে, আলাদা ইনফরমেশন হিসেবে নেবে না। তাকে আমার বলতে হবে যে এইটা একটা ইনফরমেশন, এইটা একটা ইনফরমেশন, এটা আরেকটা। তো এই দুটোর মধ্যে আমি ডিফারেন্সিয়েট যে করবো ইনফরমেশন শেষ কোথায় সেটা বোঝার জন্য আমার একটা স্টপ বিট লাগবে, একটা স্টার্ট বিট লাগবে, একটা
স্টপ বিট লাগবে, ঠিক আছে? একটা স্টার্ট বিট লাগবে, একটা হচ্ছে স্টপ বিট লাগবে। ভালো কথা গেল। এখন এই যে তোমার দেখা যায় যে এরকম একটা স্টার্ট বিট এবং শেষে একটা দুটো স্টপ বিট দিয়ে মোটামুটি 10-11 বিটের ডেটা হচ্ছে ট্রান্সমিট হয়। তো এটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই ধরনের ট্রান্সমিশনে হচ্ছে প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে, গ্রাহক যে কোনো সময় গ্রহণ করতে পারে। মানে যেহেতু তোমার অ্যাসিনক্রোনাস, মানে হচ্ছে জাস্ট ওয়ান ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাইতেছে, সো একটা ক্যারেক্টার পর একটা ক্যারেক্টার যাওয়ার জন্য হচ্ছে কোনো নির্ভরশীলতা না, একজন একজনের উপর এইভাবে নির্ভরশীল না যে প্রথমটা পাঠানোর 5 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে আরেকটা পাঠাইতে হবে। দুইটারই স্টার্ট স্টপ হচ্ছে নিজস্ব। সো যখন ইচ্ছা পাঠাতে পারবে, গ্রাহকও যখন ইচ্ছা গ্রহণ করতে হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমার ক্যারেক্টার মাঝে মধ্যে সমান হয়, ভিন্ন ভিন্ন হইতে পারে, কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না যে আগে হচ্ছে আমার ক্যারেক্টার গুলো এক জায়গায় স্টোর হবে তারপর ওয়ান বাই ওয়ান যাবে, এমন নয়, ইনস্ট্যান্ট ফ্লো হবে, ঠিক আছে? সো এই গেল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এইখানে আমার ওয়ান বাই ওয়ান যেহেতু যাচ্ছে, ডেটাগুলা কিন্তু আমার আবার টাইমও ফিক্স না, সো এখানে অবশ্যই গতি কম, এবং এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ আমার আউট অফ কন্ট্রোল। বলতে গেলে দক্ষতাও এখানে কম। যদি আমি অনেকগুলো ডেটা একসাথে গুছিয়ে পাঠাতে পারতাম তাহলে বলতাম এখানে আমার দক্ষতা বেশি, এখানে আমার এফিসিয়েন্সি বেশি, গতিও বেশি। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা পারতেছি না, তাই অ্যাসিনক্রোনাসে তোমার দক্ষতা গতি কম, ঠিক আছে? তো এখানে এগুলো সুবিধা অসুবিধা বলা আছে, এটা হচ্ছে তুমি বুঝতে পারবা। অ্যাসিনক্রোনাসের একটা উদাহরণ হচ্ছে কিবোর্ড, যে আমি যখন কিবোর্ডে টাইপ করতেছি, আমি কিবোর্ডে টাইপ করার সময় যে কোনো ক্যারেক্টার কোনটা পর কোনটা টাইপ করবো, আমার কিন্তু স্পেসিফিক কোনো টাইম লিমিট নাই বা স্পেসিফিক কোনো অর্ডারও নাই, আমি যখন ইচ্ছে যে ক্যারেক্টার ইচ্ছা টাইপ করতে পারি, ঠিক আছে? এবং কম্পিউটারটা গ্রহণও করবে, আনলেস তুমি পুরো কিবোর্ডের সবগুলোকে একসাথে চাপ দিয়ে ধরছো, ঠিক আছে? এছাড়া হচ্ছে গ্রহণ করতে হবে। এখানে হচ্ছে তোমার এই ট্রান্সমিশনের ব্যবহার বলা আছে। ব্যবহার কি কি বলছে? ব্যবহার বলছে হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে এবং কিবোর্ড থেকে কম্পিউটারে, এই দুটো জায়গায় ডেটা স্থানান্তরে হচ্ছে আমাদের এই দুটো জিনিস ব্যবহৃত হয়। যে কম্পিউটার থেকে প্রিন্টারে তোমার অ্যাসিনক্রোনাসে যায়, কিবোর্ড থেকে কম্পিউটারে হচ্ছে অ্যাসিনক্রোনাসে ডেটা ট্রান্সমিট হয়। তারপর আসো সিঙ্ক্রোনাসে কি বলে। সিঙ্ক্রোনাসের বেলায় হচ্ছে প্রেরক প্রথমে ডাটাকে কোনো একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে স্টোর করে, ও প্রেরক আগেই ধূপধাপ পাঠায় দেয় না, ও আচ্ছা আগে একটা জায়গায় স্টোর করে। কথা হচ্ছে একটা সিঙ্গেল পার্সেল ডেলিভারি মতো, একটা হচ্ছে অনেকগুলো পার্সেল একসাথে ডেলিভারি মতো, মানে অনেকগুলো পার্সেল একসাথে যাবে, সে আগে ওই পার্সেল গুলার একটা জায়গায় রাখবে, একটা জায়গায় জমা করবে, প্রাইমারি স্টোরেজে রাখবে। সেখানে সবগুলো পার্সেলকে যেগুলো যাবে, মানে মোটামুটি যেগুলোকে একসাথে প্যাকেট করে, যেগুলোকে প্যাকেট করে একটা কার্টুন বানাবে, তারপর ওয়ান বাই ওয়ান কার্টুন গুলো শিফট করবে। এই কাজ এখানে করবে। ডেটার ক্যারেক্টার সমূহ কি করবে? ডেটা ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটা করে ব্লক ট্রান্সমিট করা হয়, এবং এই জিনিসটাকে হচ্ছে তোমার সিগন্যাল ট্রান্সমিশন বলে। এবং একটা ব্লকে কয়টা করে থাকে? কমপক্ষে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে, বুঝতেছো? এবং প্রত্যেকটা ব্লকের মাঝখানে সময় বিরতিও সমান সময় হয়, ঠিক আছে? সমান সময় হয়। তো এবং প্রত্যেকটা ব্লক ডেটার শুরুতে একটা করে হেডার ইনফরমেশন থাকে, একটা করে ট্রেইলার ইনফরমেশন থাকে, টেইলার। তো হেড এবং টেইল থাকলে বোঝা যায় যে ওই ব্লকের শুরু কোথায় শেষ কোথায়, এবং পুরো ব্লক তো সাজানোই আছে। সো ওই অ্যাসিনক্রোনাস জিনিসটাই যখন আরো সাজানো উপায়, আরো ম্যাসিভ উপায়, আরো ফাস্টার ওয়েতে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আরো বেশি এফিশিয়েন্ট, আরো বেশি স্পিড, আরো বেশি হাই স্পিড, আরো বেশি ফাস্টার। এটা হচ্ছে সিনক্রোনাস, ওকে? এবং এই হেডার ইনফরমেশন এবং টেইলার ইনফরমেশনের মাধ্যমে হচ্ছে একটা ব্লকের সাথে একটা ব্লককে যুক্ত করতে, একটা ব্লকে কানেক্ট করতে পারে, ঠিক আছে? এবং এই জিনিসটা কখন কাজ করে? তুমি যখন ইয়া করবা, কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা কমিউনিকেশন করবা, বা হচ্ছে হার্ড ডিস্ক থেকে কম্পিউটার, বা কম্পিউটারের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় ডেটা একটা ফাইল থেকে, মানে হার্ড ডিস্কের এক লোকেশন থেকে আরেক লোকেশনে কপি পেস্ট করবা, মুভ করবা কোনো ইয়াকে, তোমার হচ্ছে কাট পেস্ট বা কপি পেস্ট করবা কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ফাইলকে, তখন হচ্ছে এইরকম সিনক্রোনাস ট্রান্সমিশন হবে, ওকে? সিনক্রোনাস ট্রান্সমিশন হবে। এবং তোমার এই সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রচন্ড স্পিড হয়। এই যে এসএসডি যে নতুন নতুন আসতেছে, জেন 3, জেন 4, জেন 5, ডিরাম ওয়ালা, ডিরাম ছাড়া, এগুলা কই কাজে লাগে? এগুলো হচ্ছে তোমার এই সিনক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে হচ্ছে কাজ করে, এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের স্পিড বাড়ায় দেয়। ডিরাম ওয়ালা এসএসডি কেন এত ফাস্টার? কারণ ওই যে ওর একটা আলাদা ডেডিকেটেড প্রাইমারি স্টোরেজই আছে, এই স্টোরেজটা খুব কাজে দেয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ঠিক আছে, রেকর্ড করতেছে আইসিটি। কি ভাই আইসিটি পড়াইতে পারবো না নাকি? ইয়েস ইয়েস। ভাই কি ক্লাস নেবেন নাকি? আচ্ছা করেন পর্যালোচনা, কোনো সমস্যা নেই। আচ্ছা যেটা বলতেছিলাম, শান্ত ভাই চলে আসছে আমাদের মাঝে, ভাইয়া আইসিটি পড়াইতে ইচ্ছুক। আচ্ছা দেখুক, সমস্যা নেই। আইসোক্রোনাস ট্রান্সমিশন আমরা এখন আসছি। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস তো বললাম। আইসোক্রোনাসটা হচ্ছে ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মতোই, কিন্তু হচ্ছে আর একটু অ্যাডভান্সড, বুঝছো? মানে আরো একটু কয়েক কাঠি এক্সট্রা। ব্যাপারটা কি? ও হচ্ছে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে হচ্ছে সবচেয়ে কম রাখে। মানে তোমার
এক জায়গা থেকে আরেক জায়গায় যে ব্লক আকারে যে ইনফরমেশন গুলো ট্রান্সফার হচ্ছে, আইসোক্রোনাসও হচ্ছে সেম কাজই করে, কিন্তু ওই যে অ্যাসিনক্রোনাসে যেরকম ছিল যে একটা থেকে একটা কোনো টাইম লিমিট ছিল না, ও হচ্ছে একদম টাইম লিমিট ছাড়া তো আর করতে পারে না, ইনস্ট্যান্ট তো আর করতে পারে না। ও করে কি, দুইটা ব্লকের পাঠানোর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে অনেক বেশি ডিক্রিজ করে ফেলে, যত সম্ভব কমানো যায় সর্বনিম্ন করে ফেলে, ঠিক আছে? যার ফলে দেখা যায় যে তোমার এইখানে ইনফরমেশনের ট্রান্সফারের স্পিডটা খুবই ফাস্ট হয়। কথা হচ্ছে ভাইয়া, তাহলে আইসোক্রোনাস আর সিনক্রোনাস এই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় রইলো? এই দুটো ইউজ কেসে পার্থক্য আছে। সিনক্রোনাস তোমাকে বললাম যে কম্পিউটার টু কম্পিউটার বা একই কম্পিউটারের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় হচ্ছে ফাইল কপি পেস্টে লাগে। আইসোক্রোনাসটা লাগে হচ্ছে কোন একটা, ধরো আমি এই ক্লাসে যদি লাইভ নিতাম তখন আইসোক্রোনাস ট্রান্সমিশন হয়তো, রিয়েল টাইম ইনফরমেশন ট্রান্সফার। ভিডিও কনফারেন্সিং, যখন এই যে মাল্টিপ্লেয়ার গেমিং করি আমরা, তখন যে ইনফরমেশন রিয়েল টাইম ট্রান্সফার হয়, আমি আমার পিসিতে বসে আমার কিবোর্ডে আমার ফোন থেকে যে ইনপুট দিতেছি সেটা যে ইনস্ট্যান্ট ওখানে আউটপুট হয়েছে, বা ওখানকার যে ইনপুট সেটা যে আমার এখানে ইনস্ট্যান্ট আসতেছে, এই রিয়েল টাইম ইনফরমেশন বা ডেটাগুলো এক জায়গা থেকে ট্রান্সফার হওয়া, এটা আইসোক্রোনাস পদ্ধতিতে হয়, ঠিক আছে? তো যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে? আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড তো জানছি যে কি কি মাধ্যমে বা কি কি মাধ্যম না, অ্যাকচুয়ালি কি কি পদ্ধতিতে তুমি হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় তথ্য পাঠাতে পারো। বাট কথা হচ্ছে এখানে মোড যেটা, সেটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটার ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিকটা, যে ডেটাটা কোত্থেকে কোথায় কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে, সেই ডিরেকশনটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এখন ব্যাপারটা হচ্ছে ডিরেকশনের বেলায় এটা কি কি রকম, মানে ডিরেকশনের সাথে এটার সম্পর্কটা কি? ডিরেকশনের সাথে এটা সম্পর্ক, ডেটা প্রবাহের দিকের সাথে এটা সম্পর্ক হচ্ছে এই দিক দিয়ে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে হচ্ছে ডেটা ট্রান্সমিট হতে পারে একদম একটাই ডিরেকশন, ইউনিডিরেকশনাল। এমনও হইতে পারে যে স্পেসিফিক কয়েকটা, কিন্তু একাধিক, একটা না, স্পেসিফিক কয়েকটা কম্পিউটারে হচ্ছে তোমার তথ্যটা যাচ্ছে, সেটা হচ্ছে এক ধরনের মাল্টি ডিরেকশনাল। আরেকটা হচ্ছে তোমার আশপাশে দুনিয়ার যত কম্পিউটার আছে, মানে কম্পিউটার মাত্র যা যা আছে সবগুলোর মধ্যে সেটা হচ্ছে ইনফরমেশনটা ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে? তো এই অনুযায়ী হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়, আমি আমার স্লাইডে দেখাই। তিনটা ভাগে হচ্ছে এটাকে ভাগ করা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বল, এটাকে হচ্ছে আমরা বলি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট, ঠিক আছে? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। ইউনিকাস্টের বেলায় যেটা হয়, ইউনিকাস্টের বেলায় হচ্ছে স্পেসিফিক একজন সেন্ডার থাকে, স্পেসিফিক একজন রিসিভার থাকে, মানে সেন্ডার রিসিভার না, আসলে স্পেসিফিক একটা কম্পিউটার থাকে এবং রিসিভার একটা আরেকটা কম্পিউটার থাকে, স্পেসিফিক আরেকটা। দেখা যায় ওই একজন থেকে আরেকজনে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে হচ্ছে তথ্য আদান প্রদান হয়, এটা হচ্ছে ইউনিকাস্ট। যদি এমন হয় একটা কম্পিউটার থেকে একটা জায়গায় একাধিক কম্পিউটার তথ্য যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে মাল্টিকাস্ট। একাধিক বলতে এমন ধরো আছে পাঁচটা কিন্তু যাচ্ছে দুই তিনটায়, স্টিল এটা মাল্টিকাস্ট। কিন্তু যদি এমন হয় যে সামনে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে তথ্য পাঠাচ্ছে, সব এগুলো হবে ব্রডকাস্ট। যেটা টিভির ক্ষেত্রে হয় যে যখন কোনো চ্যানেলে কোনো কিছু সম্প্রচার হয়, তখন ওই চ্যানেলে, মানে যেসব টিভিতে ওই চ্যানেলের অ্যাক্সেস আছে, প্রত্যেকটা টিভিতে হচ্ছে ওই চ্যানেলের ওই সংবাদটা, ওই খবরটা, ওই নাটকটা ব্রডকাস্ট হয়। যদি এমন হয় যে তোমার একটা ফাইল, ওই ফাইলটা হচ্ছে তুমি সবাইকে না কয়েকজনকে অ্যাক্সেস দিলে, ওই ফাইলটা তুমি হচ্ছে একটা ইমেল তুমি স্পেসিফিক একজনকে না পাঠা কয়েকজনকে পাঠাইলে, ঠিক আছে? তুমি কিন্তু ইমেল সবাইকে পাঠাতে পারো, বাট তুমি হচ্ছে স্পেসিফিক কয়েকজনকে পাঠালো। এটা ফেসবুকে পোস্ট দেওয়ার সময় অনলি ফ্রেন্ডস করে দেওয়ার মতো, ফেসবুকে অনেকেই আছে, বাট শুধু তোমার ফ্রেন্ডসরা পোস্ট দেখতে পাবে তোমার আইডিতে ঢুকলেও, বাকিরা পারবে না। তো এরকম ব্যাপারটা যে হচ্ছে তুমি সবাইকে না দিয়ে স্পেসিফিক কয়েকজনকে মেল দিচ্ছ, বা হচ্ছে সবাইকে দেখতে না দিয়ে স্পেসিফিক কয়েকজন ফ্রেন্ডকে পোস্ট দেখতে দিচ্ছ, বা সবাইকে তথ্যটা না পাঠায় স্পেসিফিক কয়েকটা ডিভাইসে তথ্য পাঠাচ্ছ, সেরকম ক্ষেত্রে হচ্ছে মাল্টিকাস্ট। আর যদি ওয়ান টু ওয়ান কানেকশনে, ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে, সেটা হচ্ছে ইউনিকাস্ট, সেটা হচ্ছে ইউনিকাস্ট। এই ইউনিকাস্ট আবার তিন টাইপের, ইউনিকাস্ট হচ্ছে আবার তিন টাইপের। কি কি তিন টাইপের? আচ্ছা, এটা আমার কেবল একটু পরে আসি। তিন টাইপের কি কি? তিন টাইপের হচ্ছে আমার সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি? একদম সিম্পল, একজন সেন্ড করবে একজন রিসিভ করবে। যে সেন্ডার সে আজীবনই সেন্ডার, যে রিসিভার সে আজীবনই রিসিভার। যে সেন্ডার সে কখনো রিসিভ করবে না, যে রিসিভার সে কখনো সেন্ড করবে না। ওই যে টিভি সম্প্রচার, যেরকম বললাম টিভি সম্প্রচার একটা সিমপ্লেক্সের উদাহরণ, যে তুমি সবসময় খালি দেখেই যাচ্ছ, তুমি সবসময় খালি দেখে যাচ্ছ, এবং সেন্ডার টিভি সেন্ডার সবসময় তোমাকে সেন্ড করে যাচ্ছে। তো ও অলওয়েজ সেন্ডার, অলওয়েজ রিসিভার, তুমি অলওয়েজ রিসিভার। এই যে ওয়ান ওয়ে ফ্লো ইনফরমেশন, এটা হচ্ছে সিমপ্লেক্স। যদি এমন হয় যে না, তুমিও ডেটা পাঠাচ্ছ, সেও ডেটা পাঠাচ্ছে, তুমিও তাকে ইনফরমেশন দিচ্ছ, সেও তোমাকে ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে ডুপ্লেক্স। এখন এই ক্ষেত্রে আমার হাফ আর ফুল কোত্থেকে আসে, হাফ পাস কই থেকে আসে? সো এই ক্ষেত্রে হাফ পাস আসে, মানে হাফ ডুপ্লেক্সটা আসে যেখান থেকে, সেটা হচ্ছে যে যে সেন্ড করতেছে আর যে রিসিভ করতেছে, সে অ্যাট এ টাইমই সেন্ডার এবং রিসিভার হইতে পারে না। যে সেন্ড করতেছে সে আগে সেন্ড করবে, অপরজন রিসিভ করবে, তার সেন্ডিং শেষ,
ওরও রিসিভিং শেষ, তারপর হচ্ছে অপর পক্ষ থেকে যে রিসিভার সে হচ্ছে অন্য একটা কিছু সেন্ড করবে, আর যে সেন্ডার ছিল সে তখন রিসিভ করবে। মানে ব্যাপারটা এরকম যে ও যদি সেন্ড করতে থাকে, আগে ওর সেন্ডিং শেষ হবে, ওর রিসিভিং শেষ হবে, তারপর হচ্ছে ও সেন্ড করবে এবং ও রিসিভ করবে। দুজন একই সাথে সেন্ড করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেটা হচ্ছে ওয়াকি টকিতে ঘটে। এই হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, যে একজন এক পাশ দিয়ে কথা বলে আরেকজন আরেক পাশ দিয়ে কথা বলতে পারে না, ঠিক আছে? ওয়াকি টকি। আর তোমার আমরা ফোনে কথাবার্তা বলি, স্মার্টফোনে বা হচ্ছে নর্মাল মোবাইল ফোনে, সেগুলো হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স। একই সাথে সেও কথা বলতে তুমিও কথা বলতে, দুই দিকে চিল্লাইতেছো, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সেও তোমার কথা শুনতেছো, তুমিও তোমার কথা শুনতো, তুমিও তার কথা শুনতেছো, আবার তুমিও বলতেছো সেও বলতেছো, ঠিক আছে? একই সাথে দুইটা জিনিস চলছে, সেন্ডিং রিসিভিং একই সাথে চলতেছে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। ওকে, এটা বলা হয় ফুল ডুপ্লেক্স। এখন আসবো মিডিয়ামে, যে কি কোন দিকে যায়, কিভাবে আমি কিভাবে হচ্ছে যায় সব বুঝলাম, কিন্তু কিসের মাধ্যমে যায় সে মাধ্যমটা নিয়ে কথাবার্তা বলা না। সব মাধ্যমটা নিয়ে আমি কথাবার্তা বলবো। মাধ্যমের মধ্যে হচ্ছে তোমার একটা হচ্ছে গাইডেড, যে স্পেসিফিক্যালি তুমি একটা পথ বলে দিলে ঠিক এই পথ দিয়ে এইভাবেই তুমি যাবা, এছাড়া যাইতে পারবে না, এটা হচ্ছে গাইডেড মিডিয়া, যেটা আমরা ওয়্যারের মাধ্যমে করি, যে একটা ওয়্যার লাগাই দিই, এই স্পেসিফিক ওয়্যারের মধ্য দিয়ে তাকে যেতে হবে, অন্য কোনোভাবে সে যেতে পারবে না। কিন্তু যখন আমরা ওয়্যারলেস কানেক্ট করি তখন কিন্তু এরকম স্পেসিফিক কোনো আমরা ওয়্যারের মতো একটা প্যাথ বলে দিই না, তো সে নিজের মতো একটা প্যাথ সিলেক্ট করে, নিজের মতো হচ্ছে রাউটিং করে, সে হচ্ছে প্যাথ সিলেক্ট করে এবং সেভাবে হচ্ছে ডেটা ট্রান্সফার করে। তো আনগাইডেড মিডিয়া হয় ওয়্যারলেস, ঠিক আছে? আনগাইডেড মিডিয়া হয় ওয়্যারলেস। এই ওয়্যার্ডের মধ্যে টেলিফোন কেবল আসলে লাগে না, কারণ টেলিফোন কেবল হচ্ছে অ্যানালগ অনলি ট্রান্সমিট করে। তো সো টেলিফোন কেবল হচ্ছে আমাদের আলোচনা নেই, আমাদের আলোচনা হচ্ছে এই তিনটা কেবল নিয়ে, এবং এই তিনটা কেবল মোটামুটি পরীক্ষাতেও আসে। অপটিক্যাল ফাইবার, স্পেশালি অপটিক্যাল ফাইবার তো স্পেশালি আসে, আর কোএক্সেল কেবল মাঝে মধ্যে হচ্ছে চলে আসে, কোএক্সেল টুইস্টেডও মাঝে মধ্যে ওই অপটিক্যাল ফাইবারের ইন্সপিরেশনে চলে আসে। আনগাইডের মধ্যে কি কি আছে? রেডিও আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড ওয়েভ আছে। যেহেতু এটা নিয়ে বইতে তেমন কোনো কথাবার্তা বলে না, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো না। আমাদের মানে ধ্যান জ্ঞান হচ্ছে রেডিও আর মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের মধ্যে আমরা কি কি পাবো? ব্লুটুথ পাবো, ওয়াইফাই পাবো, ওয়াইম্যাক্স পাবো। এখন মাইক্রোওয়েভ যে নর্মালি তোমার খালি ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলাতে ইউজ হয়, নট লাইক দ্যাট। এটার আরো বিশদ ব্যবহারও আছে, এটাকে হচ্ছে তোমার স্যাটেলাইট লেভেলেও ইউজ করা যেতে পারে। আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটু বইয়ে চলে যাই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটু বইয়ে চলে যাই। মোটামুটি জিনিসগুলো চিনলাম, যে গাইডেড মিডিয়ার মধ্যে কি কি থাকতে পারে। টেলিফোন কেবল, অ্যানালগ, এটা বাদ। অ্যানালগ ডিজিটাল দুইটা ট্রান্সমিট করতে পারে এমন কে কে আছে? টুইস্টেড পেয়ার কেবল আছে, কোঅ্যাক্সিয়াল কেবল আছে, অপটিক্যাল ফাইবার কেবল আছে। আর ওয়্যারলেসের মধ্যে আমরা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ যে কোনো দিয়ে কানেক্ট করতে পারি, বাট ইনফ্রারেডটা আমরা আলোচনা করবো না, রেডিও মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করবো। মাইক্রোওয়েভের মধ্যে যেটা হচ্ছে আমরা একদম ঘরোয়া ব্যবহার করি, সেটা হচ্ছে ব্লুটুথ, যেটা একটু ঘরোয়ার মধ্যে, মানে জাস্ট এক ঘরতে একটা ঘরের মধ্যে না, পুরো রুমের মধ্যে, পুরো ফ্ল্যাটের মধ্যে, বা হচ্ছে 1-2 ফ্লোর উপরে নিচে হইতে পারে, মোটামুটি একটু ওয়াইড রেঞ্জে, সেটা হচ্ছে ওয়াইফাই। আর যেটা হচ্ছে মোটামুটি একটা শহরকে কভার করে, ওয়াইফাইয়ের মতোই সিগন্যাল, বাট শহরকে কভার করতেছে নেট অ্যাক্সেস দিয়ে, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। আর যদি আরো হায়ার নেট অ্যাক্সেস লাগে, আরো হায়ার কমিউনিকেশন লাগে, তখন হচ্ছে মাইক্রোওয়েভ দিয়ে তোমার ওই টেরেস্ট্রিয়াল বা স্যাটেলাইট কানেকশন করা লাগে, ঠিক আছে? সো আস্তে আস্তে আমরা আসতেছি, এবং বইয়ে যাওয়ার আগে একটা জিনিস যেটা দেখা নিব, সেটা হচ্ছে ওয়্যারলেস, এই যে মিডিয়া, এই ওয়্যারলেস মিডিয়া এবং ওয়্যারলেস কমিউনিকেশন, এখান থেকে অ্যাকচুয়ালি জানা কি লাগবে? এখান থেকে অ্যাকচুয়ালি যেটা জানা লাগবে সেটা হচ্ছে তোমার এই প্রকারভেদগুলো জানা লাগবে, যে কি কি টাইপের হচ্ছে মিডিয়া এবং কি কি টাইপের কমিউনিকেশন হইতে পারে। এই ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে হচ্ছে আমাদের ব্লুটুথ, ওয়াইফাই ওগুলো আসবে। বৈশিষ্ট্যগুলো কোনটা কি বৈশিষ্ট্য, কোনটার IEEE নাম্বার কি সেটা জানা লাগবে, ইউজ কেস জানা লাগবে, সুবিধা অসুবিধা জানা লাগবে। কারণ কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবে এটাই তোমার কোশ্চেনে জিজ্ঞেস করবে, এটাই তোমার উত্তর করতে হবে, তুমি না বুঝলে উত্তর কি করবা। আর সাথে প্রয়োজনীয়তা, কোনটার কোথায় কি প্রয়োজন। সো এগুলোই হচ্ছে মেইনলি জানা লাগবে। আচ্ছা, আমরা এবার পড়া শুরু করি। ডেটা ট্রান্সমিশন মোড আমি অলরেডি বলে ফেলছি, এটা নিয়ে হচ্ছে আমি আর কথাবার্তা খরচ করলাম না। ডেটা ট্রান্সমিশনের মাধ্যম, এই ডেটা কমিউনিকেশন মাধ্যম। তো কমিউনিকেশনের মাধ্যমের মধ্যে দেখো কয়েকটা চ্যানেলের মাধ্যমে আলোচনা করেছে, এখানে চ্যানেলের মাধ্যমগুলো হচ্ছে ওরকম ভাবে মানে সর্ট করে দেয়নি, বাট এগুলোই হচ্ছে দিন শেষের মাধ্যমে, যে ইনফ্রারেড উল্লেখ করছে, বাট ইনফ্রারেড আসলে আমাদের পড়াশোনার মধ্যে নাই। কেবল বা তারের মধ্যে যেগুলো আছে অ্যানালগ ডিজিটাল দুটোই হচ্ছে আদান প্রদান করতে পারে, তার মধ্যে তার কি কি আছে আমি এটাকে কিন্তু বলে আসছি। টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল, আর হচ্ছে অপটিক্যাল ফাইবার। ফার্স্ট অফ অল যদি আমরা কোঅ্যাক্সিয়াল নিয়ে কথাবার্তা বলি, কোঅ্যাক্সিয়াল হচ্ছে একটা মিড রেঞ্জ কেবল। কোঅ্যাক্সিয়াল হচ্ছে একটা মিড রেঞ্জ কেবল, এবং মিড রেঞ্জ কেবল কেন? ও হচ্ছে দুইটা পরিবাহী তারের সমন্বয়ে গঠিত। যখন কোঅ্যাক্সিয়াল কেবল নিয়ে কথাবার্তা বলবো তখন হচ্ছে এই চিত্রটা এঁকে দিবা। এখানে হয় কি, এই যে কপার কোরটা দেখতেছো, এটা হচ্ছে একটা পরিবাহী, আবার উপর দিয়ে যে একটা পরিবাহী জালের মধ্যে, এটা হচ্ছে আরেকটা পরিবাহী, এই দুই পরিবাহী তার দিয়ে এটা গঠিত। এই দুইটা পরিবাহী তারের মাঝখানে এই যে সাদা রঙের যেটা দেখছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এই অপরিবাহীটা দেওয়া থাকে দুইটা তারকে আলাদা করার জন্য। উপরের তারটা হচ্ছে অ্যাম্পলিফায়ার বা বর্ধক হিসেবে কাজ করে, ভিতরে যে কপার কোর দিয়ে সিগন্যালটা যায় না, ওই সিগন্যালটাকে আরেকটু জোরদার করা, আরেকটু অ্যাম্পলিফাই করা, আরেকটু শক্তিশালী করার জন্য বাহির দিয়ে আরেকটা কন্ডাক্টর দেওয়া থাকে। কিন্তু এটা যেন মিক্স আপ না হয়ে যায়, মাঝখানে একটা সাদা সাদা হচ্ছে তোমার দেওয়া থাকে, সাদা রঙের একটা ইনসুলেটর, একটা অপরিবাহী বা অন্তরক দেওয়া থাকে, এবং এই পুরো জিনিসটা একটা
প্লাস্টিকের কভার দিয়ে প্রোটেকশন দেওয়া থাকে, প্রোটেক্ট করা থাকে, এটাকে বলা হয় প্রোটেক্টিভ প্লাস্টিক কভারিং। ঠিক আছে, এর মানে হচ্ছে এটা দুইটা পরিবাহী তারের সমন্বয়ে গঠিত। এই তারটা কোথায় ইউজ হয়? ওই যে বাসা বাড়িতে আমরা ডিশেল লাইন ইউজ করি না, যে তোমার টিভির পিছে জ্যাক দিয়ে হচ্ছে ডিশেল লাইন লাগে, ওই ডিশেল লাইন গুলো হচ্ছে একদম পারফেক্ট কোঅ্যাক্সিয়াল কেবল। আর নেটের তার যেটা আমরা ইউজ করি ওয়াইফাই পিছে যে তারগুলো লাগে, যে এখানেও যে তারটা আছে ওয়াইফাই পিছে লাগানো, এগুলো হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা আপাতত বুঝলাম। এখান থেকে জিনিসটা কি লাগবে? এখান থেকে লাগবে হচ্ছে ডেটা ট্রান্সফারের 200 mbps হচ্ছে স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে, এবং এটা সুবিধা হচ্ছে এখানে ট্রান্সমিশন লস কম। ট্রান্সমিশন লস মানে হচ্ছে একটা তথ্য যখন একটা স্থান থেকে অনেক দূরে ট্রাভেল করে আস্তে আস্তে তথ্যটা হারায় যায় থাকে, আর পথের মধ্যে কিছু তথ্য হারায় যায়, লস হয়ে যায়, এটাকে ট্রান্সমিশন লস বলে। তুমি চিন্তা করো, আমি যদি এই জায়গা থেকে এখান থেকে 10 মাইল দূরে একটা টর্চ মারি, টর্চ তো দেখাও যাবে না ঠিক মতো, কিন্তু একটা লেজার মারলে দেখা যাবে, কিন্তু খুব মৃদু দেখা যাবে। যত দূরে লেজার মারবো তোমার লেজারের পাওয়ার তত মৃদু হবে। এই যে একটা জায়গা থেকে আবার যদি আমি দেয়ালের উপর মারি তাহলে কিন্তু কোনো মৃদুই হবে না, খুব পাওয়ারফুল, মানে যে পাওয়ার হিসেবে দিচ্ছে অলমোস্ট কাছাকাছি পড়ে, অলমোস্ট সেম পাওয়ার এসে দেয়ালের উপর পড়বে। এই যে যত দূরে যাচ্ছে আস্তে আস্তে তীব্রতা কমে যাচ্ছে বা আলোর পরিমাণটা কমে যাচ্ছে, আলোটা মাঝপথে কিছুটা হচ্ছে লস হয়ে যাচ্ছে না, এরকম ডেটাও কিছু মাঝপথে লস হয়, ট্রান্সমিশন হওয়ার সময়, এটাকে ট্রান্সমিশন লস বলে। কোঅ্যাক্সিয়াল কেবলে ট্রান্সমিশন লসটা একটু কম হয়, কিন্তু টুইস্টেড পেয়ার কেবলে অনেক বেশি হয়। এই জন্য টুইস্টেড পেয়ার কেবলে লং রেঞ্জে হচ্ছে তথ্য পাঠানো যায় না। তোমার হচ্ছে লং রেঞ্জে, তুমি মনে করো তোমার পাশের এলাকায় তোমার বন্ধু ওয়াইফাই নিচ্ছে, তুমি ওর এখান থেকে টুইস্টেড পেয়ার দিয়ে, আরে বন্ধু ওয়াইফাই নিচ্ছে আমিও চালাবো, ওর এখান থেকে শেয়ার লাইন নিবো, এত থেকে শেয়ার লাইন আসবে না। টুইস্টেড পেয়ার কেবল এত লং রেঞ্জে হচ্ছে ডেটা ট্রান্সমিশন করতে পারে না, কিন্তু কোঅ্যাক্সিয়াল কেবল পারে। ও হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত হচ্ছে সাপোর্ট দিতে পারে। ঠিক আছে, 1 কিলোমিটার পর্যন্ত সাপোর্ট দিতে পারে। যে সুবিধা অসুবিধা জানলা এগুলাই লাগবে, এই চিত্রটা লাগবে, সুবিধা অসুবিধা এগুলাই লাগবে। টুইস্টেড পেয়ারের বেলা কি হবে? টুইস্টেড পেয়ার মানে কি জোড়ায় জোড়ায় কিন্তু পেঁচানো, মানে কি জোড়ায় জোড়ায় পেঁচানো। ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল এখান থেকে আসছে, কারণ এখানে 4 জোড়া তার থাকে, 4 জোড়া তারের মধ্যে প্রতি জোড়া একটা করে থাকবে সাদা তার, একটা করে থাকবে কালারফুল তার, এবং এই যে 4 দুগুণে 8টা তার, এই 8টা তার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 করে ভাগ থাকে, এটাই হচ্ছে 8টা তারকে আলাদা আলাদা করে তোমার যে নেটের যে ক্লিপগুলো থাকে, যেমন ওয়াইফাই পিছে ঢুকাই, ওই ক্লিপের মধ্যে 8টা তার কানেকশন দেওয়া থাকে, ওই ক্লিপটা দিলে হচ্ছে আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, এখানে হচ্ছে পুরো টুতু অনেক কিছু দেওয়া আছে, এত লাগবে না। এই তার টেলিফোন লাইনেও ইউজ হইতো আগে, এটা জানতাম না। সো যাই হোক, এখন ডিজিটাল সিগন্যাল এবং ল্যানে হচ্ছে এই কেবলে ব্যবহার, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই লাইনে আমরা আসবো আস্তে আস্তে। ঠিক আছে, এখন হচ্ছে ব্যবহার হয়, কিন্তু তোমার হচ্ছে এই টুইস্টেড পেয়ার কেবলটা ওয়াইড ইউজে হচ্ছে কারণটা একটা, যেটা বড় কারণ সেটা হচ্ছে এটার দাম কম। কোএক্সেল কেবল কিন্তু একটু দামি, ডিশের একটু দামি হয় টুইস্টেড পেয়ারের চেয়ে। এখানে বলা আছে 2 প্রকার আনশিল্ডেড শিল্ডেড, জাস্ট ইউটিপি এসটিপি এটুকু জানছো, এটুকু লাগবে। এখানে এত ডিটেলসে ক্যাট 5 ক্যাট 6 লাগবে না। যেটা লাগবে সুবিধা অসুবিধা তো বলছি, বলা শেষ। অপটিক্যাল ফাইবারটা লাগবে। সুবিধা অসুবিধা ওই যে সস্তা, ইনস্টল করা সহজ, আর আরেকটা কি অসুবিধা হচ্ছে বেশি দূরত্বে ডাটা প্রেরণ করতে হবে না, ট্রান্সমিশন লস বেশি, এইটাই। এই সুবিধা অসুবিধা জানলেই হবে, আর কিছু লাগবে না। অপটিক্যাল ফাইবারটাকে, অপটিক্যাল ফাইবার সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, যে অপটিক্যাল ফাইবার হলো কাঁচ অথবা প্লাস্টিকের তৈরি, কাঁচ অথবা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাই ইলেকট্রিক পদার্থ, যেটা হচ্ছে আলো পরিবহনে সক্ষম। এবং আলো যে পরিবহন করে, ও কিভাবে আলোটা পরিবহন করে? পূর্ণ বোধন প্রতিফলনের মাধ্যমে। এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসে, যে অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোটা কিভাবে প্রতিফলিত হয় বা পরিবাহিত হয়, সেটা হচ্ছে পূর্ণ বন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। পূর্ণ বন্তরীণ প্রতিফলনটা কিভাবে ঘটে? এটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবারটা 3টা স্তর নিয়ে গঠিত, এই কারণে হচ্ছে ওর মধ্যে সুন্দরভাবে প্রতিফলনটা হইতে পারে, এই জন্য 3টা স্তরে হচ্ছে গঠন করা হয়। তার মধ্যে একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাড, একটা হচ্ছে জ্যাকেট। এই জিনিসটা আমি একটু এঁকে দেখাই তোমাকে, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে ফাঁকা জায়গাটা হচ্ছে এঁকে দেখাই, তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবা যে কিভাবে হয় জিনিসটা অ্যাকচুয়ালি। প্রথমে ভিতরে থাকবে একটা কোর, এই কোরের মধ্যে দিয়ে হচ্ছে আলোটা যাবে, এবং এই কোরের প্রতিসরাঙ্ক, মানে প্রতিসরণ হওয়ার যে পরিমাণটা, প্রতিসরণাঙ্ক, এখানে প্রতিসরণাঙ্কটা থাকবে হাই, সাইডে প্রতিসরণাঙ্কটা থাকবে লো। সাইডে দিয়ে যেন আলোটা এখান থেকে বের হয়ে না যায়, আলো যখন এখানে বাড়ি খাবে তখন যেন এখান থেকে বের হয়ে রিফ্র্যাক্ট হয়ে প্রতিসরিত না হয়ে যায়, সেজন্য এই জায়গার প্রতিসরণাঙ্কটা, এই জায়গার প্রতিসরণাঙ্কটা তারা কি করে? লো রাখে। এই জায়গার প্রতিসরণাঙ্কটা তারা কি করে? লো রাখে, যার ফলে যেটা হয়, আলো এদিকে গিয়ে আর হচ্ছে প্রতিসরণ করতে পারে না, সে উল্টা ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যায়। যে অ্যাঙ্গেলে পড়ুক না কেন, সে দেখা যায় এখন অ্যাঙ্গেলে পড়তেছে, আবার অন্য জায়গায় হচ্ছে আরো কম অ্যাঙ্গেলে পড়তেছে, সেটা আবার অনেক খারাপ অ্যাঙ্গেলে পড়তেছে, এটা সবই প্রতিফলন হচ্ছে, মানে তারের আলো তারের ভিতরেই রয়ে যাচ্ছে, এবং এখানে আলো পূর্ণবোধন প্রতিফলন, যেহেতু পুরো আলোটাই প্রতিফলিত হয়, সো ট্রান্সমিশন লস অলমোস্ট নাই। আবার যেহেতু আলোর স্পিডে, মানে আলোর স্পিড তো হাইয়েস্ট, যেহেতু আলোর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, স্পিডও অনেক, ট্রান্সমিশন লসও কম। আবার দেখা যাচ্ছে যে তোমার সবকিছু মিলে কাঁচ বা প্লাস্টিকের তৈরি, তো খুব কনভিনিয়েন্ট একটা ট্রান্সমিশন। জাস্ট ঝামেলাটা হয় 2 জায়গায়, যেহেতু ডিজিটাল থেকে লাইটে কনভার্ট করতেছে, আবার লাইট থেকে ডিজিটালে কনভার্ট হচ্ছে,
এই ইনস্টলেশনটা একটু কষ্টকর, এটা সবাই পারে না, ইনস্টলেশনটা একটু ঝামেলা। কেবল যেহেতু অনেক ফাস্ট ট্রান্সমিশন করতেছে, অনেক দামি। এবং আচ্ছা একটা জিনিস বললি, কোরা ক্ল্যাড বলছি, উপর দিয়ে না একটা লেয়ার থাকে, উপর দিয়ে একটা লেয়ার থাকে, এটা হচ্ছে প্রোটেকশন দেয়, এটা হচ্ছে প্রোটেকশন দেয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই অপটিক্যাল ফাইবারটাকে প্রোটেকশন দেয়, এবং এই লেয়ারটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে অন্তরক প্রোটেকশনটা, এটাকে বলা হয় জ্যাকেট, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে জ্যাকেট। ওকে, তো কোর গেল, ক্ল্যাড গেল, জ্যাকেট গেল। ডিজিটাল থেকে লাইট, লাইট থেকে ডিজিটাল কনভার্ট করতেছে, এটা হচ্ছে একটা ঝামেলা। অপটিক্যাল ফাইবারকে তুমি হচ্ছে পুরোপুরি বেন্ড করতে, একদম ইউ শেপ বেন্ড, পুরো একদম মানে পুরো বাঁকা ফেলে, এটা পারবা না। তাহলে হচ্ছে পুরো আলোর পটটা বেঁকে যাচ্ছে, এক্ষেত্রে একটু কমপ্লেক্সিটির সৃষ্টি হয়। কিন্তু এমনি তুমি নর্মাল চাপ টাপ দিবা, চাপ সহ তাপ সহতা, তারপর আশপাশের পরিবেশের সাথে মানায় নেওয়া, সবকিছু দিক দিয়ে এটা খুবই কনভিনিয়েন্ট, ঠিক আছে। এবং এখানে হচ্ছে একটা ইনফরমেশন, এটা মেইন বইয়ে আছে, আমি যেটা দেখাচ্ছি সেটাই নাই, মেইন বই ইনফরমেশন আছে যে এই তো ভিতর দিয়ে কত তরঙ্গ দেখে আলো প্রবাহিত হয়, কত তরঙ্গ দেখে আলো দেওয়া হয়। নর্মাল দেওয়া হয় হচ্ছে 1300 ন্যানোমিটার এবং 1500 ন্যানোমিটার আলো, কিন্তু 1300 ন্যানোমিটারের কিছু লিমিটেশনস আছে, বুঝছো। 1300 ন্যানোমিটারের আলো ইনফরমেশনকে লাইটে কনভার্ট করা, ট্রান্সমিট করা কিছু লিমিটেশনস আছে, কিছু ড্রব্যাকস আছে। 1500 ন্যানোমিটার এই জিনিসটা নেই, সেজন্য 1500 ন্যানোমিটার এখন হচ্ছে বেশি ব্যবহার হচ্ছে। শুরুর দিকে 1300 ন্যানোমিটার বেশি ইউজ হইতো, কারণ 1500 ইউজ করার মতো প্রযুক্তি তখনও ছিল না। কিন্তু এখন যখন এসে পড়ছে, এই প্রযুক্তিটা এত বেশি হচ্ছে ছড়ায় গেছে, এত বেশি হচ্ছে মানে অ্যাভেলেবল হয়ে গেছে, এখন আর 1300 ইউজ হয় না। এখন নর্মালি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যে আলোটা ট্রান্সমিট করা হয় সেটা 1500 ন্যানোমিটার হয়। যদি অপশনে 1300 1500 দুইটাই দেখো, অপটিক্যাল ফাইবারের ভিতর ব্যবহৃত কোনটা হয় 1500 টাকায় আসবে, ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। গেল, এবার আমরা হচ্ছে আবার বইয়ে ফেরত যাই, বইয়ে যেখানে ছিলাম। তো এই গেল ব্যাপার। এখানে অপটিক্যাল ফাইবারের গঠন টঠন বলা আছে, এটা নিজের মতো পড়ে নিবা। এটা তোমার কাছে যে বই আছে তুমি সেই বই থেকে পড়ে নিবা। হচ্ছে এখানে তুমি এরকম ইয়া করবা। এবং কোয়াক্সিয়াল কেবলে যেমন একটা জ্যাকেটের ভিতর একটাই জাস্ট ফাইবার থাকে, একটাই জাস্ট কাচের কাস্টনল থাকে, তো কাস্টনল বলে, একটাই জাস্ট হচ্ছে তোমার কন্ডাক্টর, তারপর ইনসুলেটর, তারপর কপার কোর থাকে। অপটিক্যাল ফাইবারের বেলা একটার ভিতরই হচ্ছে দুইটা তিনটা করে কাচের নল দেওয়া যেতে পারে, ঠিক আছে। কারণ মাঝে তো তোমার শীত দিয়ে কভার করা আছে, জ্যাকেটটা দিয়ে কভার করা আছে, সো সমস্যা হয় না, ঠিক আছে। বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা আমি তো বললাম মুখে, এগুলো হচ্ছে তোমার নিজেরা পড়ে নিবা। এই ফাইবারের প্রকারভেদ লাগবে না, এগুলো আসে না কোনোদিনও। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেম, এটাও দরকার নাই। সিঙ্গেল মোড, মাল্টি মোড, এটা জাস্ট হ্যাঁ, এটা তুমি জাস্ট একটা রিডিং দিয়ে রাখতে পারো, কিন্তু এটা হচ্ছে অত ইম্পর্টেন্ট না। এটা আছে মোটামুটি, ঠিক আছে, এভারেজ, এটা এত ইম্পর্টেন্ট লাগে না, বাট স্টিল একটু দেখে যাও আর কি। ওকে, ওয়্যারলেস মাধ্যমে আসি, যে হচ্ছে তোমার তারবিহীন মাধ্যমে কি কি হচ্ছে। ওয়্যারলেসে যে এতক্ষণ কথাবার্তা আমরা বলছি, যে গাইডেড ছাড়াও আনগাইডেড আছে, আমরা ক্লাসিফিকেশন দেখাইছি, সেগুলোতে কি কি হইতে পারে। সেগুলোর মধ্যে তিন প্রকারের হচ্ছে আমাদের তারবিহীন মাধ্যম ওয়্যারলেস মিডিয়া, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে স্যাটেলাইট। রেডিও ওয়েভ যেটা, রেডিও ওয়েভ যেটা, এটা হচ্ছে অনেক বেশি ওয়েভলেংথের এবং সবচেয়ে বড় ওয়েভলেংথের, হয়তো মানে একটা ওয়েভ নিচে নামে, আবার উপরে উঠে, আবার নিচে নামে, এই যে এইটুকু জায়গায় সে যে দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করলে, এই দূরত্ব যার যত বেশি হবে তার ওয়েভলেংথ তত বেশি। সো রেডিও দেখা যায় এই যে একটা ওয়েভ যে নেয়, এই এক ওয়েভ নিতেই ও 1-2 কিলোমিটার পার করে দেয়, এত বড় জায়গা জুড়ে ওয়েভ নেয়। তো এই জন্য দেখা যায় যে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে ওর ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঠিক আছে। সো এবং আরেকটা জিনিস, যেটা ও যেহেতু ওয়েভই নাই, অনেক লং রেঞ্জ নিয়ে আসে, ওকে ডাটা প্রেরণা হচ্ছে অনেক দূর পর্যন্ত ইউজ করা যায়, অনেক দূর পর্যন্ত ইউজ করা যায়, এবং রেডিও সহজে দূর হচ্ছে তৈরি করা যায়। এবং যেহেতু তোমার ওয়েভলেংথ বেশি, দালানটাও ভেদ করতে পারে। এখানে হচ্ছে প্রেরণা গতিবেগ লাগে না, বাট রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সিটা লাগে, যে 10 কিলো হার্টজ থেকে 1 গিগা হার্টজের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, ঠিক আছে। আর এখানে হচ্ছে রেডিও ওয়েভের আরো কিছু বিভক্তের ইয়াগুলো বলছে, এগুলো এত লাগবে না। মাইক্রোওয়েভে আসি। মাইক্রোওয়েভের মধ্যে হচ্ছে তোমার মাইক্রোওয়েভটা অনেক লং রেঞ্জ ইউজ করে দেবো, শর্ট রেঞ্জ ইউজ করে দেবো, তুমি কোন মাইক্রোওয়েভ ইউজ করছো তার উপর ডিপেন্ড করে। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি মাস্ট জানা লাগবে, 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ। তো এই রেঞ্জের মধ্যে আমরা যখন লং রেঞ্জে, এই মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আমরা যখন অনেক লং ডিস্টেন্সে তথ্য আদান প্রদান করতে চাই, আমরা দুইভাবে আদান প্রদান করতে পারি, ঠিক আছে, দুইভাবে আদান প্রদান করতে পারি। সেটা হচ্ছে যে একটা টেরেস্ট্রিয়াল, একটা হচ্ছে স্যাটেলাইট। টেরেস্ট্রিয়ালটা কিভাবে, লং রেঞ্জ আমি যখন আদান প্রদান করতেছি, এটা কি রেডিও ওয়েভের মতো পাহাড় ভেদ করতে পারে, দালানকোটা ভেদ করতে পারে না, মাইক্রোওয়েভ পারে না। এই যে আমি যে মাইক্রোওয়েভ বৈশিষ্ট্যগুলো পড়ছি, দেখো এখানে বৈশিষ্ট্য কি বলা আছে, বড় কোনো ভবন বা টাওয়ার বসানো যেন সিগন্যাল বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, কারণ বাধা থাকলে সে ডাটা ট্রান্সমিট করতে পারে না, বাঁকা পথেও চলতে পারে না। রেডিও ওয়েভ তৈরি করলে অন্য যে কেউ রিসিভ করতে পারে, বাট মাইক্রোওয়েভের জন্য ডেডিকেটেডলি রিসিভার লাগে এবং ট্রান্সমিটার লাগে। সেই জন্য মাইক্রোওয়েভের বেলায় দুই পাশে একজন পাঠাবে, একজন রিসিভ করবে, সেই জন্য দুই পাশে দুইটা ট্রান্সসিভার লাগে, দুই পাশে দুইটা হচ্ছে ট্রান্সসিভার লাগে, দুই পাশে দুইটা কি লাগে,
ট্রান্সসিভার লাগে, ঠিক আছে। তো এই যে দুইটা ট্রান্সসিভার দিয়ে হচ্ছে তোমার মাইক্রোওয়েভের সিস্টেমটাকে সেট করা হইলো। এখন হচ্ছে এই দুটো এমন ভাবে সেট করতে হবে যেন মাঝে কোনো বাধা না পড়ে, সেজন্য দুইটা পাহাড়ের উপর, একটা এই পাহাড়ের উপর, একটা ওই পাহাড়ের উপর সেট করলো। দুই পাহাড়ের উপর হচ্ছে মাঝে, দুই পাহাড়ের একটা থেকে একটা হচ্ছে মাইক্রোওয়েভের মাধ্যমে তথ্য আদান প্রদান হচ্ছে, কোনো সমস্যা নেই, মাঝে কোনো বাধা টাধা নেই। ঝড় হইলো, বৃষ্টি হইলো, মাঝে দিয়ে কোনো হচ্ছে তোমার বাতাসের জোর প্রবাহ, তখন দেখা যাবে এই মাইক্রোওয়েভ খুব ঝামেলা করা শুরু করছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রবলেম হয় মাইক্রোওয়েভে। এবং যদি এমন হয় যে দুই পাহাড়ের মধ্যে যে স্থাপন করছে, মাঝে আরো অনেক বাধা টাধা আছে, যেটার কারণে কনস্ট্যান্টলি হচ্ছে তোমার মাইক্রোওয়েভ সিগন্যাল বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন মাঝে কি করে স্যাটেলাইট নিয়ে আসে, যে একটা পাহাড়ের উপর রাখছে, ও হচ্ছে আরেকটা পাহাড়ে ডিরেক্ট না পাঠায়, হচ্ছে স্যাটেলাইটে পাঠায়। স্যাটেলাইট করে কি ওই মাইক্রোওয়েভটা গ্রহণ করে ও হচ্ছে অন্য পাহাড়কে পাঠায়, তাহলে যখন উপরে গিয়ে আবার নিচে আসে অন্য কোনো মাঝপথে বাধার সম্মুখীন হয় না, তথ্যটা ঠিক মতো আদান প্রদান হয়। এবং ঝড় বৃষ্টি থেকেও মোটামুটি, ঝড় বৃষ্টির কারণে হচ্ছে তোমার ডেটা লসের বা হচ্ছে মাইক্রোওয়েভের সমস্যা হওয়ার যে ব্যাপারটা, সেটাও মোটামুটি কমে যায়। ওকে, এই গেল হচ্ছে ব্যাপার। মাইক্রোওয়েভের হচ্ছে দুই ধরনের, এখানে এগুলোই বলা আছে, এগুলোই হচ্ছে আমি এতক্ষণ বলছি, আর এত ডিটেলস লাগবে না। এবার আমরা কমিউনিকেশন সিস্টেমে আসি। যে বৈদ্যুতিক কন্ডাক্টর বা তারের পরিবর্তে বিনা তারের নির্দিষ্ট দূরত্ব হচ্ছে তথ্যের স্থানান্তর করার পদ্ধতি হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেস অর্থ হচ্ছে তারবিহীন, ঠিক আছে। তো কোনো প্রকার তার ব্যবহার না করে তথ্য আদান প্রদানের যে যোগাযোগ পদ্ধতি, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এটাকে আমরা হাজার মাইল দূরে যেমন ব্যবহার করতে দেখছি, তেমন কম দূরত্বে ব্যবহার করতে পারি। সো কম দূরত্বে কিভাবে ব্যবহার করা যায়, কম দূরত্বে কিভাবে ব্যবহার করা যায়, এখন হচ্ছে তুমি ব্লুটুথ দিয়ে কাউরে একটা কিছু পাঠাইলা, শেয়ার ইট ইউজ করলে, শেয়ার কিন্তু ব্লুটুথ দিয়ে চলে, ব্লুটুথ না সরি, শেয়ার হচ্ছে ওয়াইফাই কানেকশন দিয়ে চলে। সো হটস্পট যেটাকে আমরা বলি। তো এই যে তুমি কাউকে ওয়াইফাই হটস্পট দিতেছো, ব্লুটুথ কানেক্ট করতেছো, কোনো স্পিকারের সাথে কোনো কিছুর সাথে, তুমি ডঙ্গল দিয়ে হচ্ছে হেডফোনটা পিসির সাথে কানেক্ট করতেছো, এখানে তুমি যেমন মাইক্রোওয়েভ ইউজ করতেছো ঘরোয়া একদম খুবই শর্ট ডিস্টেন্সে, একটু আগে যে টেরেস্ট্রিয়াল স্যাটেলাইট খুব লং ডিস্টেন্সে তুমি ইউজ দেখে আসছো, এরকম হচ্ছে ইউজ হইতে পারে, ঠিক আছে। তো ওয়্যারলেস কমিউনিকেশন কিরকম হইতে পারে? ওয়্যারলেস কমিউনিকেশন যে রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড যেমন বলছে, ইনফ্রারেড কমিউনিকেশন হচ্ছে রিমোট কন্ট্রোল, মানে টিভি রিমোট যে ইউজ করি সেটা হচ্ছে আইআর দিয়ে ইউজ হয়। সো অত আমাদের ডিটেলস দরকার নেই, আমরা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা তোমরা পড়ে নিও। এখানে হচ্ছে আমরা টাইপস গুলাই আসি, যে প্রকারভেদ যেটা বললাম, প্রকারভেদের মধ্যে ওয়্যারলেস মিডিয়া যেটা আসে কোশ্চেন, মানে কোশ্চেন আসার মতো টপিক যেগুলো, একটা আসতে পারে ব্লুটুথ থেকে, একটা আসতে পারে ওয়াইফাই থেকে, ওয়াইম্যাক্স থেকে নর্মালি আসে না। ব্লুটুথ হচ্ছে তারবিহীন স্বল্প দূরত্বে ডেটা প্রদানের জন্য একটা প্রোপ্রাইটারি ওপেন ওয়্যারলেস মিডিয়া। এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল, এই যে পিএএন আমরা যে বলি প্যান, এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ দিয়ে স্থাপিত হয়, ঠিক আছে। পার্সোনাল নেটওয়ার্ক হচ্ছে ব্লুটুথ দিয়ে স্থাপিত হয়। এখানে উচ্চমানের নিরাপত্তা বজায় থাকে। এটা হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত কাজ করে, মানে তুমি তোমার রুম থেকে 2 রুম পর পর্যন্ত কানেকশন পাবে, এরপর দেখে যাবে আস্তে আস্তে ব্লুটুথ লস হওয়া শুরু করছে যদি তুমি নর্মাল 3.1 ইউজ করো। আর যদি তুমি আরো হায়ার পাওয়ারের ব্লুটুথ ইউজ করো, তাহলে হচ্ছে তুমি একটু বেটার পাইতে পারো। এই যে বিভিন্ন ডিভাইস ইউএসবি পোর্টের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেওয়া হয়। এখানে ব্লুটুথের হিস্ট্রি বলা আছে, ব্লুটুথের যেটা লাগবে সেটা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। যে ব্লুটুথের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে আমার 1 মেগাবিট পার সেকেন্ড বা তার চেয়ে বেশি, ঠিক আছে। ব্লুটুথে কিন্তু মোটামুটি অত বেশি না, যথেষ্ট স্লো। ব্লুটুথে বৈশিষ্ট্য দিকে বলা আছে যে ব্লুটুথ কতক্ষণে কাজ করে, যে 2.4 গিগাহার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ফ্রিকোয়েন্সিটা লাগবে 10 থেকে 100 মিটারের মধ্যে হচ্ছে অবস্থানকারী ডিভাইসের মধ্যে যোগাযোগ করতে পারো। সর্বোচ্চ 8টা যন্ত্র, কোথায় কোথায় ইউজ হইতে পারে এগুলা এগুলো গেল। ব্লুটুথের ব্যবহারটা জেনে রাখবা, যেটা কোথায় কোথায় ব্যবহার করা যায়। যেমন আমি বললাম যে হেডফোনের সাথে কোনো কিছু সংযোগ, ফাইল আদান প্রদান হইতে পারে, তা মানে হেডফোনের সাথে পিসি যেটা হচ্ছে তুমি ডিরেক্টলি ওয়্যারলেস কানেক্ট করতে পারছো, সেখানে ডঙ্গল ইউজ করলা, ব্লুটুথ লাগবে। এরকম ভাবে হচ্ছে তুমি বিভিন্ন জিনিস, ওয়্যারলেস মাইক হইতে পারে তোমার, ওয়্যারলেস হেডফোন তো বলছি, এরকম ওয়্যারলেস যে কোনো কিছু তুমি কানেক্ট করতে ব্লুটুথ ইউজ করতে পারো, ঠিক আছে। ইভেন তুমি এমনও যদি করতে চাও চেষ্টা, এমন সিস্টেমও হচ্ছে আমি দেখছিলাম যে ব্লুটুথ দিয়ে এক পিসের সাথে আরেক পিসও কানেক্ট করা যায়, পাশাপাশি দুটো পিসিকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায় শর্ট নেটওয়ার্কে, ঠিক আছে, ওইভাবে নেটওয়ার্কিং করা যায়। এরপর হচ্ছে ওয়াইফাই, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। ওয়াইফাই শব্দটা হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ। অ্যাকচুয়ালি ওয়্যারলেস ফাইডেলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ, এটার একটা ইতিহাস আছে, ইতিহাসটা মনে পড়তেছে না, মনে পড়লে বলবো না। যাই হোক, তো ওয়াইফাই শব্দটা হচ্ছে জনপ্রিয় একটা তারবিহীন নেটওয়ার্কের পরিচিতি, যেটা হচ্ছে উচ্চ গতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ করার জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে, ঠিক আছে। এই বৈদ্যুতিক যন্ত্রপাতিকে তারবিহীন উপায় সংযোগ করার কৌশল হচ্ছে ওয়াইফাই, এবং এটা হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই দিয়ে আমরা কি ইউজ করি? ওয়াইফাই দিয়ে আমরা ইউজ করি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটার জন্য তোমার এটার জন্য আই ট্রিপল ই নাম্বার হচ্ছে 820.11। এটা কিন্তু আসে যে 820.11 এর হচ্ছে একটা সংযোগ নিল, 820.15 এর সংযোগ নিল, 820.16 এর সংযোগ নিল। এই 820.11, 15, 16 এগুলো কোনটা দিয়ে কোন সংযোগ বোঝানো হয়েছে এটা কিন্তু জানা লাগবে। আই এর ফুল ফর্ম আসে যে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। ট্রিপলি মানে জানো না, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আই কি? ইনস্টিটিউট অফ ট্রিপলি। আই মানে হচ্ছে ইনস্টিটিউট অফ
ট্রিপলি। ওরা হচ্ছে প্রত্যেকটা সংযোগ একটা করে নাম দিছে। এটা কখনো একটা কক্ষ, একটা ভবন এবং কয়েকটা কিলোমিটার এরিয়া জুড়েও কাজ করতে পারে। কয়েকটা কিলোমিটার জুড়ে এরিয়া কেমনে কাজ করতে পারে? এটা হচ্ছে তোমার ইদার হচ্ছে মেশ সিস্টেমের মাধ্যমে অথবা হচ্ছে ওয়াইম্যাক্স এর মাধ্যমে, ঠিক আছে? কিন্তু সাধারণত ইনডোরের ক্ষেত্রে এটা 32 মিটার বা আউটডোর ক্ষেত্রে 95 মিটার পর্যন্ত যায়। ওকে, ওয়াইফাই বৈশিষ্ট্যগুলো দিকে বলা আছে। ওয়াইফাই বৈশিষ্ট্য এটা আসলে আমার রিডিং পড়া দেওয়ার কিছু নেই, এটা তোমরা অলরেডি জানো। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেখে নিবা যে তোমার কোনটার সুবিধা কি অসুবিধা কি। ওয়াইম্যাক্স যেটা হচ্ছে, ওয়াইম্যাক্সটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবল কি বলে ইন্টারোপেরাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটার মাধ্যমে হচ্ছে উচ্চগতি ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকা জুড়ে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার সুবিধা থাকে, ঠিক আছে? একটা সময় হচ্ছে ওয়াইফাই অত অ্যাভেলেবল ছিল না, তখন হচ্ছে মানুষ বাংলা লায়ন ইউজ করতো, যে একটা কার্ডের মধ্যে টাকা ভরে সেটা হচ্ছে তোমার একটা মডেমের মধ্যে কানেক্ট করতে, এবং মডেমে দিয়ে হচ্ছে তোমার ওভাবে কার্ডে বা মডেমের মধ্যে হচ্ছে টাকা ভরে সেটা দিয়ে হচ্ছে ওয়াইম্যাক্স এর রিয়ার সাথে কানেক্ট করতো, ওভাবে হচ্ছে নেট চালাইতো। ওয়াইফাই আসার আরো অনেক আগে 2014, 15, 16 এরকম টাইম হচ্ছে আমি ওয়াইম্যাক্স এর দেখছিলাম। আমার কাছে একটা ওয়াইম্যাক্স এর মডেমও আছে, খুব মানে ইউনিক একটা মডেম, অ্যান্টিক হিসেবে তুলে রাখছে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়ার জন্য আদর্শ ইউজ হয়, যেটা হচ্ছে WAN, ওখানে হচ্ছে ইউজ হয়, ঠিক আছে? তো এখানে ওয়াইম্যাক্স এ বিস্তারিত আছে, বাট ওয়াইম্যাক্স হচ্ছে এত আসে না, ঠিক আছে? ওয়াইম্যাক্স হচ্ছে পরীক্ষাতে আসে না, এটা এমসিকিউর জন্য পড়বা। এটা কভারেজ এরিয়া কত? 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার। তারপর হচ্ছে এক স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দিতে পারে। তোমার ওয়াইফাই বা ব্লুটুথের মতো হচ্ছে লিমিটেড না। ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্স বিহীন উভয় হতে পারে। প্রত্যন্ত অঞ্চলেও সেবা দিতে পারে, কারণ হচ্ছে অনেক লং রেঞ্জ। কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চয়তা তো অঞ্চলের সেবাগুলো প্রদান হাবিজাবি। আর আরেকটা যেটা, যে ডিস্টেন্স যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে তখন হচ্ছে বেস স্টেশন একাধিক লাগবে, এক বেস স্টেশনে আসলে হবে না, ঠিক আছে? আর নেটওয়ার্কের অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগনালে হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই জিনিসটা হবে কারণ হাজার হাজার মানুষকে সার্ভিস দিতে আছে। তো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কানেক্টিভিটির একটা জটিলতা এদিকে হয়, ঠিক আছে? এই গেল। অন্যান্য নেটওয়ার্কের চেয়ে ওয়াইম্যাক্স এর স্পিড অনেক কম, ডেটার ধীর গতি, এটা একটা ব্যাপার। এবং যেহেতু এইখানে তোমার ইউজ করতেছে ওয়াইম্যাক্সে, তাই হচ্ছে তোমার খারাপ আবহাওয়া বৃষ্টির কারণে সিগনালে বিঘ্ন ঘটতে পারে, ঠিক আছে? এই গেল ব্যাপার। এবার আসি মোবাইল ফোনের সিস্টেমে বিভিন্ন জেনারেশন, ঠিক আছে? এই জেনারেশনটা স্লাইড থেকে দেখবো। এর হচ্ছে আমরা স্লাইড থেকে দেখবো মোটামুটি এই যে বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা অসুবিধা তো এগুলো পড়ছে, এবং প্রয়োজনীয়তা কোথায় কোনটা প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা মেইনলি তোমার জানা লাগবে হচ্ছে সিকিউ এর বেলায়, মেইনলি জানা লাগবে হচ্ছে সিকিউ এর বেলায়। তুমি যখন সিকিউ তে দেখতেছো যে কোন একটা ইউজ করতেছে বা কোন একটা সে একটা স্পেসিফিক মাধ্যমে তথ্য আদান প্রদান করতেছে, কিন্তু সেটা তার জন্য ইউজফুল না, সে অন্য একটা কিছু সিস্টেম সেট আপ করতে চায়, তার ইচ্ছা ওইটা, ইচ্ছা ওইটা, এইটা ওইটা ইচ্ছা পূরণ করার জন্য তার কোন জিনিসটা প্রয়োজন, তখন হচ্ছে সুবিধা অসুবিধার ভিত্তিতে তুমি এই জিনিসটা প্রয়োজনে কনভার্ট করে সিকিউতে উপস্থাপন করে দিবা। নেক্সট আসো মোবাইল জেনারেশনস, এটাকে কি করবো? মোবাইল জেনারেশনস এর মধ্যে হচ্ছে মোবাইল কিন্তু একদিনেই হচ্ছে খুব একদম মানে এই বর্তমান যে আমরা যেটা চালাইতেছি এই ফরম্যাটে আসেনি, এই ফরম্যাটে আসার একদম মোবাইলকে অনেক পথ অতিক্রম করে আসতে হয়েছে। একটা করে হচ্ছে জেনারেশন আসছে, একটা করে নতুন প্রযুক্তি ইন্ট্রোডিউস হয়েছে, মোবাইলের একটা করে ম্যাসিভ ম্যাসিভ আপগ্রেড হয়েছে, এবং আস্তে আস্তে মোবাইল ইমপ্রুভ হয়েছে, এবং আমরা ওভাবে মোবাইলের একটা মাইলস্টোন সিলেক্ট করছি যে এটা একটা মাইলস্টোন ধরে আমরা আগাবো, ঠিক আছে? ওইটা মাইলস্টোনকে আমরা জেনারেশন বলি। মোটামুটি এখন পর্যন্ত 5টা জেনারেশন আসছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আমরা এটাকে সংক্ষেপে বলি হচ্ছে তোমার আমরা এটাকে সংক্ষেপে বলি হচ্ছে 1G, 2G, 3G, 4G আর 5G, ঠিক আছে? 5G গেল, ঠিক আছে? ও বাই দ্য একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্লুটুথের সাথে কিন্তু ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর ডেটা ট্রান্সমিশনের যে রেটটা এবং এদের যে ব্যান্ডউইথটা, ফ্রিকোয়েন্সিটা, এটা কিন্তু জেনে নিবা, ঠিক আছে? সো যাই হোক, এই শাল এত লাগবে না, শালটা ছিল তাই নিয়ে আসছি। বাট হচ্ছে মেইনলি যেটা জানা লাগবে সেটা হচ্ছে কোনটার বৈশিষ্ট্য কি, কোনটার ব্যাপার স্যাপার কি, ঠিক আছে? প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে রেডিও সিগন্যাল হিসেবে অ্যানালগ সিস্টেম ব্যবহার দিয়ে প্রথমে শুরু হয়েছিল এনএমসির মাধ্যমে। নর্ডিক মোবাইল ফোন, যেটা যে কোথায় নর্ডিক মোবাইল টেলিফোন, এটার মাধ্যমে হচ্ছে শুরু হয়েছিল। নেটওয়ার্কে হচ্ছে রেডিও সিগন্যাল হিসেবে সে অ্যানালগে কানেক্ট করতে এবং ব্যবহার করতো। নেটওয়ার্কে হচ্ছে এনএমটি স্ট্যান্ডার্ড, এই এনএমটি স্ট্যান্ডার্ড দিয়ে এনএমটি এবং হচ্ছে এফডিএমএ, এই এনএমটি এবং এফডিএমএ এই দুটো নাম যেখানে পাবা, এই দুটো নাম দিয়ে মনে রাখবা, এনএমটি আর এফডিএমএ মানে হচ্ছে প্রথম প্রজন্মের মোবাইল, ঠিক আছে? প্রথম প্রজন্মের মোবাইল মানে হচ্ছে এনএমটি আর হচ্ছে এফডিএমএ। এফডিএমএটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সির ভিত্তিতে হচ্ছে তোমার অ্যাক্সেসটা করা হয়। এগুলো হচ্ছে আকারে ছোট হইতো, ওজনে হালকা হইতো, ফোন তখন এত বড় হওয়া শুরু করেনি, ছোট ছোট হালকা ফোন ছিল, সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু ওই জায়গায় হচ্ছে যখন কাউকে সাথে কথা বলতে হতো, কারোর সাথে হচ্ছে ইন্টারাক্ট করতে হতো, তখন এক জায়গায় স্পেসিফিক দাঁড়ায় থাকতে হইতো, তুমি নড়াচড়া করলে কমিউনিকেশন ডিস্ট্রাক্ট হইতো, ঠিক আছে? এক্ষেত্রে মাইক্রো প্রসেসর, সেমিকন্ডাক্টর প্রযুক্তি আস্তে আস্তে ব্যবহার হওয়া শুরু হয়েছে, এবং প্রযুক্তি হচ্ছে কম ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ব্যবহার, কারণ কম ফ্রিকোয়েন্সি কেন, রেডিও সিগন্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু সবচেয়ে কম, সেখানে কিন্তু অপেক্ষাকৃত কম ফ্রিকোয়েন্সি ব্যান্ডেল ব্যবহার হয়েছে। উদাহরণ কি কি, এই যে তোমার এএমপিএস,
এনএমটি, তারপর হচ্ছে টিএসিএস, এগুলা ট্যাক্স যেটা, এই উদাহরণগুলো জানলাম। তারপর হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন আসবে। দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন হচ্ছে এই রেডিও সিগন্যালটাকে ইউজ করবে, বাট ওর মধ্যে ডিফারেন্স যেটা হবে, ও ডিজিটাল পদ্ধতি ইউজ করবে, যার কারণে ওর চ্যানেল অ্যাক্সেস শুধু ফাইল ডিভিশন না, কোড ডিভিশন এবং টাইম ডিভিশনও ভাগ হয়ে যাবে, মাল্টিপল অ্যাক্সেস। এখানে চ্যানেল অ্যাক্সেস তোমার হচ্ছে টিডিএমএ, এফডিএমএ, সিডিএমএ সবগুলোতেই হইতে পারে, বাট দ্বিতীয় প্রজন্ম মোবাইল চিনবা হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে সিডিএমএ, আরেকটা হচ্ছে জিএসএম। এই জিএসএম সুবিধাটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয়েছে, এবং এটা একটা মাইলস্টোনের মতো, যে জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা সম্ভব, ঠিক আছে, ভয়েস প্রেরণ করা সম্ভব, এবং এই মাধ্যমে হচ্ছে ডেটা স্থানান্তর করার গতি অনেক অনেক বেশি, এবং এতটা বেশি এবং এতটা এফিসিয়েন্ট যে এখন তুমি যদি কথা বলার সময় নড়াচড়াও করো কোনো সমস্যা হবে না, তুমি কথা বলার সময় হাঁটাচলা করতে পারো, স্থির দ্বারা থাকতে হবে না। এবং এইখানে হচ্ছে সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়, যে তুমি কোনো একটা সেবার জন্য আগে থেকে টাকা দিয়ে রাখলা, সে ওই টাকার সম পরিমাণ সেবা তোমার এখানে সেভ করে রাখলো, তুমি সেই পরিমাণ সেবা ইউজ করতে পারো, যেটা হচ্ছে আমরা এখন মোবাইলে ফ্লেক্সি করি। এই ফ্লেক্সি সিস্টেম 2G থেকে আসা শুরু করছে, ঠিক আছে। এই কারণে দেখবো যে কোনো সিম শুরুতে 2G থেকে, 1G থেকে না, কিন্তু যে কোনো সিমের সর্বপ্রথম অবস্থা 2G ছিল। 2G থেকে যেহেতু প্রিপেড চালু হয়েছে, তো 2G থেকে বিভিন্ন সিম, সিটিসেল বলো, টেলটক বলো, এয়ারটেল বলো, আস্তে আস্তে রবি, বাংলালিংক, ওখান থেকে হচ্ছে শুরু হয়েছে। এখন আছে তারা 3G 4G 5G তে চলে আসছে, তো এই গেল। এবং এই সময় হচ্ছে তোমার এই যে SMS, MMS, এই সব সুবিধা, MMS এবং SMS সুবিধা হচ্ছে শুরু হয়, ঠিক আছে, এই সময় থেকে শুরু হয়। 3G মোবাইলে আসার পর কি হয়? 3G মোবাইলে আসার পর হচ্ছে সুবিধা বৈশিষ্ট্যগুলো কি শুরু হয়? এখানে হচ্ছে প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, উভয়পথে ডেটা ট্রান্সমিশন, এই দুটো হচ্ছে ইন্ট্রোডিউস হয়, এবং এখানে মডেম সংযোগের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়। আগে কিন্তু মোবাইলের ইন্টারনেট দুটো বিচ্ছিন্ন ছিল। এই যে তোমার 3G যখন আসলো, তখন আস্তে 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 যেটা হলো, ফোন আর ইন্টারনেট ইন্টিগ্রেট হয়ে গেল, ফোন দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করা গেল, তাও সিমের মাধ্যমে, মডেম সংযোজনের মাধ্যমে, সিমও অ্যাকচুয়ালি মডেম সংযোজনের মাধ্যমে, ঠিক আছে। এবং এক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার ওয়াইড সিডিএমএ ইউজ করে, WCDMA ইউজ করে, এবং UTMA স্ট্যান্ডার্ড। তো প্রথমটা আমরা পাইছিলাম একদম NMT আর হচ্ছে FDMA স্ট্যান্ডার্ড, তারপরটা পাইছি GSM আর হচ্ছে CDMA স্ট্যান্ডার্ড, এটা পাইতেছি UTMS, UMTS আর হচ্ছে WCDMA স্ট্যান্ডার্ড, ঠিক আছে। স্ট্যান্ডার্ড গুলো মাথায় রেখো, যদি কখনো জেনারেশন নিয়ে, ফোনের জেনারেশন নিয়ে কোশ্চেন আসে, স্ট্যান্ডার্ড গুলো দিয়ে দিতে পারে। এজ নামে একটা প্রযুক্তি আসছে, কার্যকারিতা এনহ্যান্স ডেটা রেটস ফর গ্লোবাল এভলিউশন, যার ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর করা গেছে, এবং নেট চালানোর জন্য যে পরিমাণ ডেটা স্পিড দরকার, সেই পরিমাণ ডেটা স্পিড অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা গেছে এজের মাধ্যমে, যার কারণে হচ্ছে এটা আনা গেছে, এবং ডেটা ট্রান্সফার অ্যাকচুয়ালি উচ্চ গতি সম্পন্ন 2 Mbps এর অধিক, হুইচ ইজ কোয়াইট এনাফ ফর বেসিক ইন্টারনেট সার্ফিং। ওকে, মোবাইল ব্যাংকিং, ই কমার্স, বিকাশের মতো সেবা ওই টাইমে চালু হয়েছে। এখানে GSM, UTMA, CDMA সব রকম প্রযুক্তি পাওয়া গেছে, এবং এখানে আন্তর্জাতিক রোমিং যে সুবিধা, আন্তর্জাতিক রোমিং সুবিধা, এটা মাথায় রেখো, আন্তর্জাতিক রোমিং সুবিধাটা হচ্ছে এই টাইমে আসা শুরু করছে। আন্তর্জাতিক রোমিং সুবিধাটা হচ্ছে যে তুমি কোন একটা সিমকে চাইলে সারা বিশ্বে ভ্রমণ উপযোগী করতে পারো, ঠিক আছে। এখন ওই দেশ অ্যাক্সেস না দিলে এটা তো দেশের ব্যাপার, বাট একটা কথা হচ্ছে অ্যাক্সেস করা যাবে কিনা, হ্যাঁ করা যাবে, যে তুমি 3G সিম দিয়ে হচ্ছে বিশ্বের যে কোনো দেশে হচ্ছে কানেক্টিভিটি করতে পারবা। এখন ওই দেশে ওইটার কানেক্টিভিটির থাকতে হবে, কানেক্টিভিটির ইউটিলিটিস থাকতে হবে, বাট পসিবল, আন্তর্জাতিক রোমিং এক্ষেত্রে পসিবল, ঠিক আছে। এবং তারপর যখন আসছে এটা সুবিধাগুলো আসছে এই 3G নিয়ে একটু কোশ্চেন বেশি, সেটা সুবিধাটা লাগে। সুবিধা হচ্ছে সবসময় ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে, আলাদা করে ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রয়োজন লাগে না, যেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ডাটা কিনে ঘুরতে পারি। এখানে ডাটা কেনার সিস্টেম শুরু হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তরিত হয়, যে কোনো সময় ইন্টারনেট ব্রাউজ করা যায়, গেম খেলা, গেম ডাউনলোড করা যায়, ভিডিও কনফারেন্স করা যায়। বাট হচ্ছে এই স্পিডটা 4G 5G মতো এত হাই স্পিড না, মোটামুটি 2 Mbps প্লাস, বাট স্টিল অত আমরা বর্তমানে যেটা ইউজ করছি এটার মতো এত হাই স্পিড, মোটামুটি ডিসেন্ট হাই স্পিডে তুমি ভিডিও কনফারেন্স, ইন্টারনেটে গেম টেম এগুলো খেলতে পারছো, ঠিক আছে। বাট যেটা হচ্ছে তোমার মানে স্ট্রিমিং বা হচ্ছে অনলাইন কম্পিটিটিভ গেমিং, যেটা অ্যাকচুয়ালি মানুষ করে, সেটার জন্য হচ্ছে 4G গুলো অ্যাকচুয়ালি ইফেক্টিভ, ওগুলোর ব্যাপারে 3G ইফেক্টিভ না, ঠিক আছে। তারপর গান শোনা, টিভি সিনেমা দেখা, এগুলো হচ্ছে নর্মাল বিকল্প, টিভি প্রদান, মানে বিভিন্ন সেবামূলক জিনিসপত্র যেগুলো কাজে লাগতেছে, উদাহরণ তো বলাই আছে। 4G তে গিয়ে কি আসছে? 4G তে গিয়ে যেটা আসছে, যে 4G তে যাওয়ার পর উন্নত প্রযুক্তির মধ্যে হচ্ছে WiMAX, ফ্ল্যাশ, ODM, LTE যে সার্ভিস, যে হচ্ছে লং টার্ম এভলিউশন, এগুলো হচ্ছে ইন্ট্রোডিউস করা শুরু হয়েছে, এবং এই সময় হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা ছাড়াও আরো হচ্ছে এক্সট্রা যে সুবিধাগুলো আছে শুরু করছে, এবং সর্বশেষ ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা সহ অ্যাপল কোম্পানির আইপ্যাড নামক ট্যাবলেট ডিভাইস বাজারে পাওয়া গেছে, ঠিক আছে। তো এই গেল ব্যাপার। এখন চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে যেটা হচ্ছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্যাকেট ডেটা ট্রান্সমিশন, যার ফলে হচ্ছে তোমার খুবই এফিসিয়েন্টলি এবং খুবই হাই স্পিড ডেটা আদান প্রদান করছে, যেটা পরের লাইনে বলছে উচ্চ গতি সম্পন্ন ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস, যেখানে তুমি হচ্ছে ওয়াইফাই আর হাই স্পিড কানেক্ট করে পুরো হাই স্পিডের সুবিধা নিতে পারতেছো। এবং যেটা হচ্ছে শুরু হয়েছিল আইপ্যাড দিয়ে, ওইটা কিন্তু আইপ্যাড ছাড়া অন্য কেউ 4G অ্যাক্সেস করতে পারতো না,
2010, বুঝতেছো? তো ওই সময় হচ্ছে আইপ্যাড আসছে, উচ্চ গতির ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা সহ আইপ্যাড আমার ট্যাবলেট ডিভাইসের ব্যবহার, ইউএসবি পোর্টের মাধ্যমে হচ্ছে সরাসরি কম্পিউটার ব্যবহার করা যায়। তখন হচ্ছে তোমার ইউএসবি টেথারিং, যেটা টেথারিং আসলো, হটস্পট আসলো, 3D হচ্ছে ছবিগুলো আসলো। সো আস্তে আস্তে হচ্ছে আপডেট হওয়া শুরু করলো, এবং তারপর 5G নিয়ে, তারপর আসছে 5G, এবং 5G নিয়ে হচ্ছে তোমার টেক্সট বুকে যেটুকু বলা আছে ওটুকু বললে 5Gটা আমি স্লাইডার নিয়ে 5G অত দরকার নেই। এরপর আসে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা আবার মেইন বুক থেকে দেখবো। নেটওয়ার্কিং এ কি কি লাগবে? নেটওয়ার্কিং এ লাগবে হচ্ছে প্রকারভেদ। নেটওয়ার্কিং এ হচ্ছে মেইন বুক থেকে প্রকারভেদটা লাগবে, যে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং কি কি টাইপের হইতে পারে, কিভাবে কিভাবে আমরা হচ্ছে একটার সাথে একটা নেটওয়ার্কিং করতে পারি। নেটওয়ার্কিং এর মধ্যে একটু ঝামেলা আছে, সো এটা একটু বোঝা লাগবে। এবং এই যে আমি যে বললাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই প্যান, ল্যান, ওয়ান, এগুলো কোথায় কি ব্যবহার হয়, কোথার কোনটা বৈশিষ্ট্য কি, এগুলো হচ্ছে কোনটা কানেকশন কি দিয়ে করে সেগুলো, এবং নেটওয়ার্কের সাথে রিলেটেড ডিভাইসগুলো, এই মডেম, হাব, সুইচ, রাউটার, এগুলো হচ্ছে চিনবো। এই সবগুলো হচ্ছে এখন জানবো, ঠিক আছে? সবগুলো হচ্ছে এখন আমরা জানবো। সো এগুলো আমরা কোথা থেকে জানবো? এগুলো হচ্ছে মেইন বুক থেকে জানবো। আসো মেইন বুকটা আমরা এখন দেখি। মেইন বুকটা যদি আমরা দেখি, মেইন বুক বলতে আমি এনসিটিভি মেইন বুক ফলো করছি না, কারণ এনসিটিভি মেইন বুকে হচ্ছে বেশ কিছু জিনিস নাই, প্লাস হচ্ছে ওই মেইন বুকটা তোমার নর্মালি পড়ো, সো এটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না। কিছু এক্সট্রা জিনিস যেটা তুমি হয়তো জানাবার পরীক্ষা এসে বলে বলবা স্যার এটা তো বইয়ে নেই, কোথেকে আসলো, ওইসব জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য। নেটওয়ার্কের ব্যবহার উদ্দেশ্য এটা আসলে দেখানোর কিছু না, তুমি নিজে বানাও লিখতে পারো, নেটওয়ার্ক মানুষ কেন ইউজ করে, তুমি এমনি বানা লিখতে পারো, তার একটা রিডিং দিলা। নেটওয়ার্কের প্রকারভেদ। প্রকারভেদ কিরকম হয়? নিয়ন্ত্রণ কাঠামো সার্ভিস প্রদানের উপর হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ 3 রকম। যে কিভাবে হচ্ছে নেটওয়ার্কটা কন্ট্রোল হচ্ছে, কিভাবে হচ্ছে সে সার্ভিস প্রদান করছে, সেই সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে এটাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এটাকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, আর একটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে? একটা হচ্ছে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, একটা পিয়ার টু পিয়ার, একটা হাইব্রিড। ক্লায়েন্ট সার্ভারটা কি? যে হচ্ছে একটা স্পেসিফিক সার্ভার থেকে নেটওয়ার্কটা আসবে, একটা স্পেসিফিক সার্ভার থেকে হচ্ছে নেটওয়ার্কটা আসবে, এবং এই সার্ভার হচ্ছে সবগুলা কম্পিউটার, সবগুলা ক্লায়েন্টে হচ্ছে নেটওয়ার্কটা প্রোভাইড করবে। নেটওয়ার্ক মানে কি? অ্যাকচুয়ালি নেটওয়ার্ক যোগাযোগ মাধ্যম, মানে একটা জালের মতো, একটা যোগাযোগের একটা জাল, ঠিক আছে? এই নেটওয়ার্কের কাজটা হচ্ছে তোমার বিভিন্নভাবে হইতে পারে। একটা সার্ভারের সাথে ক্লায়েন্টের নেটওয়ার্ক যখন হয়, যে একটা সার্ভার থাকে মেইন, ও হচ্ছে মানে সেন্টার, ও থাকে কোর, ও হচ্ছে বাকি সবগুলো ক্লায়েন্টের মধ্যে, সবগুলো পিসির মধ্যে নেটওয়ার্কটা প্রোভাইড করে, এবং ওই সার্ভার নিজে যখন হচ্ছে ইন্টারনেটের সাথে, ক্লাউডের সাথে কানেক্ট হয়, তখন এই সার্ভারের থ্রুতে ওই বাকি ক্লায়েন্টগুলো হচ্ছে ইন্টারনেটে কানেক্ট হয়ে যায়, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ইউজ করি, ডিএনএস যেগুলো। তো এখানে দেখা যায় যে আমরা একটা রাউটারের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটে যে ইয়াগুলো থাকে, ইন্টারনেটে যে তোমার সার্ভিস সেন্টারগুলো, আইএসপি গুলো থাকে, আইএসপির সাথে কানেক্টেড থাকে। আইএসপির সার্ভারগুলো হচ্ছে একদম তোমার ওয়াইড রেঞ্জের মানে বড় পরিসরে ইন্টারনেটে সরাসরি ইন্টারনেটকে অ্যাক্সেস করে, যার কারণে আমরা হচ্ছে ওদের থ্রুতে আমরাও ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? এগুলোর মধ্যে হচ্ছে ফাইল, প্রিন্ট, মেসেজ, ডেটাবেস, অ্যাপ্লিকেশন, এগুলো থাকে। এবং ডেটাবেস বলতে হচ্ছে তোমার মানে থাকে সার্ভারের মধ্যে অনেক কিছু থাকে, আসলে অত ডিপে না যাই, লাস্ট মোমেন্টে এত কিছু না বলে। পিয়ার টু পিয়ার কি? পিয়ার টু পিয়ার হচ্ছে এখন তোমার কোনো সার্ভারের সাথে, তুমি কোনো আইএসপির সাথে কানেক্টেড না, তুমি হচ্ছে নেটওয়ার্ক ওভাবে আলাদা নেটওয়ার্কে নিতে চাচ্ছ না, তুমি চাচ্ছ কি তোমার ঘরে যতগুলা পিসি আছে, তোমার ঘরে যতগুলো ডিভাইস আছে, এই সবগুলোর মধ্যে একটা নিজস্ব নেটওয়ার্ক স্থাপন করতে। এই যে নেটওয়ার্ক স্থাপন করতে, এখানে কিন্তু কোনো সার্ভার লাগবে, তুমি জাস্ট নিজেদের মধ্যে একটা ইন্টার কানেকশন করতে এই যে নেটওয়ার্ক স্থাপন করবা, এইখানে হচ্ছে তুমি একটা হাব বা একটা সুইচ ইউজ করলা, এবং এই হাব বা সুইচ দিয়ে তুমি হচ্ছে সবগুলাকে কানেক্ট করে দিলা, যে একজন একজনের সাথে ইন্টারেক্ট করতে পারতেছে। এই ধরনের সেটআপটাকে বলা হয় হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এবং এগুলা হচ্ছে নর্মালি ওয়ার্ক স্টেশন সেটআপ, ঠিক আছে? একটা ওয়ার্ক স্টেশন হচ্ছে এই সেটআপটা করা হয়, যে তোমার 4টা কম্পিউটারকে হচ্ছে একটা হাব দিয়ে কানেক্ট করা হলো, এই হাবের সাথে হচ্ছে একটা প্রিন্টার, একটা স্ক্যানার যোগ করে দিলে দেখা যাবে ওই 4টা কম্পিউটার ওই একটা প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারছে, 4টা কম্পিউটার ওই স্ক্যানারকে অ্যাক্সেস করতে পারতেছে। একজন স্ক্যান করলে ওইটা সবার কম্পিউটারই দেখা যাচ্ছে, একজন মানে সবাই চাইলে একটা প্রিন্টারে প্রিন্ট করতে পারতেছে। এইরকম মানে শেয়ার্ড জিনিসপত্রগুলা, এই শেয়ার্ড একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক করা যায়, ঠিক আছে? এখানে কোনো সার্ভার লাগে না অ্যাকচুয়ালি। আর এই দুটার মিক্সচার যেখানে হয় সেটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, ঠিক আছে? আর আকার বিস্তৃতির উপর ভিত্তি করে যদি নেটওয়ার্কে ভাগ করতে যাও, যে কোন কতটুকু সাইজে, মানে কি পরিসরে নেটওয়ার্কটা, বা হচ্ছে কতটুকু রেঞ্জ, এই হিসাবে ভাগ করতে গেলে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার যে পার্সোনাল নেটওয়ার্ক, প্যান, লোকাল নেটওয়ার্ক যেটাকে আমরা বলি ল্যান, আমরা ওয়াইফাই যেটা ইউজ করি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটাকে আমরা বলি হচ্ছে ম্যান, এটা হচ্ছে আমাদের ওই যে ওয়াইম্যাক্স নেটওয়ার্ক, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে ওয়ান, ডাব্লিউ ডট, যেগুলো আমরা ইউজ করি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আমাদের ক্লায়েন্ট সার্ভার যে নেটওয়ার্ক আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট হয়ে হচ্ছে আমাদেরকে যে কি বলে নেটের ইন্টারনেট সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? প্যান দিয়ে যদি শুরু করি, সবচেয়ে ছোট দিয়ে প্যানটা কি, আমি আমার এখানে আসলে কোনো হেডফোন বা কিছু নাই, বা ওয়্যারলেস মাইক, যদি আমার কোনো একটা ওয়্যারলেস মাইক বা ওয়্যারলেস হেডফোনকেই যে পিসিটার সাথে কানেক্ট করি ব্লুটুথের মাধ্যমে, এটা হবে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমি যদি এখানে আমার ফোনটাকে অন্য একটা ফোনের সাথে, অন্য কোনো একটা স্পিকারের সাথে, অন্য কোনো একটা কিছুর সাথে কানেক্ট করি,
ওয়্যারলেসলি বা ওয়্যার দিয়ে, সেটা হচ্ছে আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই দিয়ে এখানকার সব কিছু চলতেছে, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইম্যাক্স এর ইউজ নাই, নাহলে হচ্ছে ও ম্যানটা বুঝাইতাম। আর এই যে আমরা www ডট সামথিং অ্যাক্সেস করতে পারছি, www এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পুরো পৃথিবীতে যে ওয়েবটা ছড়াচ্ছে, এটার মাধ্যমে যে আমরা ইন্টারনেট জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছি, এই জিনিসটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো প্যানে যদি আসি, প্যান কি হচ্ছে তোমার ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন, এটা ব্যক্তিগত ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ইউজ হয়। এখানে ব্যক্তিগত যোগাযোগের মধ্যে সে হায়ার লেভেল নেটওয়ার্ক এবং ইন্টারনেট যোগাযোগের জন্য ইউজ করতে পারে, কিন্তু হচ্ছে ওই রেঞ্জ কম হয়, রেঞ্জটা কতটুকু হয় 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ হয়। আর প্যানের ডিভাইসগুলোর মধ্যে নর্মাল থাকে হচ্ছে ল্যাপটপ, পিডিএ বহনযোগ্য প্রিন্টার, তারপর হচ্ছে মোবাইল, প্যান ইউএসবি বাস, ফার্মওয়্যার, এগুলো থাকে। প্যানের বৈশিষ্ট্য কি কি? প্যানের বৈশিষ্ট্য হচ্ছে পার্সোনাল কম্পিউটার ডিভাইসগুলোর মধ্যে, মানে পার্সোনাল ডিভাইসগুলো যেগুলো আছে একজন ব্যক্তি, সেগুলোর মধ্যে হচ্ছে কানেকশন করে ব্যাপ্তি সাধারণত কয়েক মিটার। তারপর হচ্ছে ইউএসবির মাধ্যমে হচ্ছে তুমি যদি তার দিয়ে কানেকশন দিচ্ছ, তুমি ইউএসবি তে কানেকশন দিতে পারো। আর ওয়্যারলেসের মাধ্যমে হচ্ছে একটা ওয়্যারলেস তৈরি করার সময় ব্লুটুথ নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো গেল লোকাল নেটওয়ার্ক ল্যান, এটা আমরা সবাই ইউজ করি। এটার রেঞ্জ হচ্ছে 10 কিলোমিটারের কম জায়গায় প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারে হচ্ছে ইউজ করা যায়, এটাকে হচ্ছে ল্যান বলে, ঠিক আছে। এবং এটার জন্য নর্মালি আমরা ওয়াইফাই ইউজ করি, এবং কিছু ক্ষেত্রে ওয়াইফাইটাকে দেখা যায় যে তোমার বড় রেঞ্জে, যখন লং রেঞ্জে ওয়াইফাই ইউজ হয়, এটা অনেক এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং পর্যন্ত হচ্ছে তোমার সাপ্লাই দিতে পারে, যেগুলো হচ্ছে তোমার হাই রেঞ্জের ওয়াইফাই রাউটার। তুমি যদি দুটো ওয়াইফাই রাউটারকে লিঙ্ক করো, সেখানে দেখা যায় রেঞ্জ আরো বেশি বেড়ে যায়, যেমন বর্তমানে টিপি লিঙ্কের ডেকো রাউটার গুলো যে সিস্টেমটা আসছে, ঠিক আছে। সো এগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বড় অফিস বিল্ডিং স্পেশাল অফিসে এগুলো ইউজ হয়, ঠিক আছে। ল্যানের মধ্যে হচ্ছে তোমার বিভিন্ন কম্পিউটাররা নিজেদের মধ্যে হচ্ছে ডেটা ফাইল, দামি জিনিস এগুলো হচ্ছে শেয়ার করতে পারে। আর এগুলোর ক্ষেত্রে বিভিন্ন টপোলজি ইউজ হয়। প্যানের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি টপোলজি বলতে কিছু থাকে না, বাট ল্যানের ক্ষেত্রে টপোলজি জিনিসটা ইনক্লুড হয়। টপোলজি জিনিসটা আমরা পড়বো, টপোলজি হচ্ছে কোশ্চেন আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি সিরিয়ালি আগাচ্ছি তাই টপোলজিটা লাস্টে রাখছি, ঠিক আছে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে তোমার হচ্ছে ল্যানের বেলায় ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কোয়াক্সিয়াল কেবল যদিও বলে, বাট হচ্ছে কোয়াক্সিয়াল না, টু স্টেট পেয়ার এবং অপটিক্যাল ফাইবারই ইউজ করে বেশি, ঠিক আছে। এটার উদ্ভবের মূল কারণ বিভিন্ন কিছু বলা টলা আছে, এত লাগবে না। বৈশিষ্ট্য কি কি? সীমিত দূরত্বের মধ্যে কাজ করে, সিরিজ সংযোগের মধ্যে কম্পিউটার যুক্ত থাকে, ডেটা ট্রান্সফারের হার হচ্ছে 10 MBPS থেকে 1000 MBPS, আর হচ্ছে নেটওয়ার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ সহজ এবং খরচ কম। সহজ এবং খরচ কম, যদি কেউ বলে যে কম খরচে নিজের অফিসে নেটওয়ার্ক দিতে চাচ্ছে, তাহলে কোন নেটওয়ার্কিং সিস্টেম বা কোন নেটওয়ার্ক সিস্টেমে হচ্ছে সে এন্টার করবে, কোনটা হচ্ছে সে তার অফিসে প্রয়োগ করবে, সেটা হবে আমার হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটনে কি বলছে? মেট্রোপলিটন হচ্ছে একই শহরে বিভিন্ন স্থানে কমিউনিটি ডিভাইস নিয়ে যে মেট্রো গঠিত হয়, যে ওয়াইম্যাক্স যেটা বললাম, এটা ল্যানের থেকেও আরো বড় এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে মাল্টিপল রাউটার, সুইচ হাব, অনেকগুলো রাউটার ধরো একটার সাথে কানেক্ট করতে 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 বিশাল রেঞ্জ নিয়ে দিলা, বা ওয়াইম্যাক্স দিয়ে কানেকশন দিলা, সেক্ষেত্রে এটা করলা। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো আমি বলছি ওয়াইড এরিয়া, এটা লাগবে না। ওয়াইড এরিয়া কিছু সুবিধা বলা আছে, পড়লে পড়তে পারো। নেটওয়ার্ক ডিভাইসে আসে, ঠিক আছে, ডিভাইসে আসে। মডেমে আসে। মডেম জিনিসটা কি? মডেম জিনিসটা আমি একদম কিন্তু ক্লাসের শুরুতে বলছি, হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, যেটা হচ্ছে কম্পিউটার তথ্যকে আরেক কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে পৌঁছায় দেয়, ঠিক আছে। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার তথ্য টেলিফোন লাইনের মাধ্যমে পৌঁছায় দেয়, ঠিক আছে। তোমার ওয়্যারলেস মডেমও হয়, পেন্ডের মতো লাস্ট একটা ইয়ে হয়েছিল ওয়াইম্যাক্স এর মডেম গুলা। তো যাই হোক, এরা হচ্ছে ডিমডুলেটও করে, মডুলেটও করে, ওকে। কি করে? তোমার যখন মডুলেট করে, মডুলেটের সময় সে কি করে? মডুলেটের সময় হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে। মডিউলেট মানে হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট, আর ডিমডুলেটর মানে হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট। তো প্রথমে একটা জিনিস হচ্ছে মডুলেট হয়, অ্যানালগে আসে, টেলিফোন লাইন দিয়ে কনভার্ট হবে, অ্যানালগ থেকে ডিজিটালে হয়, হচ্ছে ডিমডুলেট হয়, ঠিক আছে। তো এই গেল একটা ব্যাপার। এবং টেলিফোন লাইনের উপযোগী করে এই যে তোমার প্রয়োগগুলো, এখানে মডুলেশন ডিমডুলেশনের সংজ্ঞা দেওয়া আছে। সোজাভাবে এটা মনে রাখবা যে ও মডেমটা হচ্ছে এই কাজটাই করে, ও জাস্ট ডিজিটালকে অ্যানালগ কনভার্ট করে, ট্রান্সফার করে, আবার ডিজিটালে কনভার্ট করে দেয়। এই 0-1 থেকে এটাকে একটা ওয়েভে কনভার্ট করার কাজটাই হচ্ছে মডেমের, কারণ জাস্ট কম্পিউটার তো 0-1-0-1 বুঝে, এটা তো আর কনভার্ট সে পাঠাতে পারে না। তো ওই 0-1-0-1টাকে হচ্ছে সে নর্মাল তরঙ্গে কনভার্ট করে, এটাই বলা হয়েছে। ইন্টারনাল মডেম, এক্সটার্নাল মডেম, বহুত কিছু বলা আছে। যাই হোক, এটা লাগে না। হাবে আসি। হাবের মধ্যে হচ্ছে একটা সাধারণ কানেকশন পয়েন্ট। সাধারণ কানেকশন পয়েন্ট, এখন কথা হচ্ছে যে এটাকে তুমি চিন্তা করতে পারো একটা পাওয়ার ব্যাংকের মতো, যার মধ্যে 4-5টা ইউএসবি পোর্ট আছে, তুমি 4-5 ডিভাইস একসাথে চার্জ করতে পারবা। ওইখানে পাওয়ার ব্যাংকটা হাবের মতো কাজ করবে। হাব অ্যাকচুয়ালি করে কি, ওর মধ্যে হচ্ছে তোমার ইয়া থাকে, অনেকগুলা পোর্ট থাকে, এবং এই পোর্টের মধ্যে তুমি যতগুলো ডিভাইসের তার ইনসার্ট করবা, প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে হচ্ছে ইন্টারকানেক্টেড হয়ে যাবে। তো হাবটা অ্যাকচুয়ালি কানেক্টিং পয়েন্ট হিসেবে কাজ করে, ও হচ্ছে একজনের সাথে একজন যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে, ও হচ্ছে একটা সাধারণ কানেকশন পয়েন্ট। সাধারণ কানেকশন
পয়েন্ট, ঠিক আছে? 2 এর অধিক পোর্ট যুক্ত রিপিটারকে হাব বলে। যদি মাত্র 2টা পোর্ট থাকে তাহলে তো এটা রিপিটার হয়ে যায়, কিন্তু যদি একাধিক পোর্ট 3টা 4টা পোর্ট থাকে তখন সেটাকে আমরা হাব বলবো। হাবের মাধ্যমে কম্পিউটার সময় পরস্পরের সাথে যুক্ত থাকে, এটা খেয়াল রাখবো। হাবের মাধ্যমে হচ্ছে কম্পিউটার সময় পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং কম্পিউটার সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে। হাবের ক্ষমতা নির্ভর করে, এই জায়গাতেই হচ্ছে হাবের একটা ঝামেলা, যে কম্পিউটার সংযোগ সংখ্যা যত কম কম্পিউটার, হাবের পাওয়ার তত বেশি। যখন কম্পিউটার বেড়ে যায় হাব আর কাজ করাবো, হাবের কাজ করার ক্ষমতা আস্তে আস্তে খারাপ হতে থাকে। যখন তুমি হাবের সবগুলো পোর্ট ফিল আপ করে ফেলবে দেখবা হাব সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স তখন দিতেছে। একটা খুলে ফেলা হাবের পারফরমেন্স ভালো হয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে থাকে। এবং হাবটা মেনলি কোথায় আছে, হাবটা ইউজ হয় স্টার টপোলজির ক্ষেত্রে। স্টার টপোলজি বেলায় হাবটা একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ইউজ হয়। তবে বর্তমানে হাবের চেয়েও বেশি হচ্ছে ইউজড হচ্ছে সুইচ। হাবের মধ্যে যেটা প্রকার পেতে সক্রিয় নিষ্ক্রিয় হাব, বাট হচ্ছে ওই সক্রিয় নিষ্ক্রিয় হাবের চেয়েও বেশি এফিসিয়েন্ট হচ্ছে সুইচ। আমরা সুইচে আসবো। সক্রিয় নিষ্ক্রিয় হাব কি বলছে, সক্রিয় হাবটা হচ্ছে সংকেতের মান বৃদ্ধি করে, মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দেয়, একটু হচ্ছে ইন্টেলিজেন্স ওয়ালা হাব, একটু বুদ্ধিমান। ও হচ্ছে মানে অপ্রয়োজনীয় বাদ দিয়ে একটু সংকেতটাকে বেটার রাখার চেষ্টা করে, কিন্তু নিষ্ক্রিয়টা এইসব কাজ করে না, কোন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে না। হাবের সুবিধা অসুবিধা আছে, কিন্তু সুইচ হচ্ছে একদম পারফেক্ট। তুমি ধরো একজনকে একটা মেসেজ দিছো, ওই মেসেজ যদি সুইচ দিয়ে যায় ঠিক যাকে পাঠাতো তার কাছে যাবে, কিন্তু যদি হাব দিয়ে পাঠাও দুনিয়ার সবার কাছে চলে যাবে। বলতে পারো হাব হচ্ছে গ্রুপ চ্যাটের মতো, আর সুইচ হচ্ছে ইনবক্সের মতো, ঠিক আছে? তো সুইচ হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, সবাইকে কানেক্ট করবে, সংযোগ প্রদানকারী প্রধান ডিভাইস। কিন্তু ওর সাথে ওর সাথে হাবের পার্থক্যই হচ্ছে তোমার সুইচ যেটা করতে পারে সেটা হচ্ছে সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটার সুনির্দিষ্ট পোর্টটাতে পৌঁছায় দেয়। কিন্তু হাব করবে কি, ও হচ্ছে সবাইকে পৌঁছা দেবে। তুমি একটা মেসেজ দিছো একদম স্পেসিফিক একজনের, যে ও ছাড়া কেউ শুনবে না, ও ছাড়া কেউ জানবে না, দুনিয়ার সপ্তাহে জানায় দিছে। তো এই কাজ হচ্ছে হাব করবে, কিন্তু সুইচ করবে না। ও হচ্ছে ইন্টেলিজেন্ট, ও হচ্ছে অ্যাকচুয়ালি বুদ্ধিমান। ও যারা যা পাঠানো ঠিক তারা সুনির্দিষ্ট হবে সেটাই পাঠাবে, ঠিক আছে? সুইচের সুবিধা অসুবিধা তো হাবের সাথে কম্পেয়ার করতে বলতে পারবা। তবে সুইচের একটা ব্যাপার, যেটা সুইচের কনফিগারেশন একটু জটিল। হাব আবার হচ্ছে আলা হলো, তো হাবটা কনফিগার করা সহজ, ঠিক আছে? তাহলে ভাই হাব সুইচ তো বুঝলাম, রাউটার জিনিসটা কি? হাব আর সুইচ হচ্ছে একটার সাথে আরেকটার কানেকশন। একবার বলছি এগুলোর সাথে ইন্টারনেট কানেকশন হয়েছে, হয়নি। ইন্টারনেট যখন তুমি কানেকশন করতে যাবে, ইন্টারনেট কানেকশন করার বেলায়, ইন্টারনেটের পথ খোঁজা বেলা, রাউটিং করার বেলা তোমার লাগবে রাউটার। এটা বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেম, যেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে 2 বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের সাথে ডেটা আদান প্রদান ব্যবস্থা করে। রাউটার হচ্ছে বিভিন্ন কমিউনিকেশন নেটওয়ার্কে ডেটা আদান প্রদান করে, এবং এটা তোমাকে ইন্টারনেটের সাথে যুক্ত করবে, ঠিক আছে? তো রাউটারের সুবিধা অসুবিধা এদিকে বলা আছে, রাউটারের এবং রাউটার আর গেটওয়ের মধ্যে একটা পার্থক্য আছে। রাউটার আর গেটওয়ে সেম, বাট একটা ডিফারেন্স হচ্ছে কি, রাউটার একটা স্পেসিফিক প্রোটোকলে কাজ করে। তুমি রাউটার দিয়ে স্পেসিফিক একটা প্রোটোকলেই কাজ করতে পারবে, ঠিক আছে? রাউটার নরমালি এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকল যাইতে পারে না, কিন্তু তোমার পারে, গেটওয়ে পারে, ঠিক আছে? রাউটার পারে না, কিন্তু গেটওয়ে পারে, ঠিক আছে? তো এই গেল ব্যাপার। গেটওয়ে কি করে? গেটওয়ে হচ্ছে নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করে। ও হচ্ছে একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে, যেটা হচ্ছে বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকলকে ট্রান্সলেট করে এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করে। এই যে এক প্রোটোকলকে আরেক প্রোটোকলের সাথে সংযুক্ত করা, এই জিনিসটাই হচ্ছে তোমার রাউটার পারে না, কিন্তু হচ্ছে গেটওয়ে পারে। গেটওয়ে সবগুলো কানেক্ট করে দিবে, কিন্তু তোমার রাউটার কানেক্ট করতে পারো। তুমি সবগুলো আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারো। ও যখন এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা অ্যাক্সেস করবো, তখন এফটিপি করতে পারবে না। ও তখন হচ্ছে এফটিপি অ্যাক্সেস করতে হবে না, ও তখন কোনো আইপি অ্যাক্সেস করতে হবে না। ও যখন যেটা থাকবে ঠিক সেটাকে অ্যাক্সেস করবে, ঠিক আছে? এই গেল ব্যাপার। তো গেটওয়ের এরকম সুবিধা অসুবিধা আছে, এগুলো বলছে যে গেটওয়ে হচ্ছে বাধা সম্ভাবনা কম, বিভিন্ন প্রোটোকলকে যুক্ত করে, কিন্তু ওর গতি অনেক কম, অন্য ডিভাইসের চেয়ে অনেক বেশি দামি, আর কনফিগারেশন কঠিন। গেটওয়ে যেহেতু অনেকগুলো প্রোটোকল সাথে যুক্ত হয়, ওর কনফিগারেশন কঠিন। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি, এটা কি? এটা হচ্ছে তোমার পিসির মধ্যে তুমি যে কানেকশন দিতেছো, অনেক সময় তোমার পিসিতে এখন তো বিল্ট ইন পোর্ট দিয়ে দেয় মাদারবোর্ডে, কিন্তু পুরোনো সময় একটা সময় ছিল যে পিসির মধ্যে নেটওয়ার্কের পোর্ট থাকতো, তখন আল্লাহ একটা কার্ড লাগানো লাগতো, এটাকে আমরা ল্যান্ড কার্ড বলতাম, ইথারনেট কার্ড বলতাম। ওই কার্ডের মধ্যে পোর্ট থাকতো, ওই পোর্ট দিয়ে হচ্ছে তোমার ওই পোর্ট দিয়ে হচ্ছে বলতে গেলে ইন্টারনেটটাকে পিসির সাথে কানেকশন দেওয়া হয়। বর্তমান সময় যেটা হয়েছে, অধিকাংশ এনআইসি কার্ড হচ্ছে কম্পিউটারের সাথে বিল্ট ইন থাকে, কিন্তু হচ্ছে এক্সট্রা কার্ড লাগিয়ে নিলে হয় কি, তুমি একটা এক্সট্রা সেফটি পাচ্ছ, তুমি একটা এক্সট্রা স্পিড পাচ্ছ, একটা ভালো কানেক্টিভিটি পাচ্ছ, এইগুলো হচ্ছে কাজ করে। এবং এই কার্ডে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে 48 বিটের একটা একদম ইউনিক একটা নাম্বার, 48 বিটের একটা অদ্বিতীয় কোড তোমাকে দিবে, ঠিক আছে? এই অদ্বিতীয় কোডটা হচ্ছে ইন্টারনেটে তোমার ডিভাইসের পরিচয়, এবং এটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। যদি কখনো কোশ্চেন আসে ম্যাক অ্যাড্রেস কি, এই ম্যাক অ্যাড্রেসটা জেনে রেখো। তোমার কার্ডের যে নাম্বার, এই কার্ডের নাম্বারটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তুমি দুনিয়াতে যেখানে যে ইন্টারনেটে যেভাবে ঢুকো না কেন, তোমার ডিভাইস যত অ্যানোনিমাস করো না কেন, ম্যাক অ্যাড্রেসটা থাকবে। ভিপিএন এ মানুষ এই জিনিসটাই ভার্চুয়াল প্রক্সি লাগে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা বা হচ্ছে আইপিটা চেঞ্জ করার চেষ্টা করে, বাট দিস ইজ দ্য থিং ওয়ার ইট অ্যাকচুয়ালি কাম। ওকে, কমন নেটওয়ার্কিং এর কাজ অনেক কিছু বলা আছে। টপোলজিতে আসি।
টপোলজিতে আসি, ঠিক আছে। টপোলজিটার ক্ষেত্রে আমি যদি স্লাইডে দেখে, টপোলজিতে আসলে কি বলছে, টপোলজিটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে একটার সাথে একটা সংযোগ। এই যে নেটওয়ার্কিং এতক্ষণ পড়লাম, একটার সাথে একজনের যে সংযোগটা, এই নেটওয়ার্কিংটাই হচ্ছে টপোলজি। এখন নেটওয়ার্কিং এর সুবিধা বিবেচনায় এবং প্রকারভেদ বিবেচনায় নানা রকম টপোলজি হয়। টপোলজিগুলো কি কি হচ্ছে, তোমার বাস, রিং, স্টার, ট্রি, মেশ আর হাইব্রিড। এই যে টপিকটা পড়াতেছি না, এই টপিকটা হচ্ছে একদম 5 স্টার টপিক। এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা আসবে, ঠিক আছে, এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। আসো টপোলজি নিয়ে ঘাটি, আমরা হচ্ছে টপোলজি নিয়ে ঘাটি। ওকে, সো টপোলজি নিয়ে যখন আমরা ঘাটতে যাবো, টপোলজির মধ্যে কি কি পাইতেছি হচ্ছে স্টার, রিং, বাস, ট্রি, এগুলো তো বললাম। তো প্রথমে আসি স্টার টপোলজি। স্টার টপোলজিতে কি হয়, স্টার টপোলজিতে নেটওয়ার্কে হচ্ছে সবগুলো কম্পিউটার একটা কেন্দ্রীয় জাংশনে যুক্ত থাকে। স্টার কিরকম হয়, মাঝখানে একটা কেন্দ্রবিন্দু, বাকি ওখান থেকে হচ্ছে স্টার এরিয়াগুলো বের হয়, ফলাগুলো বের হয়। তো স্টার টপোলজিতে যেটা হয়, মাঝখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে। এটা হাব হইতে পারে, সুইচ হইতে পারে, কিছু ক্ষেত্রে সার্ভার হইতে পারে। এইটা থেকে হচ্ছে তোমার বাকি সব ক্লায়েন্টে হচ্ছে কম্পিউটারে কানেকশন যায়, এবং একটা কম্পিউটারের সাথে কানেক্ট হয় ওই সার্ভারের থ্রুতে। ও হচ্ছে ডিরেক্টলি ওর সাথে কানেক্ট করতে হবে না। এই ল্যাপটপটা হচ্ছে এই প্রথমে হাবে আসবে, তারপর ওর সাথে কানেক্ট হবে। ও প্রথমে হাবে আসবে, তারপর হচ্ছে এই পিসির সাথে কানেক্ট হবে। প্রিন্ট করতে হবে, ডিরেক্ট প্রিন্টারে কানেক্ট করতে হবে না। ও হচ্ছে এই হাবের মধ্যে আসবে, তারপর কানেক্ট হবে। এটার সুবিধা, স্টার টপোলজির সুবিধা হচ্ছে যে কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলেও হচ্ছে কোনো সমস্যা হয় না, ইজিলি রিপ্লেস করা যায়, তারের খরচ কম, খুব সহজে হচ্ছে সেট আপ করা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে একটা থেকে একটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যায় না, এবং অন্যান্য ডিভাইস নষ্ট হলেও যেহেতু সমস্যা নেই সেটা ঠিক আছে, বাট যদি কোনো কারণে হাব নষ্ট হয়ে যায়, সব ডিভাইস ঠিক আছে, হাব নষ্ট হয়ে গেছে, পুরো সিস্টেম অচল হয়ে যাবে, পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে। কোনো জায়গায় সার্ভার গেলে বা কোনো জায়গায় হাব সুইচ গেলে ওই জায়গায় অচল হয়ে যাবে, ঠিক আছে। স্টার নেটওয়ার্কে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কোনো কারণে কেন্দ্রীয় কম্পিউটারের দক্ষতা হারলে নেটওয়ার্কটি হচ্ছে কর্মদক্ষতা হারায়, নেটওয়ার্কটি হচ্ছে কর্মদক্ষতা হারায়। তো এখানে হচ্ছে সুবিধা অসুবিধা এটা বলা আছে, এই আর কি। আসতেছে 1 মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে স্টার্টআপ হলো যে সুবিধা অসুবিধা তো বললাম। তো হচ্ছে রক্ষণাবেক্ষণ সমস্যা এগুলো হচ্ছে নিরূপণ সহজ, কোনো একটা প্রবলেম হলে ট্রাবল শুট করা ইজি, কানেকশন ইজি, সেট আপ ইজি, সবকিছু ইয়া থাকলেও অসুবিধা হচ্ছে একটা জায়গায় যে ওই হাবের মাধ্যমে যোগ থাকে, হাব গেলে সব শেষ। এবং স্টার্টআপ হলো যেটা আরেকটা যেটা সমস্যা, কেবল অনেক লাগে, অনেক বেশি কেবল লাগে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কেবল ব্যবহৃত হয়, যেটার কারণে এটা হচ্ছে একটা ব্যয়বহুল প্রসেস। ব্যয়বহুল প্রসেস, কম খরচে কিছু একটা করতে চায় সেই ক্ষেত্রে এই স্টার টপোলজি সাজেস্ট করা যাবে না। রিং টপোলজি কি, রিং টপোলজি হচ্ছে একটা চক্রের মতো, রিং টপোলজি হচ্ছে একটা চক্রের মতো, যে তোমার এই 5টা কম্পিউটার আছে এবং 5টা কম্পিউটার কেন্দ্রীয়ভাবে যুক্ত না হয়, ওর সাথে ও যুক্ত, ওর সাথে ও যুক্ত, ওর সাথে ও যুক্ত, ওর সাথে ও যুক্ত, আবার ওর সাথে কমিউনিকেট করতে বসে, ওর সাথে কমিউনিকেট করতেছে। রিং টপোলজি হচ্ছে সেট আপ করা সহজ সহজ, তার সবচেয়ে কম লাগে, খরচ সবচেয়ে কম, সেট আপ সবচেয়ে ইজি, কোনো রকম কেন্দ্রীয় ডিভাইস টিভাইস কিছু লাগে না, একজন তার সাথে পাশের জনের সাথে সরাসরি কানেক্টেড থাকে। কিন্তু এটার অসুবিধা সবচেয়ে বেশি আমি আমি মনে করি, কারণ একজনের সাথে যদি দূরবর্তী কারো কানেক্ট করতে হয় তখন হচ্ছে অন্যজনের থ্রুতে কানেক্ট করতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে তুমি একজনকে মেসেজ দিবা, ওইটা দেওয়ার জন্য তোমার আরেকজনের সাহায্য না লাগছে, যে বন্ধু আমার মেসেজটা একটু ওকে পাঠায় দে, ওকে একটু আমার মেসেজটা সেন্ড করে দে, এরকম একটা কিছু করা লাগতেছে। সো এই জিনিসটা হচ্ছে, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে একটা পিসি বাদ, আমি পিসি বাদ দিলাম, পিসি গেলে একটা ডিভাইস গেলে তো নেটওয়ার্ক অচল হবেই। যদি একটা কেবলও যায়, যদি কোনো কারণে একটা কেবলও ড্যামেজ হয়, পুরো নেটওয়ার্ক যাবে, পুরো সিস্টেম অচল হয়ে যাবে। এটাও একটা বড় সমস্যা, ঠিক আছে, এটা একটা বড় সমস্যা, রিং টপোলজির একটা সমস্যা, ঠিক আছে। স্টার টপোলজি তো বলছি। নেক্সট যেটা আসবে, নেক্সটটা হচ্ছে এখানে সুবিধা অসুবিধা সবই বলা আছে, আমি যা যা বলতেছি এগুলোই আসবে, ঠিক আছে। এবং এখানে যদি তুমি কোনো রকম ট্রাবল শুটও করতে যাও, ট্রাবল শুট করতে গেলে তুমি অ্যাকচুয়ালি ঝামেলাটা কোন জায়গায় তুমি বুঝবা না, কারণ সামান্য একটা জায়গায় তার সমস্যা হলো নেটওয়ার্ক অচল, তো এটার নেটওয়ার্ক নিরূপণ এত সহজ না, এটা ট্রাবল শুটিং। এবং এখানে হচ্ছে কম্পিউটার তুমি যত বাড়াবা, নেটওয়ার্কটা রিংটা যত বড় হবে, আস্তে আস্তে তোমার ডেটা ট্রান্সমিশন স্পিড তত স্লো হবে। এবং এটার সফটওয়্যারটা জটিল, এটা হচ্ছে একটা এক্সট্রা, এই জিনিসটা এক্সট্রা, এটা আমিও জানতাম না।
যাই হোক, তো এই একটা জিনিস। বাস জিনিসটা কি? বাস হচ্ছে বাস নেটওয়ার্ক টপোলজি। দেখো, রিং টপোলজি কিন্তু কোনো বেস ছিল না, কোনো একটা স্পেসিফিক সেন্টার, কোনো কোর ছিল না। স্টার টপোলজি কোর ছিল একটা বাস, একটা বাস বলে একটা হাব, একটা সুইচ, এরকম। বাস টপোলজি বেলা হয় কি, ও একটা ব্যাকবোন থাকে, ওর একটা তারের মেইন ওয়্যারের ব্যাকবোন থাকে। ওই ওয়্যারের ব্যাকবোনটার ভিত্তিতে ও হচ্ছে সব জায়গার সাথে কানেক্ট হয়। যেমন এই যে এখানে একটা ব্যাকবোন দেওয়া আছে, এই ব্যাকবোনটা হচ্ছে তোমার সবগুলোর সাথে আলাদাভাবে কানেক্টেড প্রত্যেকটা, এবং এই ব্যাকবোনটা দিয়ে হচ্ছে মেইনলি যায় তারটা বা কানেকশনটা যায়, এবং ওই কানেকশনটা আস্তে আস্তে হচ্ছে ওই ব্রাঞ্চ হয়ে প্রত্যেকটা ডিভাইসের সাথে হচ্ছে কানেক্ট হয়। তো এখন এখানে সমস্যা হচ্ছে কি, এখানে সমস্যা অ্যাকচুয়ালি না, এখানে সুবিধা যেটা হচ্ছে, এখানে সুবিধাটা হচ্ছে নেটওয়ার্ক খুবই সাধারণ, ফিজিক্যাল লাইনের সংখ্যা একটা, যে ফিজিক্যাল এক মেইন লাইন একটাই যাচ্ছে। সো এখানে হচ্ছে তোমার এটাকে খুব তুমি ইজিলি এক্সপ্যান্ড করতে পারছো, মেইন লাইনটাকে একটু বাড়াইলে তুমি ওখানে আরো বেশি কম্পিউটার লাগাতে পারছো। রিং এক্সপ্যান্ড করার একটু সমস্যা, স্টারও লিমিটেশন আছে, কিন্তু বাসে লিমিটেশন নাই। তো এখানে হচ্ছে ব্যাকবোন বা বাস সহজেই সম্প্রসারণ করা যায়, এটা সহজ সরল আছে, ছোট আকার নেটওয়ার্কের জন্য খুবই উপযোগী। এবং একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা অন্য কোনো তারের সমস্যা হলো, তুমি জাস্ট ওই কম্পিউটারে খুলো, বাকি নেটওয়ার্ক সচল রাখতে পারো, কোনো সমস্যা নেই। রিং এর মতো মাঝখানে পুরো নেটওয়ার্ক ব্ল্যাক আউট হয়ে যাবে না। কিন্তু বাসের অসুবিধাটা হচ্ছে, তুমি যখন বাসের ব্যাকবোনে হাত দিবা পুরো বাস অচল। তুমি যখন বাসের ব্যাকবোনে মূল বাস যদি নষ্ট হয়ে যায়, তখন পুরো সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যাবে। এবং এখানে একটা সমস্যা হচ্ছে, ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নেই। ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো সমন্বয়ের ব্যবস্থা নাই, মানে হচ্ছে তোমার ডেটার একটা হযবরল অবস্থা, যে কোনো সময় যে কেউ ডেটা ট্রান্সমিট করতে পারবে। স্টার টপোলজিতে কিন্তু হচ্ছে এই জিনিসটা যেহেতু হাব বা সুইচের মাধ্যমে কন্ট্রোল হইতো, সো ওরা কিন্তু একটা ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেটাটাকে খুব সুন্দরভাবে সর্ট করতো। রিং টপোলজিতেও হচ্ছে এই সমস্যাটা আছে, যে ডেটা ট্রান্সমিশন সমন্বয় একজন একজনের মাধ্যমে যাবে, এটা একটা প্রবলেম ছিল। কিন্তু বাসের ক্ষেত্রে সমস্যাটা হয় কি, একই সাথে অনেক সবাই ডেটা পাঠালে যেটা হবে, নেটওয়ার্ক কি করবে, সার্ভার ক্র্যাশ করবে, যেটা ওয়েবসাইটে অনেকে একসাথে ঢুকলে হয়। বাস টপোলজিতে এই একটা সমস্যা হওয়া পসিবল, যে কোনো সময় যে কেউ যখন ডাটা পাঠাবে, ডেটা ট্রান্সমিশন লেভেলে বেশি চলে গেলে ট্রাফিক শুরু হবে, এবং ওই ট্রাফিক আসলে কমা যাবে না। নেটওয়ার্কের কম্পিউটার সংখ্যা বেশি হলে ট্রান্সমিশন বিঘ্নিত হবে। বাস টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয়মূলক তুলনাভাবে বেশ জটিল, কারণ কি বাসের একটা মাত্র স্থানীয় ত্রুটি হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। একটা ত্রুটি বা একটা ব্রেকও হচ্ছে অচল করে দেবে, কোন জায়গায় ব্রেক এটা বের করে একটু কষ্ট, এবং ডেটা ট্রান্সমিশনের গতি একটু কম। ট্রি নেটওয়ার্কটা কি? ট্রি নেটওয়ার্ক হচ্ছে তোমার ডালপালা মতো, যে হচ্ছে প্রথমে একটা সার্ভার থাকবে, সেই সার্ভার থেকে দুটো পিসিতে আসবে, ওই মেইন কম্পিউটার থেকে বাকি নিচে দুটো কম্পিউটার, আবার ওই কম্পিউটারগুলো থেকে ওগুলো থেকে নিচের কম্পিউটার। মানে এটা হচ্ছে তোমার অফিস নেটওয়ার্কের জন্য বেস্ট, যে একটা সার্ভারের সাথে হচ্ছে একদম মেইন বস সিইও দুইজনের, বা সিইও শুধু যে সিইও তার হচ্ছে পিসিটা কানেক্ট থাকবে, সে হচ্ছে তার মেইন, তার নিচে যারা আছে জেনারেল ম্যানেজার, ডিরেক্টরি ম্যানেজার, ওদের সাথে হচ্ছে পিসি গুলাকে হচ্ছে তার সাথে করলে নেটওয়ার্ক দিলে, এবং ওদের নেটওয়ার্কের সাথে ওদের যে অ্যাসোসিয়েটেড মানুষ তারা হচ্ছে নেটওয়ার্কটা পেলো। তো এইভাবে ট্রি হিসেবে ছড়াইলো। কোনো এমপ্লয়ের পিসি নষ্ট হলে হচ্ছে উপরে প্রভাব পড়বে না, সুন্দরভাবে নেটওয়ার্ক হচ্ছে যাবে। কিন্তু যদি কোনো কারণে সার্ভার যায় বা হচ্ছে সিইওর পিসিতে সমস্যা হয়, দেখা যাবে নিচে সব অচল। এটা হচ্ছে ট্রি এর একটা প্রবলেম। আর একটা প্রবলেম যেটা হয় ট্রি টপোলজির ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি এক দুই ধাপ পর্যন্ত ব্রাঞ্চিং করে হায়ারার্কি করতে পারলা। প্রথমে সার্ভারের পর একটা লেয়ার দিলা, আবার হচ্ছে আরেকটা লেয়ার দিলা, তিনটা লেয়ার পর্যন্ত দিলা, এরপর তুমি যখন আরো টাকা পয়সা বের করতে যাবা, তোমার 12টা বেজে যাবে, তোমার হচ্ছে অনেকগুলা শাখা প্রশাখা দেওয়া লাগবে, ট্রান্সমিশন রেট কমে যাবে, তারের খরচ বেড়ে যাবে, বহুত কিছু সমস্যা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে সমস্যা হয়। ঠিক আছে, ওই ব্যবস্থাপনার কাজে এটা যদিও খুব উপযোগী, শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে সম্প্রসারণ করা যায়, নতুন কোনো নোট সংযোগ বাদ দিলে হচ্ছে স্বাভাবিক কার্যক্রম অসুবিধা হয় না, কিন্তু টপোলজি জটিল, এবং কোথাও মেইন ত্রুটি দেখা দিলে হচ্ছে নেটওয়ার্ক অচল হয়ে যায়। মেশ যেটা, মেশ হচ্ছে সব দিক দিয়ে পারফেক্ট, সবার সাথে সবার ইন্ডিভিজুয়াল কানেকশন, কোনো ইন্টারফেয়ারিং ডিভাইস বা কিছু নাই, একজনের সাথে ডিরেক্ট কানেকশন। এবং এই ক্ষেত্রে যে কানেকশনটা হচ্ছে, এই কানেকশনটা হচ্ছে ডিরেক্ট হওয়ায় ট্রান্সমিশন স্পিড খুব ভালো, ডিরেক্ট ইন্টারাকশন হইতেছে, কোনো কিছুর উপর নির্ভর করতেছে না, একটাকে রিমুভ করলে হচ্ছে পুরাটায় কোনো প্রভাব পড়তেছে না, সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু ঝামেলা যেটা হয়, এটার খরচ অনেক বেশি, এটার ঝামেলাটাই হচ্ছে মিলে, এটা খরচ অনেক বেশি, এবং এটার কনফিগারেশন, এটার একটার সাথে যোগাযোগ, কিন্তু যত বেশি পিসি বাড়বে, প্রত্যেকের সাথে প্রত্যেক ইন্ডিভিজুয়াল কানেকশন দিতে প্রচুর জটিল একটা সমস্যার মধ্যে যাইতে হবে। ঠিক আছে, এটা ছাড়া এটার বাকি সব সমস্যাও ইজিলি সমাধান করা যায়, এটার স্পিডও ভালো, এটা নেটওয়ার্কিংও ভালো, এটা ট্রাবল শুটিংও, মানে সব দিক দিয়ে এটা একদম পারফেক্ট। ঠিক আছে, আর হাইব্রিড হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে টপোলজিগুলো পড়ে আসছি, সেই টপোলজিগুলারই মিক্সচার, একাধিক টপোলজি তুমি একসাথে মিক্স করে হচ্ছে ইউজ করলা। ঠিক আছে, এখন কথা হচ্ছে, তুমি যখন হাইব্রিড টপোলজির সুবিধা কি, হাইব্রিড টপোলজির সুবিধা হচ্ছে তুমি নেটওয়ার্ক এক্সটেন্ড করতে যেমন সুবিধা হচ্ছে, তুমি একাধিক টপোলজির সুবিধাও পাচ্ছ। অসুবিধা হচ্ছে তুমি একাধিক টপোলজির অসুবিধা পাচ্ছ। তুমি স্টারার মেশ যদি কম্বাইন করে হাইব্রিড করো, তুমি স্টারার মেশের সুবিধাও যেমন পাবো, তুমি স্টারার মেশের অসুবিধাগুলো পাবা। ঠিক আছে, তুমি স্টারার মেশের অসুবিধাগুলো হচ্ছে পাবা।
আমাদের লাস্ট হবে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড মানে হচ্ছে মেঘ, এটা রূপক ধর্মী হিসেবে ব্যবহার করেছে। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে সোজা ভাষায় যে তোমার বিভিন্ন নেটওয়ার্কের সংযোগ সমূহ, কম্পিউটার ব্যবস্থা সমূহ যেগুলো হচ্ছে অনলাইন সার্ভিসের অন্তর্ভুক্ত। ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে সোজাভাবে যদি উদাহরণ দিই, গুগল ড্রাইভ হচ্ছে তোমাকে একটা ক্লাউড স্টোরেজ দিচ্ছে। ওই স্টোরেজ কিন্তু তোমার নিজের স্টোরেজ না, সে একটা স্টোরেজ বানায়, সে হচ্ছে ইন্টারনেট ছেড়ে দিছে। তুমি ঠিক যতটুকু স্টোরেজ লাগবে ততটুকু স্টোরেজের জন্য তাকে একটা পেমেন্ট দিয়ে ওই স্টোরেজটা হচ্ছে অ্যাক্সেস নিতে পারতেছো। যতটুকু টাইমের জন্য যতটুকু পরিমাণ স্টোরেজ তুমি নিতেছো ঠিক ততটুকুর জন্যই তোমাকে পেমেন্ট দিতে হইতেছে, এবং তোমার নিজস্ব কোনো রিসোর্স খরচ হচ্ছে না, তুমি ওই রিসোর্সকে ভাড়া নেওয়ার মতো করে খরচ করতে পারতেছো। এই যে দূরে থেকে কোনো একটা সুবিধা, কম্পিউটিং সার্ভিস এভাবে হচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারা, এইটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। এই যে আমরা ইউটিউবের, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, আমরা যেগুলো চালাই বলতে গেলে আমরা কাইন্ড অফ ক্লাউড কম্পিউটিং করি, আমরা তাদের সার্ভিসটা পেমেন্টের বিনিময়ে ইউজ করি। এখন কথা হচ্ছে ফেসবুক, ইউটিউব তো আমরা ফ্রি চালাই, এটা কাইন্ড অফ পেমেন্ট লাগতেছে না। কোথায়? ডাটা কিনে চালাইতেছি বা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করছি, ওইটা পেমেন্ট লাগতেছে। স্পেসিফিক হচ্ছে স্টোরেজ বা স্পেসিফিক কোনো সার্ফিং এর পেমেন্ট, ব্রাউজিং এর পেমেন্ট লাগতেছে না। কিন্তু যখন আমরা প্রিমিয়াম অ্যাক্সেস করতে চাই তখন দেখা যায় ওদেরকে স্পেসিফিক্যালি আমাদের পেমেন্ট করা লাগে। যেমন গুগল ওয়ানে তুমি যদি প্রিমিয়াম নিতে চাও, ইউটিউব প্রিমিয়াম নিতে চাও, সেই ক্ষেত্রে লাগে। এখানে ক্লাউডের অনেকগুলো ভাগ দেওয়া আছে, এত ভাগ আসলে লাগবে না, ক্লাউডের ক্লাসিফিকেশন লাগবে না। ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সুবিধাটা পড়বা যে হচ্ছে তোমার ঠিক যতটুকু দরকার ততটুকু পাইতেছো, তোমার নিজস্ব হচ্ছে, আবার ওইটার জন্য একটা সিস্টেম, জাস্ট তোমার ওই একটা সুবিধার জন্য একটা সিস্টেম আলাদা বিল্ড করতে হইতেছে না, সেই খরচটা কমে যাইতেছে। তোমার কর্মশক্তিগুলোকে হচ্ছে তুমি যেটুকু খরচ, যেটুকু জিনিস দরকার সেটুকু তুমি অনেক কম খরচে বাস্তবায়ন করতে পারছো, যেহেতু তোমার এত কিছু বানানো লাগতেছে না। তোমার কস্ট কাটিং করা পসিবল, মূলধন বিনিয়োগ সবকিছু মিলে তোমার কস্ট কাটিং হচ্ছে, তোমার টাকা বাঁচতেছে। সবগুলাকে এটাকে হচ্ছে ভেঙে ভেঙে অনেকগুলো পয়েন্ট বলছে। ঠিক আছে, এবং ইজিলি অ্যাক্সেসিবল, এটা একটা খুবই বড় পয়েন্ট যে খুব ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে। ঠিক আছে, অধিক কার্যকর প্রকল্প, কর্মী প্রশিক্ষণ ব্যয় হচ্ছে অনধিক, যে তোমার এইটার জন্য হচ্ছে খুব বেশি ওয়ার্কারও লাগতেছে না, তুমি নিজেই হচ্ছে অ্যাক্সেস করতে পারছো না, একটা সার্ভার বিল্ড করার জন্য ওয়ার্কার দাও, টাকা দাও, মেইনটেনেন্স, বহুত কিছু। ঠিক আছে, নতুন সফটওয়্যার লাইসেন্স, তোমার ওইটার জন্য আলাদাভাবে সফটওয়্যার লাইসেন্স করা লাগছে না, লাগবে তোমার একটা জিনিস, কিন্তু ওই একটা জিনিস চালানোর জন্য আরো 10টা জিনিসে তোমার ইনস্টল লাইসেন্স করা লাগতেছে, এত দরকার নেই। এইসব হচ্ছে বলতেছে ব্যবহার ইউজ করতেছে, এবং মোটামুটি হচ্ছে তোমার এই সুবিধাগুলাই ক্লাউড কম্পিউটিং থেকে পাওয়া যায়। সো মোটামুটি আমরা যা যা বললাম, এতক্ষণ ধরে আলোচনা করলাম, স্লাইডের মধ্যে আমি এই টপিকগুলাই আনছি। ঠিক আছে, এবার আসলে বিগত বছর কিছু বোর্ড কোশ্চেন তোমাদের দেখাই, যে এতক্ষণ আমি যা যা বলছি, এতক্ষণ আমি যা যা পড়াইছি, নেটওয়ার্কিং এর মধ্যে দিন শেষে এইগুলাই ঘুরে ফিরে আসে। আমি হয়তো খুব অল্প কথায় বলছি, বাট তুমি চিন্তা করে দেখো, এই যে অল্প কথা, অল্প জিনিসগুলো বলছি, এই ছোট ছোট জিনিসগুলো বুঝলে কিন্তু তোমার সেকেন্ড চ্যাপ্টার হয়ে যাচ্ছে, খুব বেশি কঠিন না। জিনিসপত্র অনেক বেশি এবং অনেক গোজামিল মার্কা দেখে আমাদের কাছে ভয় লাগে, বাট তুমি যদি এগুলোকে রিলেট করে পড়তে পারো খুব ইজি। দেখো ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন। ঢাকা বোর্ড 24 কি কোশ্চেন আসছে, এরকম নেটওয়ার্ক দিছে একটা দুইটা, আর জিজ্ঞেস করছে সুইচ কি আমরা তো জানি। প্রোটোকল বলতে কি বোঝায়? প্রোটোকল বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, ওই যে বললাম এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলে কানেক্ট। প্রোটোকল হচ্ছে, যদি প্রোটোকলের আক্ষরিক মিনিং ধরো, এটার মানে হচ্ছে একটা সেট অফ রুলস। যে সেট অফ রুলস কিসের রুলস? যে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় কানেকশন হওয়ার, নেটওয়ার্কিং ক্ষেত্রে হচ্ছে একটা ডিভাইসের সাথে একটা ইন্টারনেটে কানেক্ট হওয়ার কিছু সেট অফ রুলস আছে। সে যখন এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য কানেক্ট হয়, তখন যে প্রোটোকল ইউজ করে সেটাকে বলা হয় এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। যখন আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করি তখন আমরা ইউজ করি এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যখন ইন্টারনেট সার্ভ করি তখন ইউজ করি আইপি ইন্টারনেট প্রোটোকল। এই জিনিসটা হচ্ছে বুঝাইছে। নেটওয়ার্ক ওয়ানের টপোলজি কি? নেটওয়ার্ক ওয়ানে হচ্ছে দুটো টপোলজি দেখা যায়, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে রিং। বাস আর রিং তুমি ব্যাখ্যা করলে, একটু আগে যেটা পরে আসছি। সম্পূর্ণ নেটওয়ার্ক রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 এবং 3 এর টপোলজির মধ্যে কোনটা অধিক উপযোগী? নেটওয়ার্ক সচল থাকবে কিন্তু তুমি এক ডিভাইস খুলে আরেক ডিভাইস লাগাবো, কোনটা উপযোগী? দেখো এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে রিং। তুমি যদি রিং এর একটা খুলে একটা লাগাও, খুলা লাগানো পরে তুমি খোলা মাত্র নেটওয়ার্ক অচল, তুমি রিং এর মধ্যে এই কাজ করতে পারো না। কিন্তু নেটওয়ার্ক 2 এ তুমি হচ্ছে যদি একটা পিসিতে খুলে 3 দিন রেখে দাও, তাও কোনো সমস্যা নেই, পুরো নেটওয়ার্ক সচল থাকবে। সো সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 এবং 3 এর মধ্যে নেটওয়ার্ক 2 অধিক উপযোগী। তুমি যদি কোনো কিছু চেঞ্জ না করো, জাস্ট এটাকে খুলে একটা নিউ পিসি কানেকশন দাও, যতক্ষণে খুলে নিউ পিসি সংযোগ না দিতেছো পুরো নেটওয়ার্ক তোমার অচল। কিন্তু এখানে এরকম কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো দেখো ইজি জিনিস। কিন্তু তুমি যখন আসতেছো কুমিল্লা বোর্ডে তখন কি দেখতেছো? দেখো মুগ্ধ তার অফিসে 10টা কম্পিউটার 5টা ল্যাপটপকে এমনভাবে স্থাপন করতে চায় যেন একটি মাত্র কেন্দ্রীয় ডিভাইসের উপর কম্পিউটারগুলো নির্ভরশীল হয়। একটি মাত্র কেন্দ্রীয় ডিভাইস মানে কি? আমরা কি বুঝতেছি? স্টার টপোলজি, যে একটা স্পেসিফিক সেন্ট্রাল ডিভাইস থাকবে, তার উপর হচ্ছে বাকি সব কানেক্টেড থাকবে। ঠিক আছে, এবং সে বাসায় মাঝে মাঝে IEEE হচ্ছে 802.11 স্ট্যান্ডার্ড একটা প্রযুক্তির সাহায্যে সকলের সাথে তথ্য আদান প্রদান করে।
এই যে দেখো IEEE স্ট্যান্ডার্ড দিয়ে দিছে, IEEE যে স্ট্যান্ডার্ড দিছে এটা কিসের, এটা ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, সে ওয়াইফাই ইউজ করে। তো মুগ্ধর ভাষায় কোন ধরনের প্রযুক্তি ইউজ হয়, তখন যে ওয়াইফাই ইউজ হয় তুমি ওয়াইফাই নিয়ে ব্যাখ্যা টাখ্যা করলা। আর যদি জিজ্ঞেস করে মুগ্ধর অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি ইউজ হয়, তুমি বলবা হচ্ছে স্টার টপোলজি। তো দেখছো তোমার ওই যে ওয়্যারলেস মিডিয়া, ওয়্যারলেস কমিউনিকেশন থেকে কোশ্চেন আসছে, আবার হচ্ছে টপোলজি মিলেও কোশ্চেন আসছে, ঠিক আছে। ক প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব হচ্ছে দেশের বাইরে অবস্থান করা অফিসের কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সের প্রয়োজনীয়তা অনুভব করলেন। কিন্তু হচ্ছে কর্মচারী শফিক সাহেবের ইন্টারনেট সুবিধা থাকলেও ইন্টারনেট মানে তার মোবাইল ফোনে ইন্টারনেটের সুবিধা আছে কিন্তু ভিডিও কনফারেন্সিং এর সুবিধা নাই। তো তিনি ভিডিও কনফারেন্সিং সুবিধা সহ একটা মোবাইল ফোন ক্রয় করলেন এবং ক্রয় করার পর তিনি জানতে পারলেন যে MIMO মিমো সুবিধা যুক্ত একটা উচ্চ শ্রেণীর মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোনের জেনারেশন থেকে কোশ্চেনটা আসছে। WMNK এর হচ্ছে ওয়াইড মেট্রোপলিটন কানেকশন, স্টার টপোলজি সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা করো, স্টার টপোলজি কে তুমি এক্সপ্যান্ড করে ব্যাখ্যা করলা। এখানে বেশি কিছু নাই। শফিক সাহেব যে ফোনটি ক্রয় করলেন তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য, সে কোন ফোনটা ক্রয় করছে, ভিডিও কনফারেন্সিং কোনখান থেকে করা যায়। ভিডিও কনফারেন্সিং অ্যাকচুয়ালি করা যায় কিন্তু 3G থেকে, 4G তে আমরা স্পিড পাই বাট 3G থেকে অ্যাক্সেস পাই, ঠিক আছে। তো হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর জন্য হচ্ছে তিনি যেটা ব্যবহার করছেন, আচ্ছা ওয়েট, ভিডিও কনফারেন্সিং এর ইন্টারনেট সুবিধা যেহেতু এটা 3G, কারণ ইন্টারনেট সুবিধা 2G তে পাওয়া যায় না। ভিডিও কনফারেন্সিং এ নেট বেশি লাগে, কারণ তুমি এখানে ইন্টারাকশন করতেছো, কনফারেন্সিং করতেছো। এটা হচ্ছে 4G মোবাইলের জন্য লাগবে। আর MIMO যেটা মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এই মিমো সুবিধা আসে 5G থেকে। তো ইন্টারনেট সুবিধা সব মোবাইল ফোন কিনছেন, ভিডিও কনফারেন্সিং নাই, এর মানে ওনার মোবাইল ফোনটা 3G তে উনি ভিডিও কনফারেন্সিং করতে না পারে কিনছেন 4G। এখন 4G কেনার পর শুনছেন একটা মোবাইল আছে 5G, ঠিক আছে। তো প্রথমে যে ফোনটা ক্রয় করলেন সেটা তোমার প্রযুক্তিগত বৈশিষ্ট্য মানে 4G বৈশিষ্ট্য বলতে হবে। আর পূর্বে যারা ব্যবহার করতেন এবং নতুন ফোনটা ক্রয় করার বাজারে যারা উন্নত প্রযুক্তি আসছে সেই দুটো প্রযুক্তিগত পার্থক্য, মানে সোজা ভাষায় তোমার কাছে যেটা চাইছে সেটা হচ্ছে 3G আর 5G এর পার্থক্য, 3G আর 5G এর পার্থক্য চাইছে, 3G আর 5G এর পার্থক্য চাইছে। আর এখানে হচ্ছে তোমার 4G কে এক্সপ্লেইন করতে বলছে। পরে কোশ্চেনটা কি আসছে, আসাদ সাহেব তার অফিসের কম্পিউটারগুলো আমাদের নেটওয়ার্ক স্থাপনের জন্য এমন ধরনের তার ব্যবহার করলেন যা বাকালে ডেটা লস হয়। তিনি দুইটা শাখা অফিসের জন্য এই দুইটা স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক ব্যবহার করেন। খেয়াল করে দেখো, বাকালে ডেটা লস কোন ক্ষেত্রে হয়, অপটিক্যাল ফাইবারে হয়। তো বাকালে যেটা ডেটা লস হয় সেই তারটার গঠন মানে কি, তোমার অপটিক্যাল ফাইবারের গঠন। দেখো যা যা পড়াইছে ওগুলো থেকে কোশ্চেন আসছে, অপটিক্যাল ফাইবারের গঠন, এগুলো সব বোর্ড কোশ্চেন ভাই। যা যা পড়াইছে তুমি যদি এগুলো দেখো তোমার বোর্ড কোশ্চেন একটাও মিস যাবে না। হাবার সুইচের মধ্যে কোনটা সুবিধাজনক, অবশ্যই সুইচ। হাব হচ্ছে হাবাগোবা, হাব মানে হাবাগোবা, ঠিক আছে। ও কিছু বুঝে না, ও একদিনে সপ্তাহে বাড়া দেয়, কারে কি বানা লাগে বুঝে না। তো সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট, সুইচ হচ্ছে বুদ্ধিমান। উদ্দীপকে উল্লেখিত স্ট্যান্ডার্ড দুইটার মধ্যে তুলনামূলক, এই যে 0.11 এটা হচ্ছে ওয়াইফাই আর 0.16 এটা হচ্ছে আমার ওয়াইম্যাক্স, ঠিক আছে। এইগুলোর মধ্যে হচ্ছে আমার স্ট্যান্ডার্ডে কি বলে কম্প্যারিজন করতে বলছে, ঠিক আছে, কম্প্যারিজন করতে বলছে। এটা কিন্তু খুব ইজি, আমরা পড়ে আসছি। এটা খুব সম্ভবত যশোর বোর্ডে হচ্ছে 2024 এখানে কি বলছে, ব্যান্ডউইথকে আমরা জানি যেটা হচ্ছে ডেটা স্থানান্তরের হার, ডেটা ট্রান্সমিশন রেট। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়, ব্লক আকারে ট্রান্সমিট রেট কোথায় হয়, এটা হচ্ছে আমার সিনক্রোনাসে হয়, এটা হচ্ছে আমার সিনক্রোনাসে হয়। ওকে, উদ্দীপকের চিত্র একে ব্যবহৃত যে ডি ডিভাইসটা আছে, ডি ডিভাইসটা গুরুত্ব কি, ডি হচ্ছে আমার এখানে সেন্ট্রাল ডিভাইস, এটা হচ্ছে আমার এখানকার সেন্ট্রাল ডিভাইস। এবং এখানে আমরা যে দেখতেছি এগুলো ডিভাইস, পুরোটা হচ্ছে আমার স্টার টপোলজি, তো ডি ডিভাইসটা ভূমিকা, এই পপোলজি লিখছে, এই টপোলজির ক্ষেত্রে হচ্ছে আলোচনা করতে হবে এই ডিভাইসটার ভূমিকা। চিত্র এবং চিত্র 2 এর মধ্যে সংযোগের ক্ষেত্রে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসগুলো তুলনামূলক আলোচনা করো, উত্তমটি নির্বাচন করো। এই দুটো থেকে বেটারটা নির্বাচন করতে বলছে চিত্র 1 চিত্র 2 এর মধ্যে। অবশ্যই বেটার কিন্তু মেশ হচ্ছে বেস্ট, সব দিক দিয়ে বেস্ট। মেশের কারণ অসুবিধা মাত্র দুইটা, ওর দুইটা অসুবিধা। একটা হচ্ছে ট্রাবল শুটিংও না, ওর অসুবিধা হচ্ছে কি বলা যায়, ওর মাত্র দুইটা অসুবিধা। একটা হচ্ছে তোমার কি বলে, একটা অসুবিধা হচ্ছে তোমার সেটআপ, আর একটা অসুবিধা হচ্ছে কস্ট। তুমি যদি জাস্ট একটা কস্টটা বিয়ার করতে পারো আর একবার সেটআপ করে ফেলো, আর কোনো সমস্যা নেই। তুমি জাস্ট কোনো মতে একবার টাকা জমায় একবার যদি মেশ সেটআপ করতে পারো, তোমার কিন্তু টপোলজি ক্ষেত্রে আর কোনো ঝামেলা হইতেছে না। কিন্তু বাকি সবগুলো ক্ষেত্রে অন্য নানাবিধ অসুবিধা, কোনটায় ট্রাবল শুটিং খারাপ, কোনটায় নেটওয়ার্ক ফ্যাসিলিটি খারাপ, কোনটায় নেটওয়ার্ক ধুমসে অচল হয়ে যায়, কোনটায় হচ্ছে তোমার স্পিড খারাপ, এটা একরকম সমস্যা, কোনটায় আবার হচ্ছে ট্রাবল শুটিং খুব জটিল, ঠিক আছে। সব রকম সমস্যাই আছে, ঠিক আছে। তো এই গেল ব্যাপার। এখানে হচ্ছে কানেক্টিং ডিভাইসগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলছে। ওকে, উত্তম নির্বাচন করতে বলে, অবশ্যই উত্তম হচ্ছে আমাদের মেশ। ওকে, তারপর আসো
তারপর হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন কি, এটা বোর্ড কোশ্চেন, শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম, কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম, টিভিতে কোন তার ব্যবহৃত হয়, আমি পড়ানোর সময় বলছি কোঅ্যাক্সিয়াল কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল। এবং এটা হচ্ছে তিনি আলোচনা করছেন মানে কোঅ্যাক্সিয়াল কেবল, যদি আমাকে তার নিয়ে কথাবার্তা বলতে পারে তার মানে হচ্ছে কোঅ্যাক্সিয়াল নিয়ে কথা বলতে হবে। গত ক্লাসে তিনি ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা আলোচনা করছেন, ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারবে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল। কেউ হচ্ছে প্রো কিনবে, কেউ হচ্ছে ফ্যামিলি ভার্সন কিনবে। এক একজনের জন্য এক এক রকম প্ল্যান থাকে, মান্থলি প্ল্যান, ইয়ারলি প্ল্যান, ফ্যামিলি প্ল্যান, এন্টারপ্রাইজ প্ল্যান। তুমি যে পরিমাণ সুবিধা চাও সেই পরিমাণ পেমেন্ট করে সেই পরিমাণ জিনিস নিবা। সো এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এক ইন্টারনেট ভিত্তিক পরিষেবা, ঠিক আছে। তো উল্লেখিত তার মাধ্যমে, যে গ নাম্বার যে কোশ্চেনটা করছে এখানে আমরা উল্লেখিত তার মাধ্যম বলতে মেইনলি হচ্ছে আরে ক্লাউড কম্পিউটিং বলে কোঅ্যাক্সিয়াল বুঝাইছে, কোঅ্যাক্সিয়াল বুঝাইছে। এবং কোঅ্যাক্সিয়ালের পর যখন পরিষেবার কথা উল্লেখ করছে, পরিষেবা নিয়ে যখন আমি বলছি তখন আমার ক্লাউড কম্পিউটিং বলছে। এবং যখন বলছে বিশ্লেষণপূর্বক মতামত দাও, এই বিশ্লেষণপূর্বক মতামতে আমি ক্লাউড কম্পিউটিং এর ইম্পর্টেন্স ব্যাখ্যা করবো, এটার জরুরি এবং এটার সুবিধাগুলো, এটার প্রয়োজনীয়তা এবং এটার সুবিধাগুলো ব্যাখ্যা করবো এবং বুঝাবো যে এই পরিষেবাটা আসলে কতখানি উপকারী। ডেটা চলাচলের মাধ্যম কি কি, ডেটা চলাচলের মাধ্যম ওয়ার্ড ওয়্যারলেস দুই রকম মাধ্যম হইতে পারে, এটার হচ্ছে সংজ্ঞাটা তুমি দিবা যে ডেটা এক পথ থেকে আরেক পথে যে মাধ্যমে চলাচল করে সেটা ডেটা চলাচলের মাধ্যম। ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় নয়, এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স, যেটা হাফ ডুপ্লেক্স, যে তুমি দুই দিকে পাঠাইতে পারতেছো, ডেটা নিতে পারতেছো, বাট এই জিনিসটা সেম টাইমে হইতেছে না, আলাদা আলাদা টাইমে হইতেছে, ঠিক আছে। উভয় দিকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু মোটামুটি ওই সিকিউটা সলভ করে ফেলছি। এবার হচ্ছে একটা পুরোনো সিকিউ দেখে, এই সিকিউটা একটু পুরোনো সিকিউ, ঠিক আছে, হচ্ছে তোমার 2023-24 এটা একটু আগের, 2019-এর সিকিউ। আপনার এবং সাফনান দুই ভাই তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে যার মধ্যে 4টি কমন রঙের তার রয়েছে। আর সাফনান হচ্ছে বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্মতন্তু বিশিষ্ট কেবল, মানে একটা হচ্ছে কাচের সূক্ষ্মতন্তু কেবল, একটা হচ্ছে 4টা কমন রঙের সাদা কেবল, ঠিক আছে, 4টা কমন রঙের সাদা কেবল। আরে 4টা কমন রঙের হচ্ছে সাদা কেবল ইউজ করে। অন্যদিকে আফনানের যে বন্ধু রাফসান তো ছোট ভাই, সে কি করে তথ্য আদান প্রদানের জন্য এমন এক ধরনের কেবল ব্যবহার করে যা ডিজিটাল অ্যানালগ উভয় ধরনের ডেটা আদান প্রদানে সক্ষম, কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়, যে টিভি নেটওয়ার্কে মানে টিভিতে কানেকশন দেয়। তো আমি কি বলছি, যখনই তোমার কেবল টিভিতে কানেকশন দিবে, টিভিতে কানেকশন মানে দিবেই হচ্ছে কোঅ্যাক্সিয়াল, নেটের লাইন দিতেছে, ওয়াইফাই লাইন দিতেছে, রাউটার লাইন দিতেছে, বিভিন্ন যে কোনো নেটওয়ার্কিং লাইন দিতেছে, নর্মাল ইউজ, লোকাল বা হচ্ছে আরেকটু ওয়াইড, তো এইসব ক্ষেত্রে সবখানে ইউজ হবে। তোমার যখনই নেটের লাইন দিবে, নেটওয়ার্কের লাইন দিবে, তখনই হচ্ছে তোমার ইউজ হবে কি বলা যায় এটাকে, টুইস্টেড পেয়ার কেবল ইউজ হবে। আর যখনই হচ্ছে আরো বেশি হাইফাই একটু হচ্ছে পর জিনিসপত্র দিবে, তখনই হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার চলে আসবে, যেখানে হচ্ছে আমার কাচের নল ব্যবহৃত হবে, উচ্চ ইয়া বিশিষ্ট। সো দেখো হাফ ডুপ্লেক্স মোড কি, একটু আগে যেটা সলভ করেছে সেম জিনিস আসছে। ক্লাউড কম্পিউটিং আর সার্ভিস মডেল ব্যাখ্যা করো। ক্লাউড কম্পিউটিং হচ্ছে কিভাবে সার্ভিস দেয় সেই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করবা, যে সে টাকার বিনিময়ে হচ্ছে ঠিক যতটুকু দরকার ততটুকু পরিমাণ টাকা নেব, ততটুকু পরিমাণ সার্ভিস দিবে, সময়ও ফিক্সড, ও তারপর হচ্ছে সার্ভিসও ফিক্সড, ওই সময় ওই সার্ভিস জন্য ঠিক যতটুকু দরকার সে তোমাকে ততটুকু পেমেন্ট নিবে, এর বেশি নিবে না। তো খুবই সাশ্রয়ী একটা হচ্ছে মডেল। তথ্য আদান প্রদানে আফনানের ব্যবহৃত কেবল, আফনান কোন কেবল ব্যবহৃত করছে, আফনানে কেবল হচ্ছে আমার 4টা কমন রঙের সাদা তার। কমন রঙের মানে হচ্ছে সাদা তারের কেবল মানে কি, তোমার টুইস্টেড পেয়ার, যে 4টা জোড়ার মধ্যে 4 জোড়াতেই সাদাটা কমন এবং বাকি 4টা হচ্ছে আনকমন কালার, ঠিক আছে, আফনানে ব্যবহৃত কেবল। সাফনান আর আফসানের যে দুইটা কেবল, এই দুইটা কেবলের মধ্যে তুলনা করতে বলছে, এর মানে হচ্ছে সাফনান এবং আফসানের কেবলের যদি আমি তুলনা করতে বলি, এই দুটা কেবলের মধ্যে হচ্ছে একটা আমার কোঅ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। সো কোঅ্যাক্সিয়াল আর অপটিক্যাল ফাইবারের মধ্যে হচ্ছে আমার তুলনা করা লাগবে, ঠিক আছে। তো দেখো আমরা এতক্ষণ ধরে 2024 বলো, 2023 বলো, 2019 বলো, যা যা বোর্ড কোশ্চেন দেখছি, ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন, কারণ বাকি সব যেগুলো হুবহু সেম, এমন আমি দেখছি 2 বোর্ড কোশ্চেন হুবহু সেম কোশ্চেন তুলে দিছে। তো এই যে যা যা আমরা বোর্ড কোশ্চেন দেখছি সবই কিন্তু দেখো দিন শেষে ওই সেম সিমিলার জিনিসই আসতেছে, ঠিক আছে। তো আমি কিন্তু বলতে গেলে একদম চ্যাপ্টার 2 থেকে তোমার জন্য যা যা দরকার, এমসিকিউ হোক সিকিউ হোক, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সব পড়া দিছি। এই ক্লাস যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারো আইসিটি নিয়ে, আর এই জীবনে কারো এই দুটো চ্যাপ্টার নিয়ে কখনো প্রবলেম থাকবে না। 3, 4, 5 এ মারা খেলেও 1, 2 দিয়ে মোটামুটি একটা মানে মান সম্মানমূলক মার্ক ইনশাল্লাহ তুলে আসতে পারবে। এই দুটো যদি কোনো গ্যাপ থাকে সেই দুটো গ্যাপও ফিল আপ হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে ক্লাসে ছিল, ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমার জন্য আমি ডিজিটাল ডিভাইস পুরো এক ক্লাসে কভার করে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আইসিটি সি প্রোগ্রামিং এ ম্যারাথন ক্লাস খুব শীঘ্রই আসছে। আমি খালি স্লাইডটা গুছায় নেই, অফিসে এসে ইনশাল্লাহ শুট করে ফেলবো। শরীর অসুস্থ ছিল এই জন্য এই কদিন কিছুই করতে পারিনি, আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে সুস্থ আছি। আমি ইনশাল্লাহ এখন থেকে আবার তোমাদের জন্য কন্টেন্ট দেওয়া শুরু করবো, ঠিক আছে। দোয়া করো ভাইয়ার জন্য এবং নিজেরা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে থাকো। ইবিআই লাস্ট ফ্রাইডে প্রত্যেকটা লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে, যে এগুলো হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের কাছে ছড়া দিবা, এবং ভাইয়ের জন্য দোয়া করবা যেন হচ্ছে তোমাদের জন্য এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।